স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্টুডেন্টস। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আমার ভয়েস কি অডিবল? জি স্যার। ওকে, ঠিক আছে। সো যেখানে আমরা লাস্ট ক্লাসে মানে স্টপ করেছিলাম সেখান থেকে আমরা আজকে স্টার্ট করব। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস চ্যাপ্টার 12। আসসালামু আলাইকুম ওকে? স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিমিনুল ইসলাম। ওকে। সো একটা সেকেন্ড দিন। আমরা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে আসলে যেটা ফোকাস করেছিলাম চ্যাপ্টার 11 সেটা হচ্ছে যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি তার ইকুইটি সেগমেন্ট আসলে কিভাবে আমরা স্টাডি করেছি, ঠিক আছে? রাইটস ইস্যু, বোনাস ইস্যু, এক্সাম টেস্টেড ম্যাটেরিয়াল। আমরা প্রভিশন নিয়ে স্টাডি করেছিলাম। প্রভিশনের মধ্যে মেইন ফোকাস ছিল আমাদের লিগ্যাল এক্সপেন্সটা নাম্বার 1 আর নাম্বার 2 ফোকাস ছিল হচ্ছে আমাদের ওয়ারেন্টি প্রভিশন যেটা থাকে, ঠিক আছে? ট্যাক্সেশন আমরা দেখেছি, রেভিনিউ ফ্রেমওয়ার্কটা আমরা দেখেছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে 5টা কন্ডিশন ফুলফিল হলে আমরা রেভিনিউ রিকগনিশন করে থাকি, ঠিক আছে? এটা এক্সাম টেস্টেড ম্যাটেরিয়াল। এটা দুভাবে টেস্টেড হয়। একটা হচ্ছে 5টা কন্ডিশনের মধ্যে একটা আপনার একটা ফেক এক্সাম্পল দিয়ে বলে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ আওয়ার রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, ঠিক আছে? সেটাকে আপনাকে বের করতে হবে যদি আপনি এই 5টা কন্ডিশন ভালো করে জানেন, ঠিক আছে? আর তারপর যেটা আমরা মানে বাকি ছিল বা যেটাকে আমি মানে মার্জ করে নিয়ে আসছি সেটা হচ্ছে চ্যাপ্টার 11 আর 12 কে আমি এক জায়গায় নিয়ে আসছি। কিভাবে সেটা? সেটা হচ্ছে কোম্পানি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? এই দিস ইজ ওয়্যার উই স্টার্ট চ্যাপ্টার 12। ওকে, চ্যাপ্টার 11 নিয়ে আপনাদের মানে মোটা দাগে কোনো কনফিউশন আছে? ব্রডার হেডে কি আপনারা বুঝতে পেরেছেন? স্টুডেন্টস টেল মি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। গুড, ঠিক আছে। সো চ্যাপ্টার 12 টাকে আমি একটু ব্রিফ করি, মানে একেবারে বেসিক ইনিশিয়াল আমি ব্রিফ করি। এটা হচ্ছে আপনাদের এক্সামে সিনারিও বেসড কোশ্চেন যেটা আসবে, সিনারিও বেসড কোশ্চেন হচ্ছে আপনাদের এফএস যেটা আসবে, এফএস এর প্রিলিমিনারি প্র্যাকটিস হচ্ছে এই চ্যাপ্টার 12, ঠিক আছে? এখন এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি বারবার যে কেউ যদি ধরেন চ্যাপ্টার 12 শুধু পড়ে যে যদি এক্সামে যান এন্ড যদি এক্সপেক্ট করেন যে আসলে আপনার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আর আপনার জন্য কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে না, তাহলে ইউ উইল বি ইন ফর আ বিগ সারপ্রাইজ। বিগ সারপ্রাইজ। কারণ আমি একটা জিনিস যেটা দেখেছি যে আমাদের এক্সামে যে এফএস এর যে কোশ্চেনটা আসে, যেটা আমাদের 26 মার্কের মতো যে কোশ্চেন আসে, ঠিক আছে? 25 থেকে 24, 25 বা 26 মার্ক এর মধ্যে দিয়ে থাকে জিনিসটা। যেটা আমি বলব যে 25% অফ আওয়ার এক্সাম মার্কস। পাস মার্ক যদি 60 হয় তাহলে 24% হয়ে যাওয়া মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ওয়েট নিয়ে এখানে আসবে এই চ্যাপ্টারটা। ওকে? সো আমাদের এখানে মেইনলি এফএস টা। এন্ড এফএস টা কিন্তু কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই এফএস কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ হবে না। এই এফএস কিন্তু আপনাকে পার্টনারশিপ বড় করে কেউ করতে বলবে না। ঠিক আছে? সো এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস রাখতে হবে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলি, আমরা আসলে এক্সামের জন্য প্রিপারেশন নিব। এক হচ্ছে ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন, দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যালেন্স শিট প্রিপারেশন, আর নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এটা এক্সামে আছে দেখে আমি আপনাদের সাথে এক্সামে না বইতে আছে দেখে আমি ডিসকাস করব, বাট এক্সামে আমি আসলে দুইবারের বাইরে আমি কখনো পাইনি যে আপনাদেরকে কখনো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিও প্রিপেয়ার করতে হয়েছে, ঠিক আছে? আর এই হলো গিয়ে আপনাদের প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিংটা। আর যেটা বলছিলাম যে বইটা হচ্ছে আপনাদের জন্য একটা মানে প্রিলিমিনারি প্র্যাকটিস, এর বেশি কিছু না। এন্ড টু কমপ্লিট আওয়ার সেশন যেটা আমি করব আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আপনাদেরকে বইয়ের এই এফএস এর স্ট্রাকচারটা কিছুটা আমি পড়িয়ে দিয়ে বা যতটুকু আছে সেই কন্টেন্ট কভার করায় আমি কোশ্চেন ব্যাংকে চলে যাব। সো মিনিমাম দুইটা কোশ্চেন ব্যাংকের সাম আমরা আজকে ক্লাসে প্র্যাকটিস করব, ঠিক আছে? ইট ক্যান বিকাম আ লং ক্লাস। আমি আপনাদেরকে যেটা বলবো আমি মাঝখানে ব্রেক দিব আপনাদেরকে যাতে ফোকাস ধরে রাখতে পারেন, ঠিক আছে? সো দ্যাট ইজ ইট, দিস ইজ ওয়্যার আই স্টার্ট। তো যেটা বলছিলাম যে আমরা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা প্রিপেয়ার করে থাকি, ঠিক আছে? যেটা আসলে আপনারা অ্যানুয়াল রিপোর্টে পান বা পাবলিশড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেটা আপনারা বলে থাকেন, ঠিক আছে? সেটা আসলে একটা ফরম্যাট যেটা কিনা আসলে আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দিয়ে যেটা কিনা আমাদেরকে কভার করা হয়ে থাকে। আর আমরা যে জিনিসটা জেনে থাকি যে আসলে আইএস 1 কে কেন আমরা অ্যাডপ্ট করেছি, বিকজ আমাদের কোম্পানি আইন বলেছে 1994 যে অ্যাডপ্ট আইএস 1। সো কোম্পানি ফাইন্যান্সিয়াল যেহেতু আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে পারবেন অ্যাজ পার আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা তাদেরকে এই ফরম্যাটে প্রেজেন্ট করে থাকি। এখন আপনাদের অনেকে বলতে পারেন যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যদি আজকে 300টা কোম্পানি হয় বাংলাদেশে, তাহলে সে কি 300 রকমের প্রোডিউস করতে পারবে? অ্যানসার ইজ নো। আমি যখন আইএস 1 অনুযায়ী প্রিপেয়ার করব, আমাকে আইএস 1 অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফরম্যাট আছে তার বাইরে আমি যেতে পারবো না। সো সেটাই হচ্ছে আমার মেইন ফরম্যাট। ওকে? আর এটা আসলে আমরা কেন করে থাকি একই ফরম্যাট সবার জন্য, যাতে করে আমরা একেবারে সেই ফার্স্ট ক্লাসে আমরা উল্লেখ করেছিলাম, যাতে করে কমন ইউজারদের জন্য বা স্টেক হোল্ডারদের জন্য, ঠিক আছে? যাতে করে তারা মানে ইকোনমিক ডিসিশন নিতে পারে। এই ওয়ার্ডটা বারবার আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর মূল পারপাসটা কি? এটার মূল পারপাসটা হচ্ছে যাতে করে ইউজাররা বা স্টেক হোল্ডার, আরো বেটার ওয়ার্ড যদি আমি বলে থাকি, যাতে তারা ইকোনমিক ডিসিশন নিতে পারে। এই ইকোনমিক ডিসিশনটা কি? সেটা হচ্ছে যে আমি কোম্পানিতে ইনভেস্ট করব কি করব না। সো কেন আমরা 300 কোম্পানির জন্য একই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফরম্যাট ফলো করে থাকি? যাতে করে কোম্পানি টু কোম্পানি আপনি পারফরম্যান্স কম্পেয়ার করতে পারেন। দ্যাট ইজ দি মেইন অবজেক্টিভ। যদি আজকে আপনি কোম্পানি টু কোম্পানি কম্পেয়ার করতে না পারেন, আপনার ডিসিশন মেকিং এলোমেলো হয়ে যাবে। ওকে? এই জিনিসটা আপনাদের জন্য মেইন ইস্যু হচ্ছে যে কেন আমরা ইউনিফর্মিটি মেইনটেইন করি। নাম্বার 1, দিস ইজ বিকজ অফ কম্পারিজন পারপাসেস, ঠিক আছে? তারপর আমরা যেটা বলি যে যেই জায়গাতে আমরা আসলে ভ্যারি করতে পারি সেগুলো হচ্ছে কন্টেন্ট, মাঝে মধ্যে ভেতরে কিছু চেঞ্জ করতে পারি। অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যাজ পার আইএস 8 আমি মাঝে মধ্যে চেঞ্জ করতে পারি। মানে 300 কোম্পানিতে আপনি আপনার কোম্পানি একরকম অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ করতে পারে, আমি আরেক ধরনের অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ করতে পারি, ঠিক আছে? বাট দ্যাট ডাজ নট মিন যে আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস আমাদের ডেভিয়েশন হবে, সেটা হবে না। ওকে? সো এই হচ্ছে কি আমাদের প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা প্রিপেয়ার করি, দ্যাট ইজ গভর্নড বাই আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আর যেখানে আমরা এস্টিমেট করতে পারি, ঠিক আছে? বা এরর সার্টিফিকেশন করতে পারি, সেটা হচ্ছে আইএস 8। এই অনুপাতে এই দুটো জিনিসকে আমরা বেসিস ধরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ফরম্যাট নিয়ে আমরা কাজ করি। ওকে? আচ্ছা, এইটা আমি যাব না, এটা ভেরি থিওরিটিক্যাল। এটা আসলে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে আইএস 1 এর যে ফরম্যাটটা, এটা হচ্ছে একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট। মিনিমাম রিকোয়ারমেন্ট যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে ফেসে কি থাকবে, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখায় মানে করালে ভালো হয় আপনাদের। দিস ইজ হাউ ইট শুড লুক লাইক, ঠিক আছে? একটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম যেটাকে আমরা বলে থাকি, আমাদের এক্সামের জন্য আমরা এই ফরম্যাটটাকে আমরা প্র্যাকটিস করব। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা যারা অ্যাকাউন্টিং আগে পড়ে আসছেন বা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং পড়ে আসছেন, ডিফারেন্ট ফরম্যাট বা ডিফারেন্ট মিডিয়াম থেকে আপনারা পড়ে আসছেন। আপনারা দেখতেন ইনকাম স্টেটমেন্ট একটা নিজের হাতে প্রিপেয়ার করতেন, হিউজ একটা ইনকাম স্টেটমেন্ট আপনারা প্রিপেয়ার করতেন, রাইট? বাট আমাদেরকে এখানে দেখতে হবে যে এই জিনিসটাকে আমরা বলি যে কমন সাইজড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কমন সাইজ বলি কেন এটাকে? এটা হচ্ছে কম্প্যাক্ট হয়ে যায়। যে আইএস 1 অনুযায়ী মিনিমাম প্রেজেন্টেশনটা যেখানে মেইনটেইন করতে হয়, যে কথাটা এখানে বলা আছে যে আইএস 1 ফরম্যাট হচ্ছে মিনিমাম প্রেসক্রাইবড রিকোয়ারমেন্ট। সো এই ফরম্যাটটাকে আমরা মেনে চলতে গেলে আমাদেরকে যেটা করতে হয়, দেখেন খেয়াল করে দেখেন, জাস্ট ওয়ান লাইন আইটেম ফর রেভিনিউ, ওয়ান লাইন আইটেম ফর কস্ট অফ সেলস, এইভাবে আমরা গ্রস প্রফিট পেয়ে যাচ্ছি। আদার ইনকাম নিয়ে আসি, এর ভিতরে অনেক কিছু জিনিস হতে পারে। আমরা জানি যে কস্ট অফ সেলস এর মধ্যে কি থাকে? ওপেনিং স্টক, অ্যাড পারচেজ থাকে, ঠিক আছে? তারপর আমাদের কি থাকে? লেস ক্লোজিং স্টক থাকে। তারপর আমরা কস্ট অফ সেলস পাই। এটা হচ্ছে একেবারে বেসিকটা। আরো কমপ্লেক্স করলে কি থাকে? যখন ম্যানুফ্যাকচারিং কনসার্ন নিয়ে আমরা কাজ করি, আমি একটা ফরম্যাট আপনাদেরকে দেখাবো ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ঠিক আছে? যেমন ওপেনিং র ম্যাটেরিয়াল থাকে,
ঠিক আছে, তারপর আমরা অ্যাড থাকে পারচেজ অফ র ম্যাটেরিয়াল, ঠিক আছে, লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল থাকে, তাহলে আমরা কি পারি কস্ট অফ র ম্যাটেরিয়াল কনজিউম, তার সাথে আমরা কি করি ডাইরেক্ট কস্ট অ্যাড করি, ফ্যাক্টরি ওভারহেড কিছু অ্যাড করি, করে আমরা কি পাই অনলি দেন তখন আমরা পাই হ্যাঁ প্রোডাকশন কস্ট। ঠিক আছে, গুড, প্রোডাকশন কস্টে কি আমার কাজ শেষ, ওখান থেকে আমার ক্লোজিং ফিনিশ গুডস আমাদের বাদ দিতে হয়, সেই জিনিসটা করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কস্ট অফ সেলস। তো আমাদেরকে এক্সামে একটা জিনিস ফোকাস রাখতে হবে। দেখেন আমি সবসময় কথাটা স্টুডেন্টদেরকে বলে রাখি, আমি আবার বলবো যখন আমি কোশ্চেন ব্যাংকটা থেকে প্র্যাকটিস করাবো, যে তিন ধরনের কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনাদের এক্সামে আসতে পারে, যেটা আপনারা সচরাচর দেখে থাকেন আর যেটা আপনাদের জন্য ইজি, যেটা হচ্ছে ট্রেডিং কনসার্ন, ফিনিশ গুডস নিয়ে কাজ করে। ঠিক আছে, আর যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় তাহলে আমি আপনাদেরকে একটা ফরম্যাট দিয়ে দিব, যে কথাটা আজকে আপনাদেরকে বললাম এই অনুযায়ী আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে কস্ট অফ সেলস ক্যালকুলেশনে। ওকে, আর নাম্বার 3 হচ্ছে আপনাদের সার্ভিস কনসার্ন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই চ্যাপ্টারটা আপনারা আশা করি পড়েছেন, যখন আপনারা ইনভেন্টরি চ্যাপ্টারটা পড়েছেন ওখানে দেখেছেন যেটা নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছে, যেটা কিনা 2023 এর আগেও ছিল না আমাদের। আমরা আগে কস্ট অফ সেলস ফর কি ছিল, ফর প্রোডাক্টস নিয়ে কাজ করতাম, বাট আমাদের বইতে কস্ট অফ সেলস ফর সার্ভিসেস নিয়ে আসছে। আমরা ওখানে কি স্টাডি করেছিলাম, যে কস্ট অফ সেলস ফর সার্ভিসেস এর মধ্যে ইউজুয়ালি হচ্ছে ওই সার্ভিসটা প্রোভাইড করতে গেলে আমার যে পার্টিকুলার ডাইরেক্ট কস্টগুলো আমি ইনকার করি সেগুলো থাকবে আমার কস্ট অফ সেলস ফর সার্ভিসেস। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যেটা বইয়ের এক্সাম্পল আছে আমি ওটার কথা বলি, আপনাদের এখানে বলে রাখি, তাহলে ইজি হবে আপনাদের জন্য। ঠিক আছে, যেমন আপনি যদি একটা সফটওয়্যার প্রোডিউস করে যদি সেল করেন, আপনি প্রোগ্রামারদেরকে যে স্যালারিটা দিয়ে থাকেন দ্যাট উইল বিকাম ইয়োর পার্ট অফ ইয়োর কস্ট অফ সেলস, কারণ আপনি সেল করছেন হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার, এন্ড এই সফটওয়্যার প্রোডিউস করতে গিয়ে যেই প্রোগ্রামাররা ডাইরেক্টলি জড়িত এন্ড তাদের জন্য যে আমি পেমেন্ট করছি, এটা কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে না, এটা কিন্তু আমার কস্ট অফ সেলসে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বা দেখা যাচ্ছে কিছু কোডারকে আমি হায়ার করছি, এই কোডাররা দেখা যাচ্ছে ঘন্টা বাবদ কাজ করছে, করে তারা কোডিং করে দিচ্ছে আমার প্রোগ্রামের ভিতরে বা সফটওয়্যারের ভিতরে, সো তাদেরকে যে স্যালারি দিব সেটাও কিন্তু আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে না, দ্যাট উইল বিকাম পার্ট অফ কস্ট অফ সেলস। সো মূল কথা হচ্ছে কি, আমার যে মেইন প্রোডাক্ট আছে সেটা প্রোডিউস করতে গেলে যে খরচাগুলো আমার করতে হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে ডাইরেক্ট কস্ট, মানে আপনাদের জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই পার্টিকুলার কস্ট আইটেমটা কি আমার ফাইনাল প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। ইয়েস যদি হয়ে থাকে অ্যান্সার, তাহলে হয়ে যাবে কস্ট অফ সেলসের পার্ট। নো যদি হয় অ্যান্সার, তাহলে সে চলে আসবে নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিং কস্ট বা অন্য কোনো কস্টের ভিতর। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে খুব ফোকাস রাখতে হবে। ওকে, আর যদি এমন কোনো কস্ট থেকে থাকে যেটা আসলে ডাইরেক্টলি কন্ট্রিবিউট করে না, যেমন আপনার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ইয়ের কস্ট, মানে কি বলবো একটা রিসেপশনিস্টের যদি স্যালারি থেকে থাকে, যদিও আপনার সফটওয়্যার কোম্পানি, ওই রিসেপশনিস্টের বেতন চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, তাদের এইচআর এর কস্ট বা অ্যাকাউন্টেন্টের কস্ট এটা চলে যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। ঠিক আছে, এটা বলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, দেখি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে মানে কতটুকু আছে। দেখেন আপনার সফটওয়্যার সেল করতে পারার জন্য যে কমিশনটা আপনি দিয়ে থাকেন আপনার এজেন্টকে, ওই এজেন্টের কমিশনটা কি কস্ট অফ সেলস নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস? কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেশন। ইট ইজ কস্ট অফ সেলস। ঠিক আছে, এন্ড আপনাদেরকে আমি বলবো যে চ্যাপ্টার, এটা কোন নাম্বার চ্যাপ্টার, চ্যাপ্টার 7 আই গেস। ঠিক আছে, ভালো করে পড়েনি, আবার যাবেন। ঠিক আছে, আমি জানি এক্স্যাক্টলি কোশ্চেনটা এক্সামে আসে, এন্ড আপনাদেরকে ফোকাস করতে চাচ্ছি যে এটাতেই আপনি এবার খেয়াল করেন কেন, কারণ এই পার্টিকুলার ব্যক্তি এই কাজটা পাওয়ার জন্য, মানে আপনার তো একজন স্টাফ আছে যে এই পার্টিকুলার সফটওয়্যারটা সেল করছে, বা এটাকে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে সফটওয়্যার বলে আপনারা ধরতে পারেন না, অ্যাপার্টমেন্ট সেল করে না। ঠিক আছে, অ্যাপার্টমেন্ট যখন সেল করে আপনি ওই এজেন্টকে, ওই স্টাফকে যে একটা উপরি একটা কমিশন যদি দিয়ে থাকেন, ওটা হচ্ছে আপনার কস্ট অফ সেলস এর রিলেভেন্ট পার্ট। গো ব্যাক টু চ্যাপ্টার 7 এন্ড স্টাডি अगेन। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, এটা এক্সামে আসে, এন্ড আমাদের হচ্ছে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট একটা ডিসটিংশন করতে হবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আপনার ফরম্যাট। আমরা যেটা বলে থাকি সবসময় রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, আদার ইনকাম অ্যাড করে দেন আমার তিন ধরনের কস্ট থাকে, ডিস্ট্রিবিউশন কস্ট থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস থাকে, আরেকটা হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট থাকে। এই তিনটা হচ্ছে আমার সেপারেট কস্ট। এর মাঝে দিয়ে আমরা বের করে ফেলি অপারেটিং প্রফিট, ফাইন্যান্স ইনকামটাকে আমরা রাখতে হবে, কেন রাখবো আমরা সেটাও বলবো, যে অনেক সময় দেখা যায় যে লোন নিলে যে ইন্টারেস্ট আমি দেই দ্যাট ইজ ফাইন্যান্স কস্ট। ঠিক আছে, আর যদি আমি কোনো জায়গাতে যদি আমি ইনভেস্ট করি বা কাউকে যদি আমি লোন দিই সেখান থেকে যদি আমি ইন্টারেস্ট পাই দ্যাট ইজ মাই ফাইন্যান্স ইনকাম, দ্যাট ইজ বিং অ্যাডেড। ওকে, তারপর শেষমেশ সেটা হয় আমার প্রফিট হয় প্রফিট বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স আর প্রফিট ফর দ্য পিরিয়ড। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এন্ড ফোকাস দিয়ে বলতে চাই, প্রফিট কত প্রকার ও কি কি। প্রথম প্রফিট হচ্ছে আমার গ্রস প্রফিট। ঠিক আছে, দ্বিতীয় প্রফিট হচ্ছে আমার অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটটাকে আমরা অনেক জায়গায় বলে থাকি নেট প্রফিট বলে থাকি। ঠিক আছে, খেয়াল করে দেখেন নেট প্রফিট ওয়ার্ডটা কিন্তু এখানে কোথাও উল্লেখ করা নেই কিন্তু। ঠিক আছে, সো গ্রস প্রফিট হচ্ছে এটা আমার হচ্ছে প্রোডাকশন বা সার্ভিস ডেলিভারির সাথে যেটা আমার জড়িত। ঠিক আছে, আর যেটা কিনা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন বা বিজনেস এক্সপেন্সগুলো বাকিটা বাদ দিয়ে যে প্রফিটটা পাই দ্যাট ইজ মাই অপারেটিং প্রফিট বা নেট ইনকাম। এর থেকে আমরা ইউজুয়ালি যেটা করে থাকি ফাইন্যান্স কস্টটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, ফাইন্যান্স কস্টটাকে বাদ দিলে আমার বেনিফিটটা কি হচ্ছে, আমি পেয়ে যাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স, তার থেকে ট্যাক্স চার্জ করে যেটা পাই দ্যাট ইজ প্রফিট ফর দ্য পিরিয়ড। এটাকে আমরা ইউজুয়ালি বলে থাকি পিএটি, প্রফিট আফটার ট্যাক্স। এক্সামে অনেক সময় প্রফিট ফর দ্য পিরিয়ড না লিখে জাস্ট পিএটি লেখে, সো এখানে কেউ কনফিউজ হবে না। ঠিক আছে, সো এই ফরম্যাটটা আমরা কেন ফলো করছি স্টুডেন্টস, আমি আগে একটু বলেছিলাম, আবার আপনাদের কাছে শুনতে চাই যাতে করে কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকে, যে কেন এই শর্ট বডি ফরম্যাটটা আমরা ইউজ করছি। আমরা যখন ছোটবেলায় করতাম বিশাল ফরম্যাটে আমরা করতাম, যে রেভিনিউর নিচে কি করতাম, লেস রিটার্ন ইনওয়ার্ডস করতাম, কস্ট অফ সেলস তো মাত্রই বললাম, তারপর আপনাদের আদার ইনকামে থাকতো অ্যাড ডিসকাউন্ট রিসিভড। ঠিক আছে, অ্যাড ইন্স্যুরেন্স রিসিভড, ইন্স্যুরেন্সের থেকে যে টাকাটা পান, ডিস্ট্রিবিউশন কস্ট আলাদা করতাম, অ্যাডমিন কস্ট বড় করে নিয়ে আসতাম, কিন্তু কেন আমরা তাকে এই কনসাইজড এই শর্ট বডি ফরম্যাটে নিয়ে আসছি, টেল মি, আমার অবজেক্টিভ কি স্টুডেন্টস? কম্পারেবিলিটি। ঠিক আছে, কম্পারেবিলিটি। আর যেটা আমরা একটা কথা বলি যে এখানে সিম্পলিসিটিটা, কারণ আমাদের ইউজাররা যদি বলে রাখি যে যদি ফাইন্যান্সিয়াল লিটারেট হয়, আপনি যত তাকে এটাকে বড় করবেন, যত যেটাকে ব্রডার হেডে নিয়ে যাবেন, ঠিক আছে, তত দেখবেন যে তার জন্য ডিফিকাল্ট হয়ে পড়বে। এটা সে এক চিত্রে দেখে তার যে জিনিসগুলো দরকার তারা সেই জিনিসগুলো সহজে বের করে নিয়ে আসতে পারছে। ঠিক আছে, সো দ্যাট ইজ দি মেইন বেনিফিট। আচ্ছা, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, ফাইন্যান্স কস্ট আমি আপনাদেরকে পরের স্লাইডে আমি আলাপ করব কস্ট অফ সেলস সহ। ঠিক আছে, বাট এখানে আমি কয়েকটা পার্ট বলে নিই যেগুলো কম ডিসকাস হয় বাট আমাদের এক্সাম ম্যাটেরিয়াল আছে। আদার ইনকামে কি রাখবেন, আদার ইনকামে ইউজুয়ালি হচ্ছে আমি যদি কোনো ফিক্স অ্যাসেট যদি আজকে ডিসপোজ করে থাকি, ওই ডিসপোজ করে যদি গেইন করে থাকি, এটা আমার আদার ইনকামে ইউজুয়ালি ঢুকে পড়ে। ঠিক আছে, সো সেটা আমার ফিক্সড অ্যাসেট হতে পারে, যদি আমার ট্যানজিবল ফিক্সড অ্যাসেট হতে পারে, চেয়ার টেবিল ফার্নিচার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, সেটা আমার ইনট্যানজিবল অ্যাসেট হতে পারে। অনেক সময় একটা পেটেন্ট ব্র্যান্ড লাইসেন্স আমি সেল করে দিতে পারি, সেল করে দিয়ে যদি আমি বেশি টাকা পাই, ঠিক আছে, বেশি টাকা ওয়ার্ডটা কিন্তু প্রপার না। এখানে আমি একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমি যখন কোনো অ্যাসেটকে ডিসপোজ করি, ডিসপোজ করলে কি পাই, আমি একটা সেলস প্রসিডস পাই না, ওই সেলস প্রসিডসকে যখন কম্পেয়ার করবো আমার রিটেন ডাউন ভ্যালুর সাথে, তাইলে আমি যেটা পাই আইদার আমার গেইন হবে বা ইয়েস। ঠিক আছে, সো যদি আমার এরকম হয় যে রিটেন ডাউন ভ্যালু যদি কম থাকে আর ডিসপোজাল প্রসিড যদি বেশি থাকে, তার মানে কি আমার যে জিনিসটার ভ্যালু হচ্ছে কম কিন্তু আমি বেচে পাচ্ছি আমি বেশি, দেন দের ইজ আ গেইন। আর যদি উল্টাটা হয় তাহলে হচ্ছে আমার লস হচ্ছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স ক্লেম, ইয়েস,
ইন্স্যুরেন্স ক্লেম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এক্সামে অনেক বেশি আসে। যদি বলবে আপনাকে যে ফায়ারে ড্যামেজ হয়ে গেছে, আপনি 70% ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছেন। ওই 70% ইন্স্যুরেন্স ক্লেমটা যখন রেকগনাইজ করবেন, এটা চলে আসবে হচ্ছে আপনার আদার ইনকামে। ঠিক আছে? এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে কি যে আপনার কিছু রেন্টাল ইনকাম থাকতে পারে। যে আপনার বিজনেস শুধু আপনার যে প্রোডাকশনটা করছে শুধু সেটা না। আপনার কিছু ফ্রি হোল্ড ল্যান্ড পড়ে আছে, সেটাকে আপনি লিজে দিয়েছেন বা রেন্টে দিয়েছেন, সেখান থেকে আপনি রেন্টাল ইনকাম পেতে পারেন। ঠিক আছে? তারপর আপনাকে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের ওই যে ইনভেস্ট করেছেন, ঠিক আছে? না, ইনভেস্টরটা যদি বলে থাকি, দ্যাট ইজ ফাইন্যান্স ইনকাম। খুব মনোযোগ দিয়ে শুনুন। এই জায়গাটাতে আপনারা অনেকে কনফিউজ করে থাকেন, কারণ এটা আমরা ওভাবে স্টাডি করিনি বা বইতে কোথাও ভাবে নাই। আমরা যখন ফাইন্যান্স ইনকাম বলবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি, এক্সামে যেগুলো এসেছে। ঠিক আছে? যেমন ব্র্যাক ব্যাংক যদি বিকাশে যে ইনভেস্ট করেছে 30% ইনভেস্ট করেছে, ওই 30% এর শেয়ার হোল্ডিং ভ্যালুর উপর যে সে ডিভিডেন্ডটা যেটা পাচ্ছে, এটাকে আমি কোথায় দিব? এটাই যাবে হচ্ছে আমার ফাইন্যান্স ইনকাম। ফাইন্যান্স ইনকামে যাবে আমার। ঠিক আছে? আর যখন আমি এটা তো গেল সবচেয়ে ইজিটা, যে ইকুইটিতে আমি ইনভেস্ট করেছি। তারপর এরকম হতে পারে যে ব্র্যাক ব্যাংক যে আপনার ব্র্যাক সাজান, এটা হচ্ছে রেমিটেন্স একটা এক্সচেঞ্জ হাউস আর কি ব্র্যাকের। তো সেখানে আপনার একটা লোন দিয়ে রেখেছে 10 কোটি টাকা। ওই 10 কোটি টাকা লোনের জন্য সে কি পায়? একেবারে বেসিক 2% রেটে একটা ইন্টারেস্ট পায়। ওই ইন্টারেস্টের টাকাটা যখন আমি রেকগনাইজ করব, এটা হচ্ছে আমার ফাইন্যান্স ইনকাম। আবার অনেক সময় দেখতে পারেন যে অন্য একটা কোম্পানি বন্ড ইস্যু করেছে। ঠিক আছে? একটা কোম্পানি বন্ড ইস্যু করেছে বা একটা কোম্পানি আপনার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছেন। চিন্তা করে নিন জিনিসগুলো। ঠিক আছে? একটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার যদি ওই কোম্পানি ইনভেস্ট করে থাকে, আর আমি যদি সেই কোম্পানিতে ওই রিডিমেবল প্রেফারেন্স শেয়ারে ধরেন 10, 20, 30% এনি পার্সেন্টেজ যদি আমি ইনভেস্ট করে থাকি, ঠিক আছে? এটা কিন্তু আমার একটা ইনভেস্টমেন্ট হোল্ডিং। ওই ইনভেস্টমেন্ট কিন্তু আমার ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে থাকতে হবে। এগুলো কিন্তু মাথায় রাখবেন। আর ওই ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা পাবো, রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের যে ডিভিডেন্ড আমি পাবো, ওই ডিভিডেন্ডের টাকাটা এটা হবে আমার ফাইন্যান্স ইনকামে গিয়ে ঢুকবে। ঠিক আছে স্টুডেন্টস? দিস আর ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার কথা হচ্ছে আপনারা ফ্যামিলি রেডি হন, যে এক্সামে যখন প্রথমবার পড়বেন, যাতে করে এই শক না খান। কারণ অবশ্যই প্রথমবারে পড়বেন যদি শুধু বইটা পড়ে যান আপনারা। ঠিক আছে? তার মানে আমার অপারেটিং প্রফিটের সাথে আমার ফাইন্যান্স ইনকাম, আমার ফাইন্যান্স কস্ট, ঠিক আছে? এই দুটাকে আমি যখন ফাইন্যান্স ইনকামকে আমি কি করি? এড করি প্রফিটের সাথে। ফাইন্যান্স কস্টকে আমি বিয়োগ করি। করে আমি পাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স যেটা হয়, আপনাকে কোম্পানির একটা ট্যাক্স রেট হয়তো দিয়ে দেওয়া হবে 27%। ঠিক আছে? বা আরো অঙ্কতে যদি সহজ করে দেওয়া থাকে, আপনাকে বলে দিবে যে প্রফিট ফর দ্য মানে ইনকাম ট্যাক্স ফর দ্য পিরিয়ড অ্যামাউন্টেড টু একটা পার্টিকুলার অ্যামাউন্ট। এখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক্সামে, যে অনেক সময় ডাইরেক্টলি বলে দিবে যে ইনকাম ট্যাক্স চার্জ ফর দ্য ইয়ার ইজ দিস অ্যামাউন্ট। তখন আপনি অ্যামাউন্টটাকে ডাইরেক্টলি তুলে নিয়ে আসবেন। কিন্তু যদি বলে ইনকাম ট্যাক্স পেয়েবল ফর দ্য পিরিয়ড ইজ দিস অ্যামাউন্ট, তাহলে খেয়াল রাখবেন আপনাদেরকে একটা টি অ্যাকাউন্ট করে অঙ্ক করে নিতে হবে। ওপেনিং ট্যাক্স কত আছে, ক্লোজিং ট্যাক্স কত আছে, কত টাকা ট্যাক্স আপনি পেমেন্ট করেছেন কারেন্ট পিরিয়ডে, আর যে মিসিং ফিগারটা সেটা হবে আপনার কারেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স চার্জ। ঠিক আছে স্টুডেন্টস? এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমার এক্সামে এক্স্যাক্টলি এরকম একটা ফরম্যাট দেওয়া থাকবে। আপনারা ওয়ার্কিং করে করে এসে এটাকে ফিল আপ করে নিয়ে আসবেন। ঠিক আছে? আমি আপনাদের আরো সহজ করে দেব একটু পরে। এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এই সেগ্রিগেশনটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই সেগ্রিগেশন যেমন কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আপনাদের খুব ভালো করে বুঝতে হবে কোনটা। যদি না বুঝেন তাহলে ইম্প্যাক্ট অনেক স্টুডেন্টস আমাকে প্রশ্ন করে যে স্যার আমি যদি এগুলো যদি আজকে কস্ট অফ সেলসকে যদি আজকে আমি ডিস্ট্রিবিউশনে ঢুকাই আর অ্যাডমিনিস্ট্রেটিভকে যদি আমি কস্ট অফ সেলসে ঢুকাই, তাও তো আমার প্রফিট ফর দ্য পিরিয়ড মিলে যাবে, তাও তো আমার অপারেটিং প্রফিট মিলে যাবে। বাট আমাদেরকে এক্সামের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে স্টুডেন্টস, আপনাকে প্রতিটা পয়েন্টের জন্য আপনাকে মার্ক করা হবে, প্রতিটা লাইন আইটেমের জন্য আপনাকে মার্ক করা হবে। সরি, আজকে আপনাদেরকে একটু বলে রাখি, আমার ভয়েস একেবারে ডাউন। ঠিক আছে? সো এই কারণে একটু হচ্ছে, মানে প্রবলেম হলে আমাকে বলবেন, আই উইল রিপিট अगेन টু ক্লারিফাই এনি পয়েন্ট। ঠিক আছে? এখানে একটা জিনিস আমি বলি, দেখেন ফার্স্ট লাইন আইটেম রেভিনিউ। আমি কথা সবসময় ক্লাসে বলি, যখন আমি মানে আপনাদের রিভিউ ক্লাসটা নিয়ে থাকি, এই পয়েন্টগুলো বলি, তো আমি আগে বলে রাখি আপনাদের সাথে জিনিসটা। ঠিক আছে? যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন আইটেম এক্সামে হচ্ছে আপনার রেভিনিউ। এন্ড কেন রেভিনিউ আমি বলি, যদি রেভিনিউ যদি ভুল করেন, তাহলে আপনার গ্রস প্রফিট ঠিক থাকবে? থাকবে না। তাহলে কি আপনার অপারেটিং ইনকাম ঠিক থাকবে? থাকবে না। তাহলে আপনার প্রফিট বিফোর ট্যাক্সও ভুল হবে, প্রফিট ফর দ্য পিরিয়ড ভুল হবে। এবার আপনাকে যদি আমি বলি, যদি আপনার 26 মার্কের যদি সাম আসে, এই 26 মার্কের সামের জন্য আপনাকে যদি বলি ইনকাম স্টেটমেন্টে যদি আপনার 10 থেকে 12 মার্ক যদি হয়, আর আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মানে যেটা আমার ব্যালেন্স শিট, সেখানে যদি আমার আরো 12 থেকে ওখানে যদি আমার 14 মার্কের মতো করে হয়, তাহলে এখানে যদি আপনি রেভিনিউ যদি ভুল করে যান, তাহলে আপনি হাইয়েস্ট কত মার্ক পেতে পারেন? আপনাদের আন্দাজ কি? 0 মার্ক স্যার। 0 মার্কসের কাছাকাছি না, থাকবেন। 0 মার্কস না। 0 মার্কসের 4 পাস কাছাকাছি। পাইতে পারে। হ্যাঁ, স্যার আমি বলি রেভিনিউ 3 যদি পাবে, ভুল 3 কস্ট পাবে। অফ সেলটা হইতে পারে, ফাইন্যান্স কস্ট হইতে পারে। এই না, কয়েকটা ঠিক পার্ট আছে, হবে আরকি। ঠিক আছে, আমি বলি। আপনারা 3 পাবেন, 4 পারবেন, এর বেশি পারবেন না। যেই কথাটা একটু আগে বলেছেন 3, 4 আমার মনে বুঝে বলেছেন। ঠিক আছে? এন্ড এটা কেন? আমি এটা মার্কস স্কিম থেকে আমি এটা টেস্ট করে দেখেছি। যাদের খাতাতে ভুল হয়েছে রেভিনিউ, আমি চেক করে দেখেছি, তারা যেটা হয় কি আপনার আসলে এখানে আপনার কি হয় আমি তাদেরকে বলি যে 26 মার্কস। এক্সামে আমি রিসেন্ট দেখছি 26 মার্কস। এই 26 মার্কের মধ্যে আপনি রেভিনিউ ভুল করে এখানে যদি ধরেন 3, 4, 5 পাইছে হাইয়েস্ট কিছু কিছু কেসে, তখন আপনার কি হচ্ছে? পরে যখন ব্যালেন্স শিট করেন, তখন কিন্তু আপনার রিটেন আর্নিংস এ ভুল থাকে। যদি ব্যালেন্স শিট অনেক ভালো করেন, যদি আপনি 8 পান, ঠিক আছে? 8 আর 4 এ আপনার হবে গিয়ে 12, 50% মার্কস আপনার এখানে চলে গেল। আর যদি ওখানে খারাপই হয়, ওই 14 তে যদি আপনি বা 12 তে যদি আপনি ধরেন 5 পান, ওখানে অন্য জায়গায় যদি ভুল হয়, যেমন আমার মানে অ্যাসেট পোরশন টোটাল করলে হচ্ছে আপনার 6 মার্ক। আর ওইদিকে যদি বলি যে লায়াবিলিটি এন্ড ইকুইটি টোটাল করলে হচ্ছে আপনার আরো 6 মার্ক, মানে 12 মার্ক বা 7 মার্ক 7 মার্ক করে আপনার 14 মার্ক। খেয়াল করেন কিন্তু এই যদি হয় আপনাদের সিচুয়েশন, যদি ওইখানেও খারাপ হয় আর এখানে যদি রেভিনিউ যদি ভুল করে বসেন, বাকিগুলো সব ঠিকও যদি থাকে মোটামুটি, আপনি কিন্তু এখানে 4, 4, 8 মার্ক পাচ্ছেন আউট অফ পসিবল 24 বা 26। সো সিচুয়েশনটা কি বুঝতেছেন? এখন আপনারা মনে করতেছেন যে রেভিনিউতে আবার কিসের ঠিক হবে? মার্ক মাই ওয়ার্ডস, এক্সামে রেভিনিউতে ট্রিটমেন্ট সর্বস্ব ওয়ার্কিংস আছে আপনাদের জন্য, বাট বইতে নাই। ঠিক আছে স্টুডেন্টস? এই জিনিসটাকে আমরা ট্যাকল দেওয়ার চেষ্টা করব আজকে। ওকে? সো এটা হচ্ছে আমার প্রথমতই। সো কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই তিনটা জিনিসকে কেন আমি আলাদা করে ফোকাস করছি? কারণ এখানে আমাদের স্টুডেন্টদের অনেক ভুল হয়। যেমন কস্ট অফ সেলস কে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন কে করে অ্যাডমিন, আবার অ্যাডমিন কে করে কস্ট অফ সেলস। তাহলে আমরা দেখি যে কি কি ধরনের জিনিস আছে। বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, যাতে করে আপনাদের এই জিনিসগুলোতে কোনো প্রবলেম না হয়। দেখেন কস্ট অফ সেলস এর কনসেপ্টটা কি আমরা আগে জেনে থাকি। কস্ট অফ সেলস হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে আজকে যদি আমার কাজ হয় মোবাইল ফোন, আমি ম্যানুফ্যাকচারার হয়ে থাকি, তাহলে সোজা কথা বলতে আমার মোবাইল ফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আছে, ঠিক আছে? এই ম্যানুফ্যাকচার করতে করে যে ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টটা যে আমি সেল করেছি, ওই সেল করা আইটেমের কস্টটাকে আমি বের করাই হচ্ছে আমার কস্ট অফ সেলস এর উদ্দেশ্য। খুব ভারী শোনাইছে আপনাদের কাছে জিনিসটা, ঠিক আছে? বাট এটা আমি অঙ্ক করে হিসাব করে যখন আমি দিব, তখন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। মানে সোজা কথা, এটা একটু চিন্তা করেন। এই ক্লাসটা আমি আপনাদের নেইনি, এই জিনিসটা আমি খুব ফোকাস করি আপনাদের কাছে। চ্যাপ্টার 7টা যেমন আজকে আপনি 100টা আইটেম প্রোডিউস করেছেন, 100টা মোবাইল ফোন প্রোডিউস করেছেন, কিন্তু সেল করেছেন 80টা মোবাইল ফোন। তাহলে আপনার কস্ট অফ সেলস কি আপনার 100টা মোবাইল ফোনের কস্ট আপনি ঢুকাবেন, নাকি 80টা মোবাইল ফোনের কস্ট আপনি ঢুকাবেন? 80টা। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, বিকজ আমি সেল করেছি 80টা ফোন, তাহলে আমার কস্ট অফ সেলস, এই জন্য বলি ওয়ার্ডগুলোর খুব সুন্দর মিনিং আছে। যেমন আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদেরকে ভালো জিনিস ছিল, আমাদের কিছু এলএলএস এর ফ্যাকাল্টি আমরা পেয়েছিলাম, তারা এই ওয়ার্ডগুলোর উপর জোর দিয়েছে
যেটা আমরা নিজেরাও আইসিবিতে পাইনি যখন আমরা পড়তে আসি। যেমন একটা জিনিস আপনাদেরকে বলি, কয়েকটা টার্ম আছে যে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মানে হচ্ছে যে আপনার ওভারঅল আইটেমগুলোর প্রোডাকশনের কস্ট কত, আর কস্ট অফ সেলস হচ্ছে যে আমি যে আইটেমগুলো সেল করেছি শুধু তার কস্ট কত। সো অ্যাকাউন্টিং কনসেপ্ট যেটাকে আমরা বলি যে অ্যাক্রুয়াল প্রিন্সিপাল, অ্যাক্রুয়াল প্রিন্সিপালের বিউটিটা হচ্ছে যে আমি আমার ইনকাম রেকগনাইজ করব যেটা আমার আর্ন করেছি, আর আমি এক্সপেন্স রিকগনাইজ করব যেটা আমার প্রোডাক্ট মানে যেটা আমার সেলসের সাথে জড়িত বা যেটা অ্যাকচুয়ালি এক্সপেন্সড। দেখেন, সো আমি যদি 80টা যদি আজকে সেল করে থাকি মোবাইল ফোন, তাহলে এটাই হচ্ছে আমার রেভিনিউ। ঠিক আছে, আর যদি আমি 100টা যদি আমি মোবাইল ফোন প্রডিউস করে থাকি কিন্তু আদতে সেল করেছি আমি 80টা ফোন, তাহলে আমার কস্ট অফ সেলস মানে আমি সেল করেছি 80টা, ওই 80টা সেল করার যে আমার কস্ট আছে আমি অনলি তাকে কনসিডার করব। এন্ড এই কস্ট অফ সেলস বের করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন থেকে আমাকে ক্লোজিং ইনভেন্টরিটাকে বাদ দিয়ে নিতে হয়। দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, সো দিস ইজ দি পার্ট অফ কস্ট অফ সেলস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কস্ট অফ সেলস। ঠিক আছে, একটু আগে আমি বলেছিলাম এই কথাটা আবার চলে আসলো। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে আপনাকে ডাইরেক্ট কস্টগুলোও নিয়ে আসতে হবে। যেমন ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত যে স্টাফদের স্যালারি আছে, ওয়েজ আছে, মেইনটেনেন্স এক্সপেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, ইভেন এই সব জিনিসগুলো আপনাকে এইখানে কস্ট অফ সেলস ঢুকাতে হবে। শুধু তা না, আপনাদের আরেকটা কথা বলি যেটা স্টুডেন্টদের সবচেয়ে কমন মিস্টেক হয়। দেখেন, আমি একটু আগে বলেছি যে আজকে যদি আমার একটা ডেলিভারি ভ্যানের যদি আজকে আমি ডিসপোজ করে দিই, এই ডেলিভারি ভ্যানের ডিসপোজালের যে আমি যদি গেইন করি বা লস করি, সোজা কথা আমি যদি লস করলাম, ডিসপোজ করে লস করলাম, এটা আমার কোন কস্টের ভিতর ঢুকবে বলেন? একটা ডেলিভারি ভ্যান, এটা আমার একটা ফিক্সড অ্যাসেট ছিল, ডিসপোজ করেছি, লস করেছি, ইজ ইট পার্ট অফ কস্ট অফ সেলস, ইজ ইট পার্ট অফ ডিস্ট্রিবিউশন, ইজ ইট পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস? Cost of sale. কস্ট অফ সেলস Cost of ডেলিভারি sale. ভ্যান, আবারও বলছি ডেলিভারি ডিস্ট্রিবিউশন ভ্যান। ডিস্ট্রিবিউশন Distribution, sir. ভুল করে ঠিক করেন, ঠিক আছে, ভুল করে ঠিক করলে একটা জিনিস কি, এক্সামে আপনি সেকেন্ড চান্স পাবেন না। ঠিক আছে, বাট গুড ফর ইউ, আমি জানি আপনারা এই জায়গাতে একটু আটকাবেন। ঠিক আছে, দেখেন এই জিনিসটা আমি বলি, যেমন আমার ফিক্সড অ্যাসেট যখন আমি ডিসপোজ করব, আপনাদের খুব কেয়ারফুল হয়ে যেতে হবে। এক্সামে যখন এটা পাবেন, নোটসে পাবেন, অবশ্যই পাবেন এটা। সো ডিসপোজ করলে আপনাকে দেখতে হবে যে এটা কি প্রোডাকশনের সাথে জড়িত। যেমন আমি আপনাকে বলি যে একটা মেশিনারি ইকুইপমেন্ট যদি আজকে আমি ডিসপোজ করি, সেখানে যদি আমি লস করি, তাহলে সেটা কোথায় যাবে? সেটা আমার কস্ট অফ সেলসের পার্ট। ঠিক আছে, সেটা আমার কস্ট অফ সেলসের পার্ট। দ্যাটস ওয়াই উই ডিসপোজালের যে লস হইছে ওটা চলে যাবে আমার কস্ট অফ সেলস। বাকি স্টুডেন্ট সবাই কি ক্লিয়ার? আমি কনফিউশন থাকলে আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে। এগুলো কিন্তু কমন মিস্টেক, হ্যাঁ, এগুলো আরেকটু বলবেন। অবশ্যই আমি বলবো। ঠিক আছে, দেখেন আপনাদেরকে আমি আরেকটু বলবেন? অফ কোর্স স্টুডেন্টস, আই উইশ টু হিয়ার মোর ফ্রম ইউ। ঠিক আছে, মানে আমাকে কোশ্চেন করবেন, আটকাবেন, চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট আছে না বিজনেসে, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কত ধরনের ফিক্সড অ্যাসেট আছে? যেমন একটা হচ্ছে আমার মেশিনারি, যেটা কিনা প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি জড়িত, খেয়াল করেন কিন্তু, যে গুডস প্রোডিউস করে, প্রোডাক্টস বানাচ্ছে। আবার আরেক ধরনের আমার ফিক্সড অ্যাসেট আছে যেগুলো হচ্ছে ডেলিভারি ভ্যান, যেগুলো কিনা আমার ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, মানে আমার গুডসগুলো কিনে ফ্যাক্টরি প্রেমিস থেকে নিয়ে সে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, এই গেল দুই রকম। তিন ধরনের থার্ড একটা আইটেম আছে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আছে, যেটা কিনা আমার, যেমন ধরেন একটা পেটেন্ট, যেমন নান্দোজ একটা কোম্পানি আছে, একটা ফুড চেইন আছে, সেটাকে আমাদের দেশে কারা নিয়ে আসছিল? এমজিএইচ নিয়ে আসছিল। সো এমজিএইচ নান্দোজের যে 10 বছরের জন্য যে লাইসেন্সটা নিয়ে আসছে, এটা কিন্তু একটা পেটেন্ট, এটা কিন্তু একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। সো অ্যাসেটের আমি আপনাকে তিনটা প্রকার আমি দেখালাম, এগুলো খুব সুন্দর করে চ্যাপ্টার 10 আছে কিন্তু আপনাদের। ঠিক আছে, সো এই তিন ধরনের যদি আমার অ্যাসেট থাকে, এই তিন ধরনের অ্যাসেট আমি কোনো না কোনো সময় আমি ডিসপোজ করবো, রাইট? সো খেয়াল করে দেখেন, যখন আমি আজকে আপনার একটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট যদি আজকে আমি ডিসপোজ করে থাকি, সেই ডিসপোজ করে যদি আমি আজকে লস করে থাকি, ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে এই লসটা কোথায় যাবে। এই লসটা কি আমার কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন, না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স? একজন শুরুতে বলেছিলেন যেটা আদার এক্সপেন্সে যাবে। এটা হচ্ছে যখন আমাদের আগের আন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল, আগের পড়ালেখার যে কনসেপ্ট ছিল, সেখানে আমি নিজ হাতেও আদার এক্সপেন্সের ভিতরে এটাকে ঢুকাতাম। কিন্তু আমরা যেটা জানি, সি দিস ইজ ইওর ফরম্যাট। সো আপনার যে কথা বলবো ওকে প্লিজ বলেন। স্যার, আমরা যখন ওই যে ম্যানুফ্যাকচারিং এ করব, যখন আমি প্রোডাকশন কস্ট করব, তখন তো আমি ওখানে ম্যানুফ্যাকচারিং এর যে ডেপ্রিসিয়েশনটা আছে ওইখান থেকে তো আমি মাইনাস করে দিব, আর লসটা আচ্ছা ঠিক আছে, একটু বলি, এটা কোন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। ঠিক আছে, তো আমি এটার উত্তর দিই। ঠিক আছে, প্রথমত ডেপ্রিসিয়েশনের স্যার ছিল না, প্রশ্ন করছেন, প্রশ্ন জমা রাখছেন। ঠিক আছে, তারপর আমি আপনাদেরকে বলি, প্রথমত ডেপ্রিসিয়েশন যখন এক্সপেন্স, ভালো কথা তো আমি এটা এই সুযোগে আমি একটা কাজে লাগাই নিচ্ছি। আপনার ডেপ্রিসিয়েশন যখন হবেন একটা মেশিনারি ইকুইপমেন্টের, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই ডেপ্রিসিয়েশনটা ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টটা, ওই ডেপ্রিসিয়েশন ঢুকবে কস্ট অফ সেলসের ভিতরে। ঠিক আছে, আমি একটু অ্যাডভান্স গিয়ে বলছিলাম যে আপনাদেরকে ডিসপোজালের লসটা আমি কোথায় নিব। ঠিক আছে, নাও কামিং টু ইওর কোশ্চেন। ঠিক আছে, যে ডেপ্রিসিয়েশন যদি হয়ে থাকে, ঠিক আছে, তার মানে আমার যতটুকু পরিমাণ ডেপ্রিসিয়েশন হয়েছে আমার, ওই ডেপ্রিসিয়েশনটাকে আমরা কি করি, তাই তো? জি। আচ্ছা, এই ডেপ্রিসিয়েশনটাকে যখন আমরা রিটেন ডাউন ভ্যালু ক্যালকুলেট করি, তখন আমরা কি করি? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে এই পর্যন্ত যতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে সেটাকে বাদ দিলে আমরা কি পাচ্ছি? রিটেন ডাউন ভ্যালু পাচ্ছি। চলে আসলাম আমার রিটেন ডাউন ভ্যালুতে। আপনারা আশা করি চ্যাপ্টার 10 এটা পড়েছেন। ঠিক আছে, এই রিটেন ডাউন ভ্যালুর সাথে কম্পেয়ার হবে আমার সেলস প্রসিডস, মানে বেচে দিয়ে কত টাকা পেলাম। সো বেচে দিয়ে যদি দেখি আমার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 80 আর বেচলে পাচ্ছি 70, তার মানে আমি লস করেছি। ওই লসটা কে ঢুকবে আমার কস্ট অফ সেলসের ভেতর। কেন কস্ট অফ সেলসের ভেতর আপনাদের প্রশ্ন আসবে? বিকজ এটা আমার প্রোডাকশনের সাথে জড়িত, এন্ড প্রোডাকশনের সাথে জড়িত কোনো কিছু হলে সেটা চলে যাবে আমার কস্ট অফ সেলসের ভেতরে। ঠিক আছে, তাহলে কি সানাউল্লাহ আমি আপনার প্রশ্নটা উত্তর দিতে পেরেছি যে ডেপ্রিসিয়েশনের ট্রিটমেন্ট আমি কি করব? ডেপ্রিসিয়েশন ইটস আ ভেরি গুড কোশ্চেন। আমি বিরক্ত হয়েছি এই সেন্সে যে এই প্রশ্ন কিন্তু আপনাদের অলরেডি অ্যানসার কিন্তু চলে আসা উচিত ছিল বাই নাও। ঠিক আছে, চ্যাপ্টার 10 এটা নিয়ে কিন্তু মিনিমাম 5-6 পেজ আছে আপনাদের। ঠিক আছে সানাউল্লাহ, আমাকে প্রশ্ন করেন, তাও আমি বলবো যে প্রশ্নগুলো নোট করবেন এন্ড আস্ক মি দিস কাইন্ড অফ গুড কোশ্চেন। ঠিক আছে, ওকে স্যার। তো এটা যেটা আমি বলবো। চ্যাপ্টার পড়ানোই হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওই জন্যই হয়তো হয়েছে আর কি। ঠিক আছে, এই তো গুড, থ্যাংক ইউ নূরজাহান। সো যেটা আমি আপনাদের বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 10 এর এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন যে কস্ট, তারপর স্টেপ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওটারে বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে আমার রিটেন ডাউন ভ্যালু, ওটার সাথে আমরা কম্পেয়ার করি সবসময় ডিসপোজাল প্রসিডস বলি বা সেলস প্রসিডস বলি। অনেক সময় আমাদেরকে নেট সেলস প্রসিডস বের করতে হয়। নেট সেলস প্রসিডস কেন? কারণ ডিসপোজ করে পেলাম 100 টাকা, কিন্তু বেচতে গেলে আমাকে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে, ওই যে এজেন্ট হায়ার করতে হচ্ছে, ওর দাম যদি হয় 10 টাকা, তাহলে নেট ডিসপোজাল প্রসিডস কত টাকা কনসিডার করব? নট 100, 90 টাকা কনসিডার করব। দেখেন অ্যাকাউন্টিং এর এই কনসেপ্টগুলো পানির মতো সহজ যদি আপনারা ঠিকমতো বুঝেন, বাট এই জায়গাগুলোতে আমরা খুব ভুল করি। আমি আপনাদেরকে দুটো জায়গাতে ফোকাস করতে বলবো, সানাউল্লাহ বলাতে ভালো হয়েছে। একটা হচ্ছে পার্ট এক্সচেঞ্জ ভ্যালু ডিসপোজাল, আর একটা হচ্ছে আপনার ক্যাশ সেলের ডিসপোজাল প্রসিডস। এই দুইটা সাম আপনাকে ভালো করে জানতে হবে। জাস্ট লাইক রাইটস ইস্যু এন্ড বোনাস ইস্যু ভালো করেছেন না আপনারা, ঠিক সেইভাবে আপনাদেরকে এই দুটো জিনিসে ভালো করে স্ট্রেংথ থাকতে হবে। ঠিক আছে, একটা অ্যাসেটের লাইফ সাইকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা অ্যাসেট পারচেজ করলাম,
কি কি কস্ট বুক করবো, দ্বিতীয়ত হচ্ছে অ্যাসেটের ডেপ্রিসিয়েট করলাম, যে কোন মেথডে ডেপ্রিসিয়েট করবো, তৃতীয়ত হচ্ছে অ্যাসেটের প্যারামিটারগুলো যখন চেঞ্জ হয়, যেমন লাইফ চেঞ্জ হয়ে গেল, কস্ট চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, তারপর দেখা যায় রেসিডুয়াল ভ্যালু চেঞ্জ হয়ে গেল, আমার ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়ে যাবে না, এই জিনিসটা। ফোর্থ স্টেপ হচ্ছে গিয়ে আমাকে ইম্পেয়ারমেন্ট করতে হবে, যে অ্যাসেট সবসময় একই অবস্থায় থাকে না, কয়েক বছর পর তাকে তার কন্ডিশন টেস্ট করে যদি দেখি যে অবস্থান খারাপ, তার মানে তাকে আমাকে কি করতে হবে, ইম্পেয়ারমেন্ট করতে হবে। ইম্পেয়ারমেন্টের মার্কস আছে, ভালো করে খেয়াল করবেন আপনারা। তারপর হচ্ছে অ্যাসেটের মৃত্যু, যেটা হচ্ছে আমার ডিসপোজাল। ডিসপোজাল দুই রকমের, একটা হচ্ছে পার্ট এক্সচেঞ্জ, একটা হচ্ছে আপনার এই যেটা কিনা বলি যে ক্যাশ ডিসপোজাল। এই 5 স্টেপ যদি ভালো করে বুঝেন আর যদি ইন্টারেস্ট নিয়ে যদি ভালো করে বুঝেন, যে অনেক উপকার হবে, ইভেন পরের লেভেলেও আপনারা খুব মানে বেটার পজিশনে থাকবেন। ঠিক আছে স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। ওকে, সো এটা আমি আপনাদেরকে বলছিলাম। প্রথমে গেল ইকুইপমেন্টের ডিসপোজালের গল্প বললাম। এইবার হচ্ছে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান কি কাজে নিয়োজিত থাকে? সে কি কস্ট অফ সেলস এর সাথে কোনো জায়গায় নিয়োজিত থাকে? অ্যানসার ইজ নো। নো স্যার। সে ডিস্ট্রিবিউট করে, সে আমার এখানে গুডস নিয়ে আসে আর যায়। সো মানে ডেলিভারি ভ্যানের যে এটা হবে, ডেপ্রিসিয়েশনটা হবে, এটা আপনার ইউজুয়ালি কি হয়, ডিস্ট্রিবিউশন মানে কস্ট যাবে। ডিস্ট্রিবিউশন কস্টে যাবে। যেমন ডেপ্রিসিয়েশন অফ মোটর ভেহিকলস ইউজ ফর ডিস্ট্রিবিউশন এন্ড মার্কেটিং কস্ট সাচ এজ অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে যেমন চেয়ার, টেবিল, কম্পিউটার, ঠিক আছে, অফিস ইকুইপমেন্ট, এগুলো মানে ডেপ্রিসিয়েশন হলে নাইদার ইন কস্ট অফ সেলস, নাইদার ইন ডিস্ট্রিবিউশন, স্ট্রেট গোস টু অ্যাডমিনিস্ট্রেটিভ মানে এক্সপেন্সেস। এক্সামে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বলে দিবে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে নোটে একটা ডেপ্রিসিয়েশনের কথা বলবে, সাথে সাথে এটাও বলে দিবে যেটা কোথায় যাবে, কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে, আচ্ছা, কস্ট অফ সেলস এর লাস্ট হচ্ছে যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম, যে সার্ভিস প্রভিশন কোম্পানিতে যেটা স্টাফ রিলেটেড, যারা ডাইরেক্টলি এনগেজড ইন মানে ডেলিভারি অফ সার্ভিসেস, তাদের কস্টগুলো চলে যাবে কস্ট অফ সেলসে। ডিস্ট্রিবিউশন কস্ট মোটা থাকে খুব সহজ জিনিস, যেমন মার্কেটিং স্টাফের যে স্যালারি বা ওয়েজেস আছে ওটা চলে যাবে ডিস্ট্রিবিউশন কস্ট। সেলস কমিশন যেটা থাকে সেটাও চলে যায় আমার ডিস্ট্রিবিউশন কস্টে। এইবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের আমি বলি, একটু আগে যেটা বলেছিলাম, যে যখন সার্ভিস কোম্পানি নিয়ে আমি যখন কাজ করব, আর একটা সার্ভিস কোম্পানির স্টুডেন্টস, একটা সার্ভিস কোম্পানির যে সেলিং এর সাথে যে কমিশনটা আছে, যে ওই পার্টিকুলার সার্ভিসটা সেল করাতে এজেন্টকে যে কমিশনটা আমি দিয়েছি, ঠিক আছে, যেটা হচ্ছে পার ইউনিট সেলসের সাথে যে কমিশনটা পাচ্ছে, ওইটা চলে যাচ্ছে কস্ট অফ সেলসে। ঠিক আছে, আর যেটা কিনা প্রোডাক্ট যখন আমার সেল করছে, ওই ওষুধ কোম্পানিতে দেখবেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসাররা থাকে না, সো তারা যে ডক্টরদের সাথে কথা বলে, তো তারা যে আপনার সেল করে যে কমিশনটা আর্ন করে, ঠিক আছে, তাদের আর্ন, বাট কোম্পানির এক্সপেন্সেস ওটা চলে যায় হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। ডিস্টিংশনটা কি কিছুটা বোঝা গেল? ঠিক আছে, স্যার এই জিনিস আবার বললে ভালো হয়। কোন পার্টটা বলে ভালো হয়? Tell me। মানে ওই যে সেলিং কমিশনটা আর কি, আচ্ছা, এটা আমার একটু আবার ঝামেলা বলি, হচ্ছে আর কি। না এটা ঝামেলার কিছু না, বইটা ভালো করে পড়েন সানাউল্লাহ, ঠিক আছে, পড়েন না দেখে কনফিউশন হয়, কনফিউশন করে আর কনফিউশন বৃদ্ধি করেন। ঠিক আছে, বেসিক সেলস কমিশন ইউজুয়ালি কি হয়ে থাকে, আমরা একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নে চিন্তা করি। ম্যানুফ্যাকচারিং কনসার্ন আমি যেখানে কি করি, স্পষ্টতই ওষুধ বানাচ্ছি, প্রোডাকশন করছি, আমার বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে যেটা থ্রুতে আমি ওষুধ সেল করছি, ঠিক আছে, মাঝে মধ্যে আমি আমার এজেন্টদেরকে কমিশন দেই। অনেক সময় দেখবেন যে ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মা বা স্কয়ার ফার্মা দেখা যায় প্রচুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অফিসার আছে, তারা কিন্তু করে কি ডক্টরদের সাথে যে আপনার তাদের প্রেসক্রিপশনগুলো দেখে দেখে ওষুধগুলো আর কি সাজেস্ট করে, সেল যদি হয়ে থাকে তাদেরকে একটা কমিশন দেওয়া হয়। এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কস্টের সাথে স্পেসিফাইড হবে। ঠিক আছে, আর কস্ট অফ সেলসটা যেটা কিনা আমি বলছি, আবার বলছি কিন্তু সার্ভিস, আমার কথাটার ওয়েটটা এইভাবে আমি বারবার দিচ্ছি আপনাদেরকে, ফোকাস হতে করছেন না, যে সার্ভিস এন্টিটির জন্য যে তার যে পার্টিকুলার যে স্পেসিফিক প্রোডাক্ট আছে সেটা যখন সে সেল করছে, ঠিক আছে, যেমন ওরাকেল সফটওয়্যার আছে আমাদের ব্যাংকের, যেরকম ওরাকেল সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে, বা ফিনাকেল সফটওয়্যার ইউজ করে, এই সফটওয়্যারগুলো যে আমরা ইউজ করি, ইন্ডিয়া থেকে যে এজেন্টরা আমাদের দেশে এসে এই সফটওয়্যারটা আমাদেরকে সেল করেছে, ঠিক আছে, সো ওই কোম্পানির যে ওরাকেলের যে কোম্পানি আছে, তারা যখন আপনার কস্ট অফ সেলস ক্যালকুলেট করে, কস্ট অফ সেলসের মধ্যে নট জাস্ট তাদের প্রোগ্রাম কোডারদের কস্ট করে, প্রোগ্রামারদের কস্ট করে, ওই যে এজেন্টকে যে কমিশন দিয়েছে বাংলাদেশে এসে সফটওয়্যারটা সেল করে দেওয়ার জন্য 2% বা 5% অফ দ্য হোল প্রোডাক্ট, ওইটাও গিয়ে ওর কস্ট অফ সেলসের সাথে ঢুকে। ঠিক আছে, ভালো করে জি স্যার। পড়েন, গো ব্যাক টু চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 কি পড়েছেন আপনারা বাই নাও? জি স্যার। গুড, জি স্যার। তাহলে কেউ একজন সানাউল্লাহকে ভালো করে গাইড করে দিন। ঠিক আছে, আচ্ছা, সো নাম্বার 3, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নিয়ে আসলে বেশি বলার কিছু নাই, যে রিপেয়ারস এন্ড মেইনটেনেন্সের কস্ট যেগুলো থাকে এগুলো চলে যাচ্ছে আমার। তারপর আমার যে মোটর ভেহিকল ডিস্ট্রিবিউশন ডেলিভারির জন্য যে এক্সপেন্সগুলো আমরা ইনকার করে থাকি, প্রমোশন, মার্কেটিং, সব ডিস্ট্রিবিউশন কস্টে চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার ডিসপোজালটা তো আসলো, আর সোজা কথা হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন, মার্কেটিং, এই রিলেটেড স্টাফ বাবদ, ডিস্ট্রিবিউশন বাবদ যেগুলো খরচা থাকে, মানে ডিস্ট্রিবিউশন বাবদ বলতে গেলে কি, আপনার ফ্যাক্টরি থেকে ফিনিশ প্রোডাক্ট আপনার কাস্টমারের কাছে যেতে আসতে যে ধরনের কস্টগুলো আমরা সচরাচর ইনকার করে থাকি। ঠিক আছে, নাও কামস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, হেড অফিসের স্টাফ, এটা সোজা বাংলায় বলতে গেলে হচ্ছে হেড অফিস স্টাফ রিলেটেড যে খরচাগুলো থাকে, যেমন একটা বিজনেসের এন্টিটিতে যদি ম্যানুফ্যাকচারিং এন্টিটিও চিন্তা করে থাকি, একটু কাইন্ডলি করে মিউট করে, ঠিক আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের কস্ট, ঠিক আছে, তারপর আপনার যেটা অফিস ইকুইপমেন্টের, এটা কে ইয়ে করতেছেন, কাইন্ডলি একটু ইয়ে করবেন, ঠিক আছে, মাহফুজকে একটু কেউ মিউট করতে পারেন কেউ কাইন্ডলি। ঠিক আছে, আমরা খুব দ্রুত সামনে চলে যাবো, এখান থেকে আর কি মানে মুভ করতে হবে আমাদের। ওকে, ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ, একটু ফোকাস রাখেন, নাহলে এইভাবে করলে এভরি মিনিট ডিস্ট্রাক্টেড কিন্তু আমাদের জন্য খারাপ। আচ্ছা, একটু আগে যেটা বলেছিলাম যে ইনট্যানজিবল অ্যাসেট থাকে, তার অ্যামortization হয়, অ্যামortizationটা সবসময় ইনট্যানজিবল অ্যাসেটের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে গিয়ে ঢুকবে। ঠিক আছে, আর অনেক ধরনের ইম্পেয়ারমেন্ট লস, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা চ্যাপ্টার 10 আপনারা ভালো করে পড়বেন। যেমন অ্যাসেটের লাইফ সাইকেলের নাম্বার 4 আইটেম হচ্ছে আপনাদের ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে আজকে আমি আমার অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 10 টাকা, ক্যারিং অ্যামাউন্ট কি, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা যদি হয় আমার অ্যাসেটের কস্ট, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন যদি এই পর্যন্ত হয় 60 টাকা, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে আপনার 40 টাকা। এই 40 টাকা হচ্ছে আমার ক্যারিং অ্যামাউন্ট। এখন যদি দেখা যায় যে আমি যদি আজকে মার্কেট ভ্যালুয়েশন করে দেখি আমার অ্যাসেটের ভ্যালু আসলে হচ্ছে 20 টাকা, তার মানে আমার অ্যাসেট ডেফিনিটলি ইম্পেয়ার্ড হয়েছে। ইম্পেয়ার্ড মানে তার ভ্যালু লস করেছে সিগনিফিকেন্টলি, এন্ড এটা আবার ঠিক করে আসার মতো অবস্থানে আমরা নাই, তখন তাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট হয়েছে, এন্ড একটা ইম্পেয়ারমেন্ট চার্জ নেওয়া হয়। এন্ড ইম্পেয়ারমেন্ট চার্জ ফর ট্যানজিবল অ্যাসেট এন্ড ইনট্যানজিবল অ্যাসেট অলওয়েজ গোজ আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে, এই জিনিসটা, আর এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এক্সপেন্স অফ সাবস্টেন্সিয়াল লস অফ ইনভেন্টরি, মাঝে মধ্যে আপনারা দেখবেন এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা একটা চ্যাপ্টার 7 আপনাদের একটা পার্ট আছে। ঠিক আছে, যেখানে আপনারা দেখেছেন যে যখন আমি আপনাদের কাছ থেকে এটা আমি শুনতে চাই ভালো করে, যে কতটুকু এটা বুঝেছেন, সবাই এটা ফোকাস করেন। ঠিক আছে, আজকে যদি দেখি আমার ইনভেন্টরি ছিল 80 টাকার ইনভেন্টরি ছিল, বাট ফ্লাড হয়ে, ফায়ার হয়ে বা কোনো কারণে চুরি হয়ে আমার ইনভেন্টরিতে এখন আছে মাত্র 20 টাকা আছে, তার মানে কি 60 টাকার ইনভেন্টরি গন। এই 60 টাকার ইনভেন্টরি যদি আমার নাই হয়ে যায়, এই 60 টাকার ইনভেন্টরি কি আমার সেলসের উপর কন্ট্রিবিউট করেছে স্টুডেন্টস? নো স্যার। নো স্যার। না স্যার। তাহলে আমি যখন কস্ট অফ প্রোডাকশন ক্যালকুলেট করছি, ওই কস্ট অফ প্রোডাকশনে বা কস্ট অফ সেলস যখন ক্যালকুলেট করব, ওই আইটেমটাকে কি আমি কনসিডার করব?
নো স্যার, এটা বাদ দিয়ে নো দিন। স্যার, না স্যার Very good. মাইনাস করে দেখো স্যার। এক্সেলেন্ট, ঠিক আছে, ভেরি গুড। আমি এই জিনিসটা আপনাদের কাছে শুনতে চাই যে এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং কনসেপ্টস আছে এখন। এই কারণে আমরা যখন কস্ট অফ সেলস ক্যালকুলেট করি, আমরা দেখবেন যে যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ইনভেন্টরি লস হয়ে যায়, সেটাকে আমরা সবসময় কি করি, ওপেনিং স্টক অ্যাট পারচেজ লেস ক্লোজিং স্টক আবার লেস লস অফ ইনভেন্টরি হিসেবে তাকে বাদ দিয়ে দেই। তার মানে কস্ট অফ সেলস মানে সেলসে তার কোনো কন্ট্রিবিউশন নাই, এই জন্য কস্ট অফ সেলসে তার রেকগনিশন নাই। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং থিং। এই হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ওই লসটাকে তো আপনি কস্ট অফ সেলস থেকে বের করে দিয়েছেন, কিন্তু আপনার ইনভেন্টরি চুরি হয়েছে, লস হলো, লস তো হয়েছে, রাইট? এই জি, লসটাকে তাহলে অ্যাকচুয়ালি কোথায় রেকগনাইজ করছেন? দ্যাট ইউ আর রেকগনাইজিং আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ভেরি গুড, এটাই হচ্ছে এই জিনিসটা যে এক্সপেন্স অফ সাবস্টেন্সিয়াল লস অফ ইনভেন্টরি। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, and আমি জানি এটা অনেকের মনের মধ্যে থাকে যে স্যার তাহলে কি আপনারা কি কস্ট অফ সেলসে একবার মাইনাস করলেন আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে একবার প্লাস করলেন, এটা আবার কি জিনিস? তাহলে তো কোনো ইম্প্যাক্টই থাকলো না। এই প্রশ্ন আপনাদের অনেকের থাকবে না, আপনি নো বলছেন। আমার কোশ্চেন আছে বাট এখানে অন্য একটা জায়গায় মানে এটা রিলেটেড স্যার। হোল্ড করেন কোশ্চেনটা। ইয়েস প্লিজ, কে কোশ্চেন করছিলেন? আই এম লিসনিং, প্রশ্ন করেন। স্যার আমি বলেছিলাম যে 80 টাকার যে একটা অ্যামাউন্ট ছিল সেটা তো মাইনাস হবে 60 মানে 60 টাকা করে। সরি স্যার আমাদের বাইরে তো নো প্রবলেম। মাইনাস হবে ওটাতে ওখান থেকে আর প্লাস যেটা হবে এক্সপেন্স সেটা হবে 20 টাকা। এরকম কারেক্ট কারেক্ট, আপনার ক্লোজিং ইনভেন্টরি থাকছে অনলি 20 টাকা। যেটা লেস ক্লোজিং ইনভেন্টরি করছেন সেটা থাকছে অনলি 20 টাকা। আর আপনি যেটা করছেন সোজা কথা হচ্ছে যেটার কোনো কন্ট্রিবিউশন নাই সেলসে, সেটাকে কস্ট অফ সেলস থেকে আপনি বের করে ফেলছেন। আর যেহেতু ইটস অ্যান এক্সপেন্স, এটাকে রেকগনাইজ করতে হবে, উই আর রেকগনাইজিং দিস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে, আর ব্যাড ডেটস ইরিকভারেবল ডেটস আমরা জানি, না কনসেপ্ট ইজ ফাইন। ঠিক আছে, ইরিকভারেবল ডেট এক্সপেন্সে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আমরা তাকে শো করে থাকি। ঠিক আছে, যদি এতটুকু যদি বুঝে থাকেন আপনারা এক্সামে অ্যাট লিস্ট এই ভুলটা করবেন না যে মিস ক্লাসিফিকেশন করবেন না। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের বইয়ের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই হ্যাভ নাও। আদার ইনকাম আর ফাইন্যান্স কস্ট আমি আর বেশি যাবো না, এগুলো আপনারা দেখতে দেখতে শিখে যাবেন। ঠিক আছে, আর অলরেডি আমি কিছুটা আলাপ করেছি আপনাদের কাছে। ঠিক আছে, এইবার আসবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা আমি আপনাদেরকে একেবারে মানে হাতে ধরে দেখাতে চাই, এইভাবে না। ঠিক আছে, আপনাদের এই জিনিসটা দেখেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এক্স্যাক্টলি এই জিনিসটা আপনাদের এক্সামে আসবে, এরকম ফরম্যাট পাবেন। ঠিক আছে, ভালো করে দেখেন জিনিসটা। আপনারা কি আমার স্ক্রিন পাচ্ছেন ঠিক মতো? জি স্যার। জি স্যার গুড। এই যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইউজুয়ালি আপনাদের এক্সামে এই ফরম্যাটে থাকে। আমি তো আপনাদেরকে ওই যে কোশ্চেন যেভাবে কম্পিউটারে মার্কিং করেন এইভাবে পাবেন। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে প্রথম, আমরা অ্যাসেট দিয়ে শুরু করি। মানে ব্যালেন্স শিট তো এক সাইডে থাকে অ্যাসেট আর এক সাইডে থাকে লায়াবিলিটি এন্ড ইকুইটি থাকে। ঠিক আছে, সো প্রথম পার্ট যেটা হচ্ছে আমার অ্যাসেট। সো আমি অ্যাসেট নিয়ে যখন আমি দেখি নন কারেন্ট অ্যাসেট, কস্টের কলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কলাম আর হচ্ছে রিটেন ডাউন ভ্যালুর কলাম। ঠিক আছে, শুরু হয় সচরাচর আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট তো আমরা জানি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট দেখবেন যে এখানে আপনার মাল্টিপল আইটেমও থাকতে পারে, একটা আইটেমও থাকতে পারে। আমি এক্সামে যেটা ইউজুয়ালি দেখি আপনাদের একটা করে আইটেমই থাকে, একেবারে ক্লাবড একটা দিয়ে থাকে। ঠিক আছে, ইনট্যানজিবল অ্যাসেট থাকে। ইনট্যানজিবল অ্যাসেটটা কি? ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে আপনাদের ওই যে ব্র্যান্ড, পেটেন্ট, লাইসেন্স, তার কথা আমি বলছিলাম জিনিসটা। ঠিক আছে, থার্ড যেটা থাকে সেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি। এই ইনভেস্টমেন্ট প্রপার্টি হচ্ছে আপনার জন্য, এটা আপনাদের এক্সামে আমি একবার দেখেছি, কেন আসছে আমি জানি না, এটা হয়তো তখন অ্যাপ্লিকেশন লেভেলের কোশ্চেন থেকে আপনাদেরকে নিয়ে আসছে। এটা হচ্ছে আপনার কোনো প্রপার্টি যেটা আপনি সোজা কথা ভাড়াতে দিয়েছেন। ওই ভাড়াতে দেওয়া যদি কোনো প্রপার্টি পড়ে থাকে সেটা কিন্তু আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে থাকে না, সেটাকে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে আপনাকে ডিফাইন করে আলাদা সেগমেন্ট করে রাখতে হয়। বাট এটা ধরে রাখেন, এটা এক্সামে দেখবেন আপনারা। ঠিক আছে, নাও কামস কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের প্রথম আইটেম হচ্ছে আমার ইনভেন্টরি, যেটাকে আমরা বলি ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরিতে সবসময় খেয়াল রাখবেন যে আমার নিয়ম হচ্ছে IS2 কি বলে, ইনভেন্টরি রেকগনাইজ করতে হয় আইদার এট কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু, হুইচএভার ইজ লোয়ার। লোয়ার। ভেরি গুড। অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য আমাকে ওয়ার্কিংসে সবসময় খেয়াল করতে হবে কি নোটসে কোনো ব্যাড ডেট আছে কিনা, আবার দেখতে হবে নোটসে আমার অ্যালাউন্স ফর রিসিভেবলস আছে কিনা, এগুলোর সাথে মাইনাস করে নিয়ে আপনাকে এই ট্রিটমেন্টটা দিতে হবে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট তো আমরা জানি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে ইউজুয়ালি কি থাকে আপনারা এক্সামে দেখবেন, যেটা বইতে পাবেন না বাট এক্সামে পাবেন, যে কিছু কিছু জায়গায় দেখবেন যে খালি ক্যাশ ব্যালেন্স, আবার কিছু জায়গায় বলবে যে মান্থলি 3 মান্থস ডিপোজিট। এই মান্থলি 3 মান্থস ডিপোজিট দেখে আপনারা অনেকে কনফিউজ হয়ে কি করেন, এক্সামে এটাকে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে রাখেনি না, কিন্তু আপনাদেরকে নোটস যখন পড়বেন বলবেন যে মান্থলি 3 মান্থস ডিপোজিট, এই ডিপোজিটগুলো টার্ম ডিপোজিটগুলো দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তখনই আপনি তাকে এই কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশের ব্যালেন্সে অ্যাড করে নিয়ে আসতে হবে আপনাকে। ঠিক আছে, প্ল্যান সেল ফর সেল, এটা এক্সামে আমি 3 বার পেয়েছি। এটা হচ্ছে আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের যে অ্যাসেটটাকে আপনি ধার্য করে রেখেছেন তাকে ডিসপোজ করবেন, কিন্তু এখনো ডিসপোজ করতে পারেননি, সেটা চলে আসে এই জায়গায়। বাট এটা আপনাদের এক্সামে পাওয়ার চান্স খুব কম। এন্ড আদার রিসিভেবল বলতে গেলে আমরা কি পাই, প্রিপেমেন্টস পাই, অ্যাডভান্সেস পাই, এই জিনিসগুলো আমাদের এখানে চলে আসে। এগুলো অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস এর পার্ট থেকে চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, হলো তো আপনার টোটাল অ্যাসেটস। এখন স্টুডেন্টস আপনারা আমাকে বলেন খুব স্ট্র্যাটেজি করে যদি আমরা আগাই, ঠিক আছে, আমাদের ইনকাম স্টেটমেন্টে যদি 7 মার্ক থাকে, ওই 7 মার্ক যদি ধরেন আমরা যদি মোটামুটি ঠিক করে যেতে পারি, আর যদি ধরেন ব্যালেন্স শিটে আমরা যদি অ্যাসেটটা যদি ঠিকমতো করে ফেলতে পারি, তাহলে 7 মার্কের মধ্যে তো আমার 3.5 মার্ক এখানেই চলে আসলো। তাই তো স্টুডেন্টস, জি মানে স্যার জি স্যার। এই জিনিসগুলো আপনাদেরকে মানে খুব বুদ্ধি করে আগাতে হবে, মানে পার্ট বাই পার্ট মার্কস তুলে আপনাকে আস্তে আস্তে করে আগাতে হবে। যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা কঠিন, এটা কেন কঠিন? এটাকে আমি কঠিন বলবো না, বলবো যে এখানে এক্সটেন্সিভ। ওই যে বলেছি অ্যাসেট লাইফ সাইকেল যে 5টা স্টেজ যে ভালো করে জানে তার জন্য এখানে মার্কস উঠানো একেবারে সহজ। আমি আজকে ওয়ার্ড এক্সাম্পল করাবো, কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর এখানে অ্যাক্রুয়ালস প্রিপেমেন্টস ভালো করে জানলে আদার রিসিভেবল পার্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে ওই যে আমাদের চ্যাপ্টার 8 যেটা আমরা কি করেছিলাম, চ্যালেঞ্জ ফর রিসিভেবল, ইরিকভারেবল ডেট এক্সপেন্স, এটা ভালো করে জানতে হবে। ইনভেন্টরিটা আসলে অতটা কঠিন না আপনাদের জন্য, বইটা কঠিন বাট এক্সামে অতটা কঠিন কিছু আসে না। ঠিক আছে, এই তো গেল টোটাল অ্যাসেটস। তার মানে আমার মানে ওখানে যদি 12 মার্ক, এখানে যদি 12 মার্ক হয়ে থাকে, এই 12 মার্কের আপনি 6 মার্ক তুলে ফেলেছেন সহজে। ইকুইটিটা যেটা, যে কারণে আমি লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে এতটা ফোকাস দিয়েছি। আবার বলি, মনোযোগ দিয়ে দেখেন, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। এই ক্যাপিটালটা কোন ক্যাপিটাল হয়? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম অথরাইজড শেয়ার ক্যাপিটাল, ইস্যুড শেয়ার ক্যাপিটাল, এইটা পিপল। কলড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, ক্যাপিটাল আরেকটা হচ্ছে আমাদের আনপেইড ক্যাপিটাল। এই 5টা ক্যাপিটালের মধ্যে কোন ক্যাপিটাল? অলওয়েজ কলড আপ ক্যাপিটাল। ঠিক আছে, যে পেইড আপ বলেছেন আমি বলবো না যে আপনি ভুল, কারণ কি যদি আপনার এমন হয় যে ইস্যুড ক্যাপিটাল যা ইস্যু করেছি তাই কলড আপ হয়েছে, তাই পেইড আপ হয়েছে, তাহলে ইটস অল দ্য সেম। এটা ওটা আমার কর্ড স্যার। হ্যাঁ, কিন্তু যদি এরকম দুটোর মধ্যে ডিফারেন্স থাকে, বি ভেরি কেয়ারফুল। এই ভুল মাঝে মধ্যে আপনারা করেন, এগুলোর জন্য এমসিকিউ তে সাম আসে, আর আপনারা এমসিকিউ তে একেবারে কনফিডেন্স নিয়ে ভুল করেন। ঠিক আছে, অলওয়েজ ইট হ্যাজ টু বি কলড আপ ক্যাপিটাল। পেইড আপ মানে কি? পেইড আপ হচ্ছে যে কলড আপ হচ্ছে সাবস্ক্রাইব, পেইড হচ্ছে যে সাবস্ক্রাইবের মধ্যে কত টাকা আমি পরিশোধ করেছি, আর এখানে আমার বকেয়া এখনো আছে, আনপেইড ক্যাপিটাল আছে। বাট আনপেইড হলো তো আমার সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবটাই যাবে হচ্ছে আমার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, দ্বিতীয় মিস্টেক যেটা করেন আপনারা সেটা হচ্ছে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। এই ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারটা কি? এটা হচ্ছে আপনার যেটা ফেরতযোগ্য না ইকুইটি ইকুইটির পার্ট। ঠিক আছে,
এটা রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে আমাদের বিভিন্ন কারণে হয়। রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু যদি বৃদ্ধি পায়, আমার ল্যান্ডের ভ্যালু ছিল 100, এখন আমি দেখলাম ল্যান্ডের ভ্যালু আমি রিভ্যালুয়েশন করে দেখলাম 150, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে? ল্যান্ডের ভ্যালু বাড়বে, একটা রিভ্যালুয়েশন অ্যাসেট ক্রিয়েট করে রিভ্যালুয়েশন রিজার্ভ আমি ক্রিয়েট করব। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, দেখেন স্টুডেন্টস, আমি আপনাদেরকে অ্যাসেট লাইফ সাইকেল একটা কথা বলেছি, যখন অ্যাসেটের ভ্যালুয়েশন করে যদি আপনি খেয়াল করে দেখেন যে অ্যাসেটের ভ্যালু ক্রমাগত হ্রাস পাচ্ছে, এই ভ্যালুটা আর ফেরত আসবে না, তখন আমরা বলি কি ইম্পেয়ারমেন্ট হয়েছে। লস। তো যখন ইম্পেয়ারমেন্ট হয়েছে আমরা কি করি? সাথে সাথে ইম্পেয়ারমেন্ট লস রেকগনাইজ করি। তার মানে কি ইম্পেয়ারমেন্ট লস ডেবিট আর ল্যান্ড মানে ওই পার্টিকুলার ফিক্সড অ্যাসেটের ভ্যালু ক্রেডিট করে দেই। ঠিক আছে স্টুডেন্টস, এই যে জিনিসটা বুঝেন, কিন্তু ঠান্ডা মাথায় বুঝেন যে যখন ইম্পেয়ারমেন্ট হয় আমি ইমিডিয়েটলি রেকগনাইজ করি, ঠিক আছে? আর যখন আমার রিভ্যালুয়েশন হয়, ঠিক আছে, রিভ্যালুয়েশনের কিন্তু কিছু ছোট ছোট খুব সুন্দর কন্ডিশন আছে যে অ্যাসেটের ভ্যালু বাড়লে আমি রিভ্যালুয়েশন করব না। রিভ্যালুয়েশন করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে দিস হ্যাজ টু বি কনসিস্টেন্ট এন্ড দিস হ্যাজ টু বি পার্মানেন্ট। এই রিভ্যালুয়েশনটা হোল্ড করতে পারতে হবে, মানে কনসিস্টেন্টলি আমার ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, আর যে ভ্যালু বৃদ্ধি পাচ্ছে এটা কালকে গিয়ে আবার ঘুরে যাবে না। অনলি দেন উই রেকগনাইজ রিভ্যালুয়েশন। আর রিভ্যালুয়েশন যখন রেকগনাইজ করি আমি কি ডাইরেক্ট ইনকামে রেকগনাইজ করছি স্টুডেন্টস? আমি করছি না, এটাকে আমি রেকগনাইজ করছি ইন রিভ্যালুয়েশন রিজার্ভ। এটাকে আমরা বলি আদার কম্প্রিহেনসিভ ইনকাম বলি, ওসিআই বলি, আমাদের আরো পরে গেলে আপনারা এগুলো শিখবেন, ঠিক আছে? যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, যে এটা আমরা প্রফিটে নিই না, এটা আমার আনরিয়ালাইজড গেইন। এই জিনিসটা আমি ইকুইটিতে রাখবো। নরমাল সেন্স আপনাদের কাছে মনে হবে এটা আমি কারেন্ট ইয়ারের ইনকাম স্টেটমেন্ট আমরা কেন দেখালাম না? কারণ অফ আমাদের প্রুডেন্স কনসেপ্ট। অ্যাকাউন্টিং এর বিউটিটা হচ্ছে এইটাই যে প্রুডেন্স কনসেপ্ট। প্রুডেন্স কনসেপ্ট বলে লস হলে ইমিডিয়েটলি রেকগনাইজ করো, আর গেইন যদি হয়ে থাকে সেটা যদি রিয়ালাইজ না হয়ে থাকে তাহলে তাকে রিজার্ভে নিয়ে আসো, সেটাকে ইমিডিয়েটলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে রেকগনাইজ করো না। দ্যাট ইজ প্রুডেন্স কনসেপ্ট। এই 7টা কনসেপ্ট ভালো করে পড়তে হবে আপনাদের, এগুলো কিন্তু মাঝে মধ্যে আসে এক্সামে, 2-3 মার্ক চলে আসে। আপনারা কি কনসেপ্ট নিয়ে স্টাডি করেছেন? জি 7টা স্যার। কনসেপ্ট, No, sir. কনসিস্টেন্সি, জি স্যার। কস্ট, আপনি আগে পড়ালেখা করছেন ওটা নিয়ে আমি বলবো না, আমি টকিং অ্যাবাউট দিস অ্যাকাউন্টিং ব্যাচ, ঠিক আছে? সানাউল্লাহ, লিমিট সবকিছু স্টুডেন্টদেরকে কনফিউজ করেন না। ইয়েস, আমি ওটাই বলছি। সো ওটা পড়বেন, আর না হলে আমি আপনাদেরকে লিস্ট করে দিয়ে দিব, ঠিক আছে? যে উইচ কনসেপ্ট ইউ মাস্ট স্টাডি। তাহলে ওটা একটু আমাদের জন্য ভালো হয় স্যার। ঠিক আছে, আই উইল শেয়ার, বাট এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কস্ট কনসেপ্ট, ঠিক আছে, অ্যাক্রুয়ালস কনসেপ্ট, কনসিস্টেন্সি কনসেপ্ট, প্রুডেন্স কনসেপ্ট, ঠিক আছে? এই জিনিসগুলো মানে আরো আছে কিছু 7টার মতো কনসেপ্ট আছে, আমাদেরকে সবসময় ভালো করে জানতে হবে। এখানে যে প্রভিশন রিজার্ভ হিসেবে রাখবো, অনলি যখন আমি অ্যাসেটটা সেল করে দিব তখন আমার রিভ্যালুয়েশন রিজার্ভ ঘুরে যাবে। ঘুরে যে কই যাবে সেটা আমি পরে আপনাদেরকে বলবো, সেটা রিটেন আর্নিংস এ ঢুকবে। তারপরও আপনার কারেন্ট ইয়ারের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকবে না, ঠিক আছে? এতটা অ্যাকাউন্টিং স্পেশাল, কারণ আপনাকে এটা করে কি করছে যে কম্পারেবিলিটিটা এনশিওর করছে। দেখেন স্টুডেন্টস, এটা কতটা ইন্টারেস্টিং জিনিস। আপনি যখন দুইটা কোম্পানিকে কম্পেয়ার করবেন আজকে, ঠিক আছে? আজকে যদি কোম্পানি এ যদি 100 টাকা প্রফিট করে, কোম্পানি বিও 100 টাকা প্রফিট করেছে, ঠিক আছে? এখন ধরেন কোম্পানি এ কে যদি আপনার রিভ্যালুয়েশনে যদি আপনার জিনিসটাকে যদি গেইনে ঢুকায় ফেলেন, ঠিক আছে? আর কোম্পানি বি তে সে যদি রিভ্যালুয়েশনের গেইন যদি না ঢুকাতে পারে, খেয়াল করে দেখেন দুইটা কোম্পানির মধ্যে আপনার কাছে মনে হবে যে কোম্পানি এ ইজ মোর প্রফিটেবল, কিন্তু সে তো আসলে তার বিজনেস প্রফিট না। এই জন্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনাকে বলে যে অ্যাসেট রিভ্যালুয়েশন হলে ফার্স্ট অফ অল এটাকে ইকুইটিতে ট্রিট করো, আমার কম্পারেবিলিটি যাতে নষ্ট না হয়। দ্বিতীয়ত যেটা, যে পরে যদি রিয়ালাইজড গেইনও যদি হয়ে যায় ওটা আমার রিটেন আর্নিংস এ ঢুকবে। তার মানে কি আমার ইনকাম স্টেটমেন্ট হ্যাজ টু বি দ্য ডাইরেক্ট রিপোর্ট কার্ড অফ পারফরম্যান্স। এই পারফরম্যান্স হচ্ছে আমার মেইন বিজনেসের বা আমার কোর বিজনেসের প্রফিটেবিলিটির হেড টু হেড মেজারমেন্ট বা কম্পিটিশন। ক্লিয়ার স্টুডেন্টস? এইটা শেয়ার প্রিমিয়াম, এটা যদি পার ভ্যালুর উপর যদি শেয়ার ইস্যু করি সেই অ্যামাউন্ট রিটেন আর্নিংস আমার বছরকে বছর ধরে অ্যাকুমুলেটেড প্রফিটস আমার এখানে আসে, ঠিক আছে? এটাতে আপনাদের এক্সামের জন্য আমি আপনাদের ক্লাস একটা টি অ্যাকাউন্ট দেখিয়েছিলাম রিটেন আর্নিংস এর, বি ভেরি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইট, ঠিক আছে? এটা হলো গেল আমার ইকুইটি। এইবার আমার নন কারেন্ট লায়াবিলিটি। নন কারেন্ট লায়াবিলিটি কি থাকে? আমার গ্র্যাচুইটি পেয়েবল, একবার আমি এক্সামে পেয়েছি দেখে আমি এখানে আনছি, বাট এটা আপনাদের জন্য রিলেভেন্ট না। লং টার্ম লায়াবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন লং টার্ম লায়াবিলিটিও খেয়াল করতে হবে। আজকে যদি আপনাকে বলে 1000 টাকা 10 বছরের লোন আছে, আপনাকে কি করতে হবে? ওই 10,000 টাকার এক ভাগ চলে আসবে কিন্তু কারেন্ট ইয়ারে, ওটা আমার কারেন্ট লায়াবিলিটির পার্ট, আর বাকি 9 বছর চলে যাবে আমার লং টার্ম লায়াবিলিটির পার্ট, ঠিক আছে? সো পুরোটা লং টার্ম লায়াবিলিটি দেখলে ওটাও পড়ে নেবেন নোটসে আছে কিনা, যে কোনটা আমার কারেন্ট ইয়ারের জন্য, কোনটা আমার 9 বছরের জন্য, ঠিক আছে? আর ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিও মাঝে মধ্যে আপনারা পেতে পারেন, চান্স ইজ লো। আমি 4 বার পেয়েছি এটা, এটা আপনারা মানে ডিসকার্ড করতে পারেন। সো ইউজুয়ালি নন কারেন্ট লায়াবিলিটি কি থাকে? লং টার্ম ব্যাংক বোরিং থাকে, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ওটা আপনার থাকবে, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটিতে আমার এই যে লং টার্ম লায়াবিলিটি যেটা কারেন্ট ইয়ারের পোর্শন থাকে, ট্রেড পেয়েবল থাকে, ব্যাংক ওভারড্রাফট থাকতে পারে, আদার পেয়েবল থাকতে পারে। আদার পেয়েবল মানে হচ্ছে আমার অ্যাক্রুয়াল গুলো থাকে, ঠিক আছে? শর্ট টার্ম লোন যদি থেকে থাকে সেটা থাকবে, ইনকাম ট্যাক্স পেয়েবল থাকে, আর যদি আমার ওয়ারেন্টি প্রভিশন, লিগ্যাল ক্লেম, এই জিনিসগুলো আমার থেকে থাকবে, ঠিক আছে? দ্যাটস ইট, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটিস। সো এই হচ্ছে আপনার এক্সাম একদম স্পেসিফিক, এই ফরম্যাটটা এই নেচারে আপনাকে হুবহু আসবে। তাহলে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট আমি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? কোথায় গেল ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট? এখানে আছে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট, এটা বইটা আছে, এটাই আছে এখানে। আমার ব্যালেন্স শিটের ফরম্যাট আছে, আরেকটা আছে যেটা এক্সামে আসে না, বাট আমি আপনাদেরকে দেখাইনি, বইতে যেহেতু আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এখানে আমরা কি করি? এখানে আমরা আসলে ক্যাপিটালের ভিতর মুভমেন্টগুলোকে আমরা অবজার্ভ করি। সো ক্যাপিটালের ভিতর ইউজুয়ালি কি থাকে? অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল থাকে, আমরা দেখেছি শেয়ার প্রিমিয়াম থাকে, রিটেন আর্নিংস থাকে, হয়তো আপনার রিজার্ভ থাকতে পারে আরো, ঠিক আছে? রিভ্যালুয়েশন রিজার্ভ থাকতে পারে। মোটা দাগে কয়টা জিনিসই আপনার থাকে। সো এই ব্যালেন্সগুলোর ওপেনিং ব্যালেন্স আর উইদিন দ্য পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট হয়ে আমার ক্লোজিং ব্যালেন্সটাকে আমরা শো করি। এটা নলেজের জন্য নেন, এটা এক্সামে আমি আপনাদেরকে এখনো বলতে পারছি এটা আসবে না, বাট বি মানে টেক দ্য লার্নিং। দেখেন অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল কখন বাড়ে স্টুডেন্টস? কনসেপ্ট টেস্ট করব আপনাদেরকে, ঠিক আছে? প্রফিট হইলে কি আমার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বাড়বে স্টুডেন্টস? ফোকাস করেন, ঠিক আছে? প্রফিট হইলে আমার শেয়ার ক্যাপিটাল বাড়ে না, কিন্তু আমি যদি বোনাস শেয়ার ইস্যু করি বা রাইট শেয়ার ইস্যু করি তাহলে কি আমার অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল হবে? Very good. তখন এই জিনিসগুলো তার মানে খালি শেয়ার ইস্যু করলে আমার খালি শেয়ার ক্যাপিটাল বাড়বে, দ্যাট ইজ ট্রু। বোনাস ইস্যু, রাইটস ইস্যু হবে, আদারওয়াইজ আমার কখনো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বাড়বে না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? শেয়ার প্রিমিয়াম বাড়বে কখন? যখন আমি পার ভ্যালুর উপর শেয়ার ইস্যু করি তখন আমার শেয়ার প্রিমিয়াম আসবে। আর যদি আমি স্টক ডিভিডেন্ড দেই, মানে বোনাস যদি আমি শেয়ার ইস্যু করে থাকি, তাহলে দ্যাট ইজ গোইং টু কাম ফ্রম শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট টু অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার আছে এতটুকু আপনাদের, ঠিক আছে? রিটেন আর্নিংস এর গল্প কি? কারেন্ট ইয়ারের প্রফিট হলে ওটা রিটেন আর্নিংসে ঢুকবে, কারেন্ট ইয়ারের লস হলে রিটেন আর্নিং থেকে কমে আসবে, ঠিক আছে? আর যদি আমার দেখা যায় যে বোনাস শেয়ার ইস্যু করেছি, মনোযোগ দিয়ে শুনেন, বোনাস শেয়ার ইস্যু করেছি, শেয়ার প্রিমিয়াম যা ছিল সেটা আগে শেষ হয়ে গেছে, এখন আমার আসবে রিটেন আর্নিংস থেকে বোনাস শেয়ার ইস্যু হবে, তার মানে রিটেন আর্নিং থেকে কমে যাবে, অর্ডিনারি শেয়ার ক্যাপিটালে সেটা ঢুকে পড়বে। এইভাবে রিটেন আর্নিংসের মুভমেন্ট আমরা দেখি। রিটেন আর্নিংসে আরো কিছু আছে, অনেক সময় দেখবেন যে আপনি কিছু জেনারেল রিজার্ভে ট্রান্সফার করেন, ওটা আমার রিটেন আর্নিংস থেকে হয়, যে স্পেসিফিক কোনো পারপাসে আপনি এটা রিজার্ভে নিয়েছেন, এটা তহবিল সৃষ্টি করেছেন, ঠিক আছে? এই জিনিসটা তো তখন রিটেন আর্নিংস মাইনাস হবে, ওই রিজার্ভটা আলাদা কলাম করে আপনার এখানে অ্যাড হয়ে যাবে এই জিনিসটা। সো দিস ইজ ইট, দিস ইজ দ্য বেসিক্স ফর ইউ স্টুডেন্টস, ঠিক আছে? আমি আপনাদেরকে একেবারে এই মুখস্থ বইয়ের স্টাইলে যেতে পারতাম, বাট আই থট যে আপনাদেরকে লাইন আইটেমগুলো পরীক্ষার স্ট্রাকচারের সাথে প্রিপারেশন নেওয়াটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দ্যাট এন্ডস দি চ্যাপ্টার, মানে একেবারে যদি বলে থাকি আপনাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর যদি এটা থেকে থাকে, ঠিক আছে? এবার আমরা সামনে যাব, এবার আমরা দেখব যে বেসিক্সেই কতটুকু আমরা শিখতে পেরেছি, ঠিক আছে?
আচ্ছা আমার কোশ্চেন একটা স্টুডেন্ট, প্রশ্ন আছে অবশ্যই অবশ্যই প্লিজ। স্যার। আমরা ইন্টারিম ডিভিডেন্ডের যে বোনাস শেয়ারটা, সরি বোনাস শেয়ারের যে ইন্টারিম ডিভিডেন্ডটা, এটা কেন ইকুইটিতে আসবে? ভেরি গুড কোশ্চেন, ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। এটা আমাদের বইতে নাই, বাট আমি আপনাদেরকে এটা এক্সামে পেয়েছিলাম, দেখো ভাবে স্ট্রাকচার করে নিয়ে আসছি। ঠিক আছে, প্রথম কথা, ইন্টারিম ডিভিডেন্ডটা কি এটা জানেন কিনা আগে বলেন আমাকে। স্যার স্যার বছরের মাঝখান থেকে কনসেপ্টটা কোনো ক্লিয়ার না, তবে dividend বছরের দিতে- মাঝামাঝিতে কোনো ডিভিডেন্ড দেওয়া হলে সেটাকে বোধহয় ইন্টারিম ডিভিডেন্ড বলা হয়। ঠিক আছে, না আমি বলি পাপড়ি আপনাকে বলি, ইন্টারিম ডিভিডেন্ড অনেক সময় এটাকে আমরা বলি স্পেশাল রেজলিউশন ডিভিডেন্ড। কোম্পানি অনেক ভালো করছে, তো কোম্পানি তখন করে কি, তার শেয়ার হোল্ডারদেরকে পুরস্কৃত করার জন্য যেটা করে, হঠাৎ করে একটা স্পেশাল রেজলিউশন ডেকে 75% ভোটিং রাইটস নিয়ে সে আপনার একটা টাকা দিয়ে দেয়। আজমাল হক মাসুদ, আমি আপনার প্রশ্ন নিব, আমি আপনি হ্যান্ড রেজ করেছেন দেখেছি, আই উইল কাম ব্যাক টু ইউ। ঠিক আছে, সো এখানে যেটা হচ্ছে পাপড়ি, যে ডিভিডেন্ড আমি দিচ্ছি, এই ডিভিডেন্ডটা আসে কোত্থেকে, দ্যাট ইজ দি কোশ্চেন। ঠিক আছে, এই ডিভিডেন্ডটা ইউজুয়ালি আমার থেকে আসে, রিটেন আর্নিংস থেকে আসে। ঠিক আছে, এই যে জিনিসটা রিটেন আর্নিংস থেকে আমরা তাকে প্রফিট হওয়ার আগে, যেমন আমি আপনাদের সোজা কথা বলি, কারেন্ট ইয়ার প্রফিট হলো না, তার আগে আমি দিয়ে দিই। মানে মিড ইয়ারে আমার প্রফিট পারফরমেন্স থাকে না, প্রফিট প্রজেকশনের উপর বেস করে খুশি হয়ে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দেয় অনেক কোম্পানি। জিনিসগুলো এগুলো আমাদের দেশে এখন খুব খারাপ চোখে দেখে। ঠিক আছে, বাট এটা গ্লোবাল প্র্যাকটিস আছে, আর এটা খুব পজিটিভ। যেমন অ্যাপল বলেন, মেটা বলেন, অ্যালফাবেট বলেন, মানে তারপর টেসলা বলেন, এই কোম্পানিগুলো, এলন মাস্কের কোম্পানি বা এগুলো যারা আছে, তারা করে কি মাঝে মধ্যে এরকম স্পেশাল রেজলিউশন দিয়ে এরকম ইন্টারিম ডিভিডেন্ড দিয়ে দেয়। ঠিক আছে, সো ইন্টারিম ডিভিডেন্ড, আপনার প্রশ্নতে আমি এবার আসি। প্রথম কথা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড, আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা কি। ওকে, এন্ড ইন্টারিম ডিভিডেন্ড অন বোনাস শেয়ার, এই কথাটা নিয়ে আপনি আমাকে ধরেছেন, আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। ঠিক আছে, অনেক সময় হয় কি বোনাসের উপর বোনাস, খুব ইন্টারেস্টিং জিনিস। এটা আমি যখন পড়েছিলাম তখন আমি এরকম লিখেছিলাম, বাট আমার ইন্টেনশন ছিল না যে আপনাদেরকে বোনাস শেয়ারের উপর ইন্টারিম ডিভিডেন্ড বোঝানোর জন্য। ঠিক আছে, ফর দিস আই এম গোইং টু চেঞ্জ দিস, জাস্ট ইন্টারিম ডিভিডেন্ড আমি বলি, বাট ইন্টারিম ডিভিডেন্ড অন বোনাস, এটা আমার একটা স্টুডেন্টকে বোঝানোর জন্য আমি লিখেছিলাম এটা লাস্ট ক্লাসে। ঠিক আছে, এখানে কি হয়, ইন্টারিম ডিভিডেন্ড বোনাস হচ্ছে আমি বোনাস শেয়ার ইস্যু করেছি, মার্ক মাই ওয়ার্ডস, খেয়াল করেন, যে আমার 100টা শেয়ার আছে, আমি 20 টাকার স্টক ডিভিডেন্ড ইস্যু করেছি, আবার ওটার উপরে আমি বছরের মাঝে এসে আমি আবার স্পেশাল কিছু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি। ঠিক আছে প্রাপ্তি, সেটা হচ্ছে আমার মানে ইন্টারিম ডিভিডেন্ড অন বোনাস স্টক। কিন্তু সেটা আসে থেকে, আমার পারপাস কিন্তু কি দিছে সেটা না, আমার পারপাস হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা বোঝানো, এটা আসছে আমার রিটেন আর্নিংস থেকে। ঠিক আছে, রিটেন আর্নিংস থেকে যাবে এই জিনিসটা। ক্লিয়ার? কনফিউশন থাকলে বলেন। ডিভিডেন্ড দিলে তো আমরা অ্যাডমিন এক্সপেন্সে যাই না নো না, স্যার, নেভার নেভার নেভার। ঠিক আছে, আবার বলি, একটা জিনিস মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, ডিভিডেন্ড কিসের উপর হয়, খুব মানে বেসিক একটা প্রশ্ন করি, ডিভিডেন্ডটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রফিটের শেয়ার। কনসেপ্ট গ্যাপ থাকলে ক্লিয়ার করে নেবেন। আমার মনে হয় আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম এটা, যে ডিভিডেন্ডের অরিজিনেশন হয় হচ্ছে আপনার প্রফিট থেকে। এটা হচ্ছে লভ্যাংশ বন্ধ করে, লভ্যাংশ বন্ধ থেকে dividend। ঠিক আছে, সো আপনার প্রফিট না হলে কোনো ডিভিডেন্ড নাই, প্রফিট হলে আপনি ডিভিডেন্ড পাবেন। এখন আপনার বছরকে বছর জমাকৃত যে প্রফিট, সেটা হচ্ছে আপনার রিটেন আর্নিংস। তাহলে আমি যখন ডিভিডেন্ড আপনাকে দিব, এই ডিভিডেন্ড কোথা থেকে হয়? এটা হবে আপনার রিটেন আর্নিংস থেকে হবে। ঠিক আছে, কেস ক্লোজড। এটা গেল। আচ্ছা আজমাল, আপনার কোশ্চেন ছিল? জি স্যার, আমার হচ্ছে রিজার্ভ রিভ্যালুয়েশন নিয়ে একটা প্রশ্ন ছিল। অবশ্যই। স্যার যদি হচ্ছে প্রশ্নের মধ্যে ট্রায়াল ব্যালেন্সে রিজার্ভ রিভ্যালুয়েশন দেওয়া থাকে প্লাস অ্যাডজাস্টমেন্টে যদি হচ্ছে আবার এডিশন হয়, তাহলে সেটা ইমপ্যাক্ট কিভাবে হবে? আচ্ছা, ট্রায়াল ব্যালেন্সে যদি আমার রিজার্ভ রিভ্যালুয়েশন থাকে, ঠিক আছে, এই রিজার্ভ রিভ্যালুয়েশনটা কোন নেচারের রিজার্ভ রিভ্যালুয়েশন? এটা কি আমার মানে ফিক্সড অ্যাসেটের রিভ্যালুয়েশন নাকি অন্য ধরনের রিভ্যালুয়েশন? এটা আমাকে বলেন আগে। ল্যান্ডের রিভ্যালুয়েশন স্যার, ল্যান্ড হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান, ল্যান্ড land এর রিভ্যালুয়েশন, সমান- তার মানে অ্যাসেটের রিভ্যালুয়েশন। ভেরি গুড, এবার বলেন তারপর। এখন যদি এটা স্যার ট্রায়াল ব্যালেন্সে থাকার পরে আমার কারেন্ট ইয়ারে অ্যাডজাস্টমেন্টে এডিশন হয়, ওকে, মানে আবার নতুন করে রিভ্যালুয়েশন হলো আর কি, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে এটা ইমপ্যাক্ট কিভাবে পড়বে? ওকে, ভেরি গুড কোশ্চেন। দেখেন, আমি আপনাদেরকে এই জিনিসটা, এটা আমাকে এই প্রশ্নটা এই স্টুডেন্টই করেছিল, যার জন্য আমি এখানে এটা লিখে রেখেছি, আই নেভার চেঞ্জ দ্যাট। ঠিক আছে, দেখেন, ল্যান্ডের ভ্যালু ছিল 100, রিভ্যালুয়েশন হলো 50 টাকা, তাহলে ল্যান্ড ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এটা তো গেল ধরেন আগের বছরেরটা, এই কারণে তো আপনি রিভ্যালুয়েশন 50 টাকা ক্যারি করে নিয়ে আসছেন, ট্রায়াল ব্যালেন্স রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 50 টাকা, এটাই তো আজমাল। ঠিক জি আছে, স্যার, নাও হ্যাঁ, এখন যদি আমি বলি নতুন করে আমার আবার রিভ্যালুয়েশন হলো, এইবার ল্যান্ডের ভ্যালু গিয়ে দাঁড়ালো 180 টাকা, তার মানে কি আবার আপনি ল্যান্ডকে ডেবিট করবেন 30 টাকা, রিভ্যালুয়েশনকে ক্রেডিট করবেন 30 টাকা, তাহলে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ ব্যালেন্স শিটে কত টাকা শো করবে? 50 টাকা না 80 টাকা না 30 টাকা? 80 টাকা শেয়ার করবেন। 80 টাকা 80 শেয়ার টাকা। করবে, দ্যাট ইজ ইট। আপনার প্রশ্নের উত্তর চলে আসছে। ঠিক স্যার আছে, এটা কি হচ্ছে হ্যাঁ। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা কি হচ্ছে স্যার আমার ফিক্সড অ্যাসেট যখন আমি করব আপনার এফএস এর মধ্যে, তখন কি হচ্ছে ফিক্সড অ্যাসেটের সাথে ইনক্লুড হবে এডিশন ব্যালেন্স নাকি হবে না? আচ্ছা, ফিক্সড অ্যাসেটের কথা বলি। ফিক্সড অ্যাসেট হচ্ছে যখনই রিভ্যালুয়েশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ল্যান্ড ডেবিট রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট, তার মানে আমার ল্যান্ডের ভ্যালু তো বর্তমান হচ্ছে না। ল্যান্ডের ভ্যালু যদি আমার ব্যালেন্স শিটে 100 টাকা থাকতো, মানে ট্রায়াল ব্যালেন্স 100 আছে, তাহলে এখন কত গিয়ে দাঁড়াবে আমার আজমাল? কত থাকবে? 150 হবে। 150 হবে। মানে 100 টাকা আছে আমার ল্যান্ডের ভ্যালু, তারপর যদি রিভ্যালুয়েশন হয় 50 টাকা, তাহলে আমার ল্যান্ডের ভ্যালু এখন আমি ব্যালেন্স শিটে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বা ফ্রি হোল্ড ল্যান্ড 100 টাকা, মানে 100 টাকা থাকবে না, 150 টাকা থাকবে। এটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, এই তো গেল। এবার আমরা বইতে আবার ফেরত আসি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দেখতে পাচ্ছেন। প্লিজ আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে বলেন। সামাদ, কোনো কোশ্চেন আছে? নো স্যার। নূরজাহান, নাবিলা, আপনারা কি ক্লিয়ার সো ফার? Yes sir, আমি clear। আচ্ছা, ঠিক আছে, সো উই মুভ অন। এই জিনিসগুলো, ইয়েস প্লিজ। এনি কোশ্চেন, এনি কন্টিনিউশন, যদি মনে করেন কোনো জায়গায় গ্যাপ আছে আমাকে সাথে সাথে বলবেন। ঠিক আছে, ওকে স্যার, তাহলে একটা কথা বলি স্যার। ইয়েস প্লিজ। আমার যখন হচ্ছে ইনভেন্টরি নিয়ে আর কি স্যার, ইনভেন্টরি যখন হচ্ছে আমার স্টোলেন হচ্ছে বা হচ্ছে ফায়ার হচ্ছে, তখন হচ্ছে আমি প্রথমত হচ্ছে পারচেজ থেকে কমাচ্ছি। গুড, And মানে হচ্ছে কস্ট অফ আমার সেলস থেকে কমাচ্ছেন। শুনেন, কনসেপ্টটা বুঝেন যে কস্ট অফ সেলস থেকে তাকে কমাচ্ছেন। ইয়েস, তারপর তারপর হচ্ছে আমার ওইটার ইনভেন্টরিটা হচ্ছে কমে যাচ্ছে। কমে যাচ্ছে, ওই যে যতটুকু আপনার আছে স্টক কাউন্টে জি, স্যার। পাচ্ছেন, তার কস্ট অন হ্যাঁ। নেট রিয়ালাইজেবল ভ্যালু অনলি সেটা শো করছেন, চলে আসলো আপনার কস্ট অফ সেলস। ইয়েস, তারপর এরপর হচ্ছে আমি এটাকে হচ্ছে আমার অ্যাডমিন এক্সপেন্সে হচ্ছে অ্যাড করছি। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করছেন। মানে কাজ করে হচ্ছে আমার অ্যাডমিন এক্সপেন্স বেড়ে যাচ্ছে আর কি স্যার। রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, এন্ড সেকেন্ডলি হচ্ছে স্যার আমার হচ্ছে যখন আমার হচ্ছে মানে স্টোলেন হয় না বা হচ্ছে আমার ফায়ার কিছু হয় না, আমার জাস্ট ভ্যালুটা কমে গেছে। হুম। দ্যাট মিন্স তাহলে শুধু হচ্ছে আমার ইনভেন্টরি ভ্যালু কম, আর কোনো কোথাও তো স্যার কোনো ইমপ্যাক্ট হবে না, তাই না স্যার? ভেরি গুড, ভেরি গুড। কারণ Okay, sir. দেখেন ওয়ার্ডটা খেয়াল করেন, ওই চ্যাপ্টারটা পড়লে আমি এটা বলতাম, যেমন সাবস্টেনশিয়াল লস অফ ইনভেন্টরি যখন হবে, তখন হচ্ছে যে ট্রিটমেন্টটা আমি আপনাদেরকে বললাম, আপনি আমাকে যেটা মাত্র প্রথম হাইলাইট করলেন। ঠিক আছে, Yes, sir. আর যদি সাবস্টেনশিয়াল লস অফ ইনভেন্টরি না হয়ে যদি দেখা যায় যে মিনিমাল ইনভেন্টরি যদি ভ্যালুয়েশন হয়, এদিক ওদিক হয়, ইনভেন্টরি ভ্যালু কমে গেছে, যেটা কিনা আমরা IS 2 আন্ডারে ইনভেন্টরি ভ্যালুয়েশন সবসময় হচ্ছে কস্ট অন নেট রিয়ালাইজেবল ভ্যালু হুইচএভার ইজ লোয়ার। এখন কস্টের থেকে যদি লো হয়, আমি খালি ইনভেন্টরি ভ্যালুয়েশন আর কি লো কস্টে রেকগনাইজ করব কস্ট অফ সেলস ক্যালকুলেশন সময়, এন্ড ওই ইনভেন্টরি ভ্যালুটাই চলে যাবে আমার ব্যালেন্স শিটে আমার ইনভেন্টরিজ এর আন্ডারে, আন্ডার কারেন্ট অ্যাসেট। ঠিক আছে সামাদ? জি স্যার। ওকে, আচ্ছা, এইটা একটা আমাকে জাস্ট একটা বেসিক প্রোফর্মা ট্রায়াল ব্যালেন্স দিয়েছে। ঠিক আছে, এই ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমার কাছে কি চাচ্ছে সে?
আবার কিছু নোটস দিছে, এই নোটসগুলো আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে, অল্প অল্প করে বুঝি জিনিসটা। ওকে, depreciation on buildings has been correctly calculated for 2500 but has not yet been accounted for. Depreciation should be included within administrative expenses. দেখেন আপনাদেরকে এবার ঘর শক্ত করেন, এটা হচ্ছে আপনার ট্রায়াল ব্যালেন্স, এরকম একটা এক্সাম একটা ছোট জিনিস পাবেন আপনি। দেখেন এই যে কয়টা লাইন আইটেম এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে আপনার এই ডেপ্রিসিয়েশনকে ঢুকাইতে সে বলতেছে আপনাকে। সো এটা বলে দিয়েছে ডেপ্রিসিয়েশন 42500, এটা আপনি ক্যালকুলেট করেছেন, কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে কি ডেপ্রিসিয়েশন হিসাব করা আছে স্টুডেন্টস? নো স্যার। নাই, তাহলে আপনি No, এর sir. সাথে No, অ্যাড sir. করে দিবেন, এটাকে অ্যাড করে দিবেন, No এন্ড problem. ডেপ্রিসিয়েশন ইজ পার্ট অফ মাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটা হচ্ছে সহজ জিনিসটা বলছি, কিন্তু ডেপ্রিসিয়েশন কত প্রকার কি কি এক্সামে আপনারা দেখবেন যে ডেপ্রিসিয়েশন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ, ডেপ্রিসিয়েশন ফর ডিস্ট্রিবিউশন, ডেপ্রিসিয়েশন ফর কস্ট অফ সেলস বলে দিবে বা বুঝে নিতে হবে আমাদের, ঠিক আছে। এইবার হচ্ছে স্টক কাউন্ট ইয়ার ইন ইনভেন্টরি, স্যার যে যখন ইনভেন্টরি distribution করবে, বলবো স্যার? বুঝিনি, আবার বলেন। স্যার কি বলবো? অবশ্যই কোশ্চেন করেন। স্যার যখন ডিস্ট্রিবিউশন করবে তখন কি ডিস্ট্রিবিউশন থেকে ডেপ্রিসিয়েশনটা যোগ বা বিয়োগ করবে এরকম? আর যখন Correct, কস্ট যোগ অফ করবেন। আচ্ছা, যখন কস্ট অফ সেলস বা কস্ট অফ পারচেজ এইসব টাকা করবে তখন স্যার যোগ বিয়োগ Cost of করবো, sales। তাই না? উল্লেখ মানে হ্যাঁ, বলা থাকবে, বলা কস্ট অফ থাকবে, সেলস যখন বলা থাকবে তখন আমরা যোগ বিয়োগ করে নেব, যেটা যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ। রাইট। আর যদি বলা না থাকে তখন হচ্ছে ক্যাচ। এরকম আমাদের মাঝে মধ্যে যে লাস্ট এগুলো করতো এক্সামে বাজে কিছু কোশ্চেন করতো, যেখানে এগুলো ইচ্ছা করে অমিট করতো, এগুলো নিয়ে আমরা স্ট্রংলি অবজারভেশন রেজ করেছি, যেখানে আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংকে আপনাকে বলে দেয়, দেন হু এম আই টু মেক দিস কাইন্ড অফ থিংস। স্টুডেন্টরা একজন এক একটা বুঝে, জি স্যার। ঠিক আছে, একজন আরেকজনকে মিসগাইড করে, তারপর সবাই মিলে ভুল করে আসে। ওকে, উই মুভ অন। এবার আমরা জিনিসটা বুঝি, মনোযোগ দিয়ে বুঝেন, ঠিক আছে। ইয়ার এন্ড ইনভেন্টরি কাউন্ট হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে। সো 88,905 টাকার আপনার ইনভেন্টরি কাউন্ট করে পাওয়া গেছে। হাউএভার দিস ইনক্লুডস অ্যান ইনভেন্টরি লাইন উইথ আ কস্ট অফ 4560 which is expected to be sold at 3875। এই জিনিসটা আপনাদের জন্য খুব কমন জিনিস, ঠিক আছে। আর অনেক ধরনের জিনিস আছে ইনভেন্টরিতে, আমি জাস্ট আপনাদেরকে এই ওয়ার্কিংসটাই দেখাই, ঠিক আছে। এটা আমরা কিভাবে ট্রিট করব দেখেন, 88905 আপনি পেয়েছেন, তারপর আপনাকে কি বলেছে যে 4560 টাকা, 4560 টাকার যে ইনভেন্টরি আছে সেটার অ্যাকচুয়ালি রিয়ালাইজেবল ভ্যালু হচ্ছে 3875, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে আমি কোনটাকে কনসিডার করব স্টুডেন্টস? 3875। ভেরি গুড, ঠিক আছে। এটাকে আমরা খুব সহজ করে বের করব। ফর এক্সাম্পল আমরা করব কি, এই যে জিনিসটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে, প্লাস মাইনাস দিলাম না, জাস্ট সহজ করে বোঝানোর জন্য বলি যে দিস, ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ইনভেন্টরি কাউন্ট করে যেটা পেয়েছি, তার সাথে আমার প্লাস করছি, সরি মাইনাস করব যে ইনভেন্টরিটার ভ্যালুয়েশন 4560। তার মানে কি এই ইনভেন্টরি তো ভ্যালু আমার এখন আসলে নাই, সেটার ভ্যালু অ্যাকচুয়ালি কত 3875। এই যে যেটা পাচ্ছি এইটাই যাবে হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি আন্ডার কস্ট অফ গুডস সোল্ড। দিস ইজ মাই ক্লোজিং ইনভেন্টরি আন্ডার মাই কারেন্ট অ্যাসেট স্টক, নট দিস 8895 না। এটা আবার অনেকে ভুল করেন, অনেক ধরনের কর্মকাণ্ড করেন, ঠিক আছে, ওগুলো করা যাবে না, আমি ভুলগুলো বলবো না, দেখবেন ভুলগুলো মনে রাখবেন আপনারা এখানে। এটা কি ক্লিয়ার যে ইনভেন্টরি 88 মানে এই যেটা আছে, ঠিক আছে, তার ভিতরে একটা সার্টেন পোর্শন যেটার ভ্যালু কিনা আসলে জেনুইনলি মাত্র 3875, তাহলে তাকে বের করে ফেলবেন, করে যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটাকে আপনি এখন ক্যালকুলেট করবেন। দ্যাট ইজ ইওর ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। ক্লিয়ার? কনফিউশন এনিবডি? নো স্যার। গুড, ঠিক আছে, এটা গেল। নাম্বার 3, টোটাল ইন্টারেস্ট পেয়েবল অন ব্যাংক লোন নিডস টু বি ইনক্রিজড বাই 3195 টু টেক অ্যাকাউন্ট অফ ইন্টারেস্ট ডিউ ফর লাস্ট কোয়ার্টার। দেখেন এই জিনিসটা দেখেন, ইন্টারেস্ট পেইড অন ব্যাংক লোনস, এই ইন্টারেস্ট পেইড অন ব্যাংক লোন যেটা আমরা ইন্টারেস্ট এক্সপেন্স বা এটাকে আমরা যে নামে বলবো ফাইন্যান্স কস্ট, দেখেন কোন লাইন আইটেমে তাকে রাখবেন, এই যে ফাইন্যান্স কস্টে তাকে রাখবেন আর কি, ওয়ার্কিং 3 দিয়ে রেখে দিচ্ছি আপনার জন্য, ঠিক আছে। এই ফাইন্যান্স কস্টে আমার এখানে আছে 13805, তাহলে যেই এক্সপেন্সটা আপনি এই অ্যাকাউন্টে বা এই কোয়ার্টারে আপনি রেকগনাইজ করেননি সেটা কি আমার এই ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে যোগ হয়ে যাবে না ফাইন্যান্স কস্টের সাথে? এটার সাথে 3195 আমার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে ইনকাম ট্যাক্স টোটালিং 38,400 হ্যাজ নট বিন অ্যাকাউন্টেড ফর। এটা আমি আবার বলছি, এটা হচ্ছে সহজ জিনিস যে ইনকাম ট্যাক্স আমার এখানে রেকগনাইজ করা নাই। এখন আমি যদি বলি যেমন ধরেন রেভিনিউ আপনি তুলে নিচ্ছেন এই যে সেলস থেকে 489401, ঠিক আছে। এইটা কস্ট অফ সেলস এর গল্প কিভাবে হয় আমরা জানি, এই যে ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি অ্যাড পারচেজ হচ্ছে, ঠিক আছে, ওপেনিং ইনভেন্টরি অ্যাড পারচেজ লেস কে হচ্ছে ক্লোজিং স্টক কোথা থেকে পাচ্ছি, এই জায়গা থেকে ওয়ার্কিং করে আমরা বের করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি, ওই যে অ্যাডজাস্ট করে যেটা পাবো ওইটাই। তার মানে ইনভেন্টরি ওপেনিং অ্যাড প্লাস পারচেজ অ্যাড মাইনাস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস, এটা হচ্ছে আমার কস্ট অফ সেলস। এই কস্ট অফ সেলস যদি আমার ঠিক হয় আমি গেটিং গ্রস প্রফিট। এইবার গ্রস প্রফিটের সাথে আমি দেখবো যে আমার কোনো আদার ইনকাম আছে কিনা। আদার ইনকাম কি এখানে আছে খেয়াল করে দেখেন, এই যে 1 2 3 4 5, এখানে আপনারা অনেকে ভুল করে ফেলেন, খেয়াল করেন। ইন্টারেস্ট সেভিং রিসিভড অন সেভিং, আপনি যদি সেভিং করে থাকেন তার উপর যদি আপনি ইন্টারেস্ট পেয়ে থাকেন, দ্যাট ইজ নট ইউর আদার ইনকাম। আমরা আজকে স্লাইডে কি পড়েছি, আদার ইনকাম যে ফাইন্যান্স থাকে, ইনকাম স্যার। হ্যাঁ এই জায়গাটা ফোকাস করবেন যে ফাইন্যান্স ইনকাম মানে কি, যেটা কিনা আমার আমি ইনভেস্ট করেছি, ডিভিডেন্ড পেয়েছি, সেভিং করেছি, ইন্টারেস্ট পেয়েছি, দ্যাটস ইট। আর আদার ইনকামে কি থাকে, রেন্ট পাই, ঠিক আছে, ইন্স্যুরেন্সের ক্লেম পাই, তারপর আমি কোনো জায়গায় আমার ল্যান্ডেড থেকে যদি আমি কোনো কিছু মানে পেয়ে থাকি, মানে টাকা পয়সা পেয়ে থাকি, ঠিক আছে, এইসব জিনিসগুলো থাকে হচ্ছে আমার আদার ইনকামের পার্ট। রয়্যালটি পাই, কমিশন কিছু যদি পেয়ে থাকি, এইসব জিনিস থাকে। ফাইন্যান্স ইনকাম ভিন্ন, ওটা ইনভেস্টমেন্টের সাথে রিলেভেন্ট, ঠিক আছে। এই ডিসটিংশনটা করলে ভুল হবে কিন্তু আমাদের, কারণ আদার ইনকাম গ্রস প্রফিটের সাথে অ্যাড হয়, অঙ্কতে নাই, তাই আমরা করব না। ডিস্ট্রিবিউশন কস্টে কোনো চেঞ্জ নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আপনার একটা চেঞ্জ এসেছে, সেটা কোনটা, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ঢুকে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, ঠিক আছে। এই 1,01,000 মানে 436 টাকা, ওকে, এইটা গেল। আর বাকিটা হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট, আমরা দেখেছি এখানে ঢুকে গেল ফাইন্যান্স ইনকাম আছে, এটা আমার অ্যাড হবে, ফাইন্যান্স কস্ট মাইনাস হবে প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সটা আমি চার্জ করে মানে মাইনাস করছি, আই এম গেটিং প্রফিট ফর দ্য ইয়ার, ঠিক আছে। এটা দেখে কি মনে হচ্ছে এক্সাম এরকম জিনিস আসবে আপনার জন্য? মনে হয় না নো স্যার। স্যার। জীবনেও না, and এটা করে যাবেন তো হ্যাঁ। মানে এতে পড়ে যাবেন। ইয়েস, দিস উইল বি আওয়ার বিগেস্ট ঠিক আছে। এটাই করছে, অনেকে করছে আসলে করা ছাড়া কোনো উপায় পাচ্ছে না। এটা একটা আপনাদেরকে যে ফরম্যাট দেখাইছি, আমার ফরম্যাটের থেকেও আরো বেশি মানে এক্সটেন্ডেড ফরম্যাট, এক্সাম ফরম্যাট, ঠিক আছে। এইটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আমি আপনাদেরকে ছোট্ট এই ইন্টারেক্টিভ কোশ্চেনটা দেখাতে চাই, এটা আপনারা আমাকে অ্যানসার দিবেন, আমি ওয়েট করব। ওকে, দ্য অ্যাকাউন্টেন্ট অফ মিল হাউস লিমিটেড ইজ প্রিপেয়ারিং এ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ফর দ্য ইয়ার এন্ডেড 31st May 2005. ওকে, শি হ্যাজ আইডেন্টিফাইড দ্য ফলোইং ট্রানজাকশনস which may require to be presented in the statement of changes in equity. এতটুকু আমার গেল। ওকে, মানে আমার এখানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ ইকুইটির মধ্যে এই 4টা পয়েন্টের কোনটা আসবে, আমি আপনাদেরকে শুধু কোনটা আসবে না কেন আসবে না সেটা আমি আলাপ করতে চাই। পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেটস which were financed using a bank loan, মানে ব্যাংক লোন দিয়ে আমি ফিক্সড অ্যাসেট কিনেছি, এটা কি আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যাবে? নো যাবে স্যার। না, ঠিক আছে। আমি সবাই আমাকে বলেন মানে ধরতে পারছেন, আমি ফিক্সড অ্যাসেট পারচেজ করলে কি হয়, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট আর ব্যাংক লোন Bank loan লায়াবিলিটি ক্রেডিট, এই জিনিস যদি হয়ে থাকে এখানে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে কিছু আছে? নো স্যার। নাই, ঠিক আছে, বুঝে বলবেন, সবাই ফোকাস করেন। আর আমি আবার বলছি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি হতে হলে তাকে কি করতে হবে, আমার শেয়ার ক্যাপিটালে চেঞ্জ করতে হবে, রিজার্ভসে চেঞ্জ হতে হবে। মানে ইকুইটি পোর্শন মানে কি, শেয়ার ক্যাপিটাল, রিভ্যালুয়েশন রিজার্ভ, শেয়ার প্রিমিয়াম। রিটেন আর্নিং, শেয়ার প্রিমিয়াম অর এনি ফর্ম অফ রিজার্ভস, এগুলোর মধ্যে যদি ঘুরঘুর করে তাইলে হচ্ছে সেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির পার্ট। ওকে, ডিভিডেন্ডস পেইড টু ইকুইটি শেয়ারহোল্ডার্স শর্টলি বিফোর দ্য ইয়ার এন্ড,
ঠিক আছে? এটা আমাকে বলেন যে আমি ইকুইটি শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড পেমেন্ট করেছি। এটা আসবে স্যার। আসবে ঠিক আছে? এই বিফোর দ্য আচ্ছা, ইয়ার এন্ড sorry. এটা ভুলে যান। বিফোর দ্য ইয়ার এন্ড ভুলে যান। এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের মানে সৃজনশীল চিন্তা ভাবনা করেন। ঠিক আছে? আমি যদি ডিভিডেন্ড পেমেন্ট করি, ডিভিডেন্ড আসে কোথা থেকে? ফ্রম রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস কি পার্ট অফ ইকুইটি? ইটস পার্ট অফ ইকুইটি। সো দিস ইজ দ্য অ্যানসার। এবার আমাকে বলেন কে বুঝে নাই? প্লিজ স্টুডেন্টস। ওকে, নাম্বার 3, dividends paid on preference shares that are redeemable on 31st May 2005। ঠান্ডা মাথায় আমি আবার বলি যে প্রেফারেন্স শেয়ার যে যদি আসবে ডিভিডেন্ড পেমেন্ট করি আস্তে আমাকে যদি ডিস্টার্ব করেন তাহলে আমি কেমনে আগাবো? ঠিক আছে? প্রেফারেন্স শেয়ারে যদি ডিভিডেন্ড যদি আমি পেমেন্ট করি তাহলে আমাকে খেয়াল করতে হবে যে প্রেফারেন্স শেয়ারটা রিডিমেবল না ইরিডিমেবল। ইফ দি অ্যানসার ইজ ইরিডিমেবল তাইলে এটা আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির পার্ট। টেল মি why this is part of statement of changes in equity if it's irredeemable preference share? স্যার ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, Okay. স্যার ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে টাকাটা হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে না। Good. আর যার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে শেয়ার মধ্যে পড়ে। আর শেয়ার মধ্যে Share হচ্ছে feature. হ্যাঁ, এটা আমার এই হচ্ছে ডিভিডেন্ডটা হচ্ছে আমার রিটার্ন থেকে অবশ্যই ডিডাক্ট করতে হবে। আর Good. যেহেতু এটা রিডিমেবল হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাকে টাকাটা ব্যাক করে দিতে হবে, মেইন যে টাকাটা। আর এটা হচ্ছে আমার হচ্ছে লোনের মতো বিহেভ করে, যার কারণে এটা ফাইন্যান্স কস্টে অ্যাড হবে স্যার। গুড থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এটাই আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে চাই আর চাই আপনাদেরকে জানাতেও চাই যে রিডিমেবল হলে সেটা তো লোন। সো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা যদি বলে থাকি এটা ফাইন্যান্স কস্ট হবে গিয়ে ডেবিট বা ইন্টারেস্ট এক্সপেন্স হবে গিয়ে ডেবিট আর ক্রেডিট হবে ইন্টারেস্ট পেয়েবল যেটা আমার ব্যালেন্স শিট আইটেম। ঠিক আছে? এটা ইকুইটিতে কোনো কন্ট্রিবিউশন নেই। বোনাস ইস্যু অফ শেয়ারস এইবার আপনাদের জন্য আরেকটা জিনিস। ঠিক আছে? বোনাস ইস্যু অফ শেয়ারস মেড ফ্রম রিটেন আর্নিংস ডিউরিং দ্য ইয়ার। এবার বলেন এটা কি হবে? এটা তো স্যার আমার ইকুইটিতে চেঞ্জ হবে। এটা ইকুইটির পার্ট, কারণ আমি যখন বোনাস শেয়ার ইস্যু করি এটা তো রিটেন আর্নিংস থেকে আসে, তার মানে রিটেন আর্নিংস ডেবিট আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ক্লিয়ার? কনফিউশন? ঠিক আছে, আই গেস উই আর ডান। এবার একটা জিনিস আছে না, এখানে আমি আপনাদেরকে জাস্ট এতটুকু যে মানে ট্রিটমেন্টগুলো যেগুলো আছে, ঠিক আছে, ডেবিট ক্রেডিটগুলো আমি আপনাদেরকে দেখবো যে কতটুকু বুঝতে পারেন। এটা করে আমি আপনাদের ছেড়ে দিব, বই আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখানে আপনাদেরকে কি দিয়েছে? একটা প্রোফর্মা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের ফরম্যাট, একটা ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট আছে। ঠিক আছে? এক্সামে এরকম স্ট্রাকচারের ট্রায়াল ব্যালেন্স আপনাদের দেওয়া হবে, নোটস দেওয়া হবে। ঠিক আছে? তারপর আপনাদেরকে কি হবে? একটা ইনকাম স্টেটমেন্টের একটা প্রোফর্মা ফরম্যাট দেওয়া থাকবে, একটা ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া থাকবে উইথ গ্যাপস। আপনারা ফিল করবেন। ঠিক আছে? ভালোভাবে পড়ে ফিল করবেন। এবার আমি এটাতে যাবো না, আমি নোটসে আপনাদের চলে আসি। নোটসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। নোটসই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমাদের। ঠিক আছে? দেখেন খুব মনোযোগ দিয়ে বুঝেন। আই ওয়ান্ট অল অফ ইউর ফুল মানে প্রিপারেশন। এটা হচ্ছে এক্সাম স্ট্যান্ডার্ডের জন্য 30% ডিফিকাল্টি কাছাকাছি। ওকে? ইনভেন্টরি কাউন্ট হ্যাজ রিভিলড দ্য ক্লোজিং ইনভেন্টরি ফিগার টু বি 20,20,000। তার মানে কি? আমরা ক্লোজিং ইনভেন্টরি ক্যালকুলেট করেছি। দেখেন আমি আবার বলছি স্টুডেন্টস আপনাদেরকে, এই যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে এটার মধ্যে যে ইনভেন্টরিটা দেওয়া আছে আপনার অনেকে কনফিউশন হয়ে যায় যে এখানে তো একটা ইনভেন্টরি আছে তাহলে ওটা আবার কি? এটা হচ্ছে আপনার স্টুডেন্টস এটা কি? এটা ওপেনিং ইনভেন্টরি আর নিচে যেটা দেওয়া আছে ওটা হচ্ছে আমার ক্লোজিং ইনভেন্টরি। এবার আমি আপনাদেরকে এক্সামের জন্য আরেক ডিগ্রি রেডি রাখি। আপনাদেরকে অনেক সময় দেখবেন এক্সামে কিন্তু এই ওপেনিং ইনভেন্টরিও দেওয়া থাকবে না, পারচেজও দেওয়া থাকবে না, খালি লেখা থাকবে কস্ট অফ সেলস দেওয়া থাকবে। সো যদি কস্ট অফ সেলস দেওয়া থাকে তখন আপনার জন্য এই জিনিসটাকে এটাকে কিভাবে ট্রিট করবেন যে আপনার ওপেনিং ইনভেন্টরি যে নাই, তখন আপনার জন্য যে কাজ করতে হবে যে কস্ট অফ সেলস যেটা দেওয়া আছে আর যেহেতু আপনার ইনভেন্টরি কাউন্ট এখন আপনি পরে জানতে পেরেছেন তখন কস্ট অফ সেলসের সাথে এই ফিগারটাকে কি করবেন? মাইনাস করে দিতে হবে আপনাকে। এই জিনিসগুলো দেখবেন যে অনেক জায়গায় অনেক সামে দেখবেন আপনার বেশিরভাগ সামে দেখবেন যে ইনভেন্টরিও আছে, পারচেজও আছে, দেওয়া থাকবে। আবার অনেক সামনে আছে যে দেখবেন যে জাস্ট মানে রেভিনিউ দেওয়া আছে আর কস্ট অফ সেলস দেওয়া আছে। তখন আপনাকে কিন্তু ডিফারেন্ট ভাবে আগাতে হবে। ওটাই আমরা এক্সাম কোশ্চেন ব্যাংকে দেখবো। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো অল্প অল্প করে শিখেন যাতে করে কোশ্চেন ব্যাংকে যখন মানে পরীক্ষাতে যখন বসবেন তখন যাতে করে এরকম ম্যাসিভ ডিফিকাল্টির মধ্যে না পড়ে যান আপনারা। ঠিক আছে? যে মনে করেন না যে সিলেবাসে তো পড়ি নাই জিনিস, এটা আসলো কেন? ঠিক আছে? তাহলে আমার ক্লোজিং ইনভেন্টরি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয় স্টুডেন্টস? স্টুডেন্টস ক্লোজিং কি হয়? ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ক্লোজিং ইনভেন্টরি ডেবিট। ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এন্ড এটা রিজন হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি কে আমি ডেবিট করছি কোন কনসেপ্টে? এটা আমার কারেন্ট অ্যাসেট, এটা আমার ইনভেন্টরি, এটা আমার ব্যালেন্স শিট আইটেম অ্যাজ কারেন্ট অ্যাসেট। সো অ্যাসেট কে আমি ডেবিট করি, ক্লোজিং ইনভেন্টরি কে ডেবিট করছি আর ক্রেডিট কাকে করছি? কস্ট অফ সেলস কে ক্রেডিট করছি। কস্ট অফ সেলস কে ক্রেডিট করা মানে কস্ট অফ সেলস কে কমিয়ে ফেলা। কস্ট অফ সেলস কে কমিয়ে ফেলা মানে কি? প্রফিট বাড়িয়ে দেওয়া। কস্ট অফ সেলস কখন কমে? যখন আমার কস্ট অফ সেলস এর যে পার্টিকুলার আইটেমের কোনো কন্ট্রিবিউশন নেই। এই ক্লোজিং ইনভেন্টরি কি আমার রেভিনিউতে কোনো কন্ট্রিবিউট করেছে? অ্যানসার ইজ নো। দ্যাটস হোয়াই আই এম ডিডাক্টিং দিস। ঠিক আছে? এবার আমরা আসি, খুব ভালো করে বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 2, কোম্পানি ডেপ্রিসিয়েটস ফিক্সচার্স এন্ড ফিটিংস এট 20% অন দ্য স্ট্রেট লাইন বেসিস। ঠিক আছে? এইগুলো এক্সামে দেখবেন আপনারা যে ফিক্সচার এন্ড ফিটিং এখন খুঁজে বেড়াবেন এখান থেকে। ঠিক আছে? এগুলো হাতে কলমে হলে নোট করতে পারতেন আপনারা যে ফিক্সচার এন্ড ফিটিংস। ঠিক আছে? আমরা দেখতেছি এখানে ফিক্সচার এন্ড ফিটিং কস্ট দেওয়া আছে কত? 2000 টাকা দেওয়া আছে। এই 2000 টাকার আমার ডেপ্রিসিয়েশন মেথডটা খেয়াল করবেন। ইজ ইট রিডিউসিং ব্যালেন্স মেথড না আমার স্ট্রেট লাইন মেথড? সো মেথড যদি হয় স্ট্রেট লাইন মেথড তাহলে তো আমার জন্য সহজ। স্ট্রেট লাইন মেথডে ইউজুয়ালি আমরা কি করি? কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। এখানে আমাদের বেশি কিছু লাগবে না, স্ট্রেট বলে দিয়েছে, পার্সেন্টেজ আছে। সো পার্সেন্টেজ যখন আছে আমি এখন কি করব? স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন সবসময় কি ইকুয়াল অ্যামাউন্টে ডেপ্রিসিয়েশন চার্জ হয় সবসময়। এটা তো আপনারা জানেন স্টুডেন্টস, রাইট? জি স্যার। আর রিডিউসিং ব্যালেন্স মেথডে শুরুতে বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করে আস্তে আস্তে আপনার ডেপ্রিসিয়েশন কমতে থাকে। ঠিক আছে? ক্যারিং অ্যামাউন্টের পরে হচ্ছে হ্যাঁ, ডিপ্রিসিয়েশনটা করা। রানিং ব্যালেন্সের উপর আমার সবসময় হয় কি আপনার। ঠিক আছে? সো অ্যাকুমুলেটেড এখানে ডেপ্রিসিয়েশন ইজ ইররিলেভেন্ট। আমার দেখতে হবে কস্ট কত? 2000 এর 20% মানে কত? 400 টাকা। 400 টাকা। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে বলি এই যে ফিক্সড এন্ড ফিটিংস এইটার ডেপ্রিসিয়েশন আমি কোন ক্যাটাগরিতে রাখবো? ইজ দিস কস্ট অফ সেলস, ইজ দিস অ্যাডমিন অর ইজ দিস ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস? অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যার। Good. তারপরেও যদি ঠিক আছে? একটু এটা দেখা না যায়। ঠিক আছে, আমরা আসবো। সানাউল্লাহ ভালো পয়েন্ট বলছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কিন্তু আমি নোটস পড়তে থাকবো। নোটস পড়তে গিয়ে দেখি এক জায়গায় লেখা আছে, এটা আপনারা এক্সামে পাবেন। আরো কঠিন ভাবে আসবে, এত সহজ হবে না। ঠিক আছে? দ্য অ্যালোকেশন অফ এক্সপেন্ডিচার বিটুইন ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস শুড বি অ্যাজ ফলোজ। একটা টেবিল দেওয়া আছে। তাহলে আমরা টেবিলে দেখি কি বলতেছে এখানে। আমরা দেখতেছি এই যে দেখেন জিনিসটা যে প্রপার্টি কস্ট আমার জন্য রিলেভেন্ট না, আমার রিলেভেন্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন। সো এই যে ডেপ্রিসিয়েশনটা আমি এখন ক্যালকুলেট করলাম 400 টাকা, রাইট? এই 400 টাকা ডেপ্রিসিয়েশন বলতেছে যে ডিস্ট্রিবিউশনে যাবে 50, অ্যাডমিনে যাবে 50। তাহলে অ্যাডমিনে 400 টাকা কত যাবে? 200, ডিস্ট্রিবিউশনের 200 টাকা চার্জ হয়ে যাবে। কতটা ক্রিটিক্যালি জিনিস খেয়াল করেছেন? প্রতিটা পয়েন্ট নোট আপনাদের জন্য একেবারে মানে অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইওর লাইফ। ঠিক আছে? এক্সাম ডেতে। সো এখানে আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন কি করব? অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা জানি ডেপ্রিসিয়েশন সবসময় কি হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ডেবিট আর ওইদিকে আমার ফিক্সচার এন্ড ফিটিং এর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে ক্রেডিট। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন আমরা যাই করি সেটা ডেবিট হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে, কিন্তু ক্রেডিট হয় আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে, নট ইন মাই ফিক্সড অ্যাসেট। অনেকে আছে ফিক্সড অ্যাসেটকে ক্রেডিট করে ফেলেন। ফিক্সড অ্যাসেট অনলি আপনি যখন ক্রয় করবেন তখন বাড়বে, আর ফিক্সড অ্যাসেট যখন ডিসপোজ করবেন তখন ফিক্সড অ্যাসেট কমবে, আর রিভ্যালুয়েশন করলে ফিক্সড অ্যাসেট বাড়ে, ইমপায়ারমেন্ট করলে ফিক্সড অ্যাসেট কমে। আদারওয়াইজ ডেপ্রিসিয়েশন করে কখনো ফিক্সড অ্যাসেট কমাইতে পারবেন না বা করবেন না। আমার পয়েন্টটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। গুড।
ঠিক Sir. আছে, এইবার আমরা আসি নাম্বার 3 ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, খুব মজার জিনিস। An impairment review has shown that 10% should be written off goodwill. This charge should be to administrative expenses. বলেই দিয়েছে। তাহলে আমাকে এখন আগে গুডউইল কে খুঁজতে হবে। গুডউইল কোথায়? গুডউইল একদম লাস্ট লাইন আইটেম, এই যে 300 টাকা। ঠিক আছে, তাহলে গুডউইলের 300 টাকার 10% 30 টাকা আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে, মানে ভ্যালু লুজ হয়েছে। তো ভ্যালু যদি লুজ হয়েছে, আমরা ইম্পেয়ারমেন্ট করলে কি হয়? লস ইন গুডউইল বা ইম্পেয়ারমেন্ট চার্জ। ইম্পেয়ারমেন্ট চার্জ ডেবিট করি, ক্রেডিট করি, গুডউইলকে ক্রেডিট করি। ঠিক আছে, কিন্তু এই ইম্পেয়ারমেন্টটা কি ধরনের এক্সপেন্স? এই গুডউইলের ইম্পেয়ারমেন্ট কোন ক্যাটাগরি? সবসময় চিন্তা করবেন ওই পার্সপেক্টিভ থেকে। এটা কি আমার কস্ট অফ সেলস, নাকি অ্যাডমিন, নাকি ডিস্ট্রিবিউশন? সো ইম্পেয়ারমেন্ট ইজ Students? অ্যাডমিন স্যার ইট ইজ অ্যাডমিন। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডেবিট, গুডউইল এক্সপেন্স হচ্ছে আমার ক্রেডিট। ঠিক আছে, এটা গেল। এবার আমরা আসবো পয়েন্ট নাম্বার 4। The credit controller has said that a debt of 15,000 should be written off as irrecoverable. একটু মিউট করেন কাইন্ডলি প্লিজ। ঠিক আছে, the credit রিজান আপনি একটু একটু প্লিজ একটু ইয়ে করে দেন। আমরা ফুলের কাছে ঢুকে একটু এই মাহফুজ এই রিপিটেডলি কাজটা করতেছেন, মানে আমি ডিসেবল করে দিলাম। ওই ঠিক আছে, কাকা কইও নাম্বার আমার সাইড থেকে তো ডিসেবল ওই হচ্ছে না। কাকা ওই কাকা একটা কিউট বাচ্চা, কিন্তু কি করবে, তাকে এখানে নিয়ে আসলে? থ্যাংক ইউ নুরজাহান, থ্যাংক ইউ। আমি অনেস্টলি বলি, আপনাদের মনিটরদের সাপোর্ট ছাড়া আসলে আমার জন্য আপনাদের ক্লাস নেওয়া সম্ভব না। ঠিক আছে, ইয়েস শাহরিয়ার কোশ্চেন, শাহরিয়ার কোশ্চেন ছিল, হ্যান্ড রেজ করেছেন। স্যার উনি অনেক আগে করছিল, এখন মনে হয় হায় answer হায়। পেয়ে গেছে। ঠিক আছে, আই হোপ সো। আপনারা যদি হ্যান্ড রেজ করে আমাকে যদি না দেখেন, আমি আসলে স্ক্রিনে যদি ফোকাস থাকি আমার এখানে উঠে আসে না এই জায়গাটা। আমি তাও চেষ্টা করব টাইম এগেইন। ঠিক আছে, শাহরিয়ার যদি ফেরত আসেন কাইন্ডলি আমাকে ইয়ে করেন। ঠিক আছে, কোশ্চেন করেন। আচ্ছা, যেটা বলছিলাম যে এইবার হচ্ছে ইরিকভারেবল ডেট। ক্রেডিট কন্ট্রোলার হ্যাজ সেড ডেট অফ 15,000 শুড বি রিটেন অফ অ্যাজ ইরিকভারেবল। স্পষ্টতই আপনি তাকে বাদ দিয়ে দিবেন, এন্ড দ্য অ্যালাউন্স ফর রিসিভেবল শুড বি ইনক্রিজ টু 2 লাখ। এখন আমার এখানে দুটো ট্রিটমেন্ট আছে, একই সাথে দুটো ট্রিটমেন্ট। যেমন ইরিকভারেবল ডেটস কোন নেচারের এক্সপেন্স আপনাকে বলতে হবে না। এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ, না কস্ট অফ সেলস, নাকি আপনার ডিস্ট্রিবিউশন? টেল মি অ্যাডমিন স্যার অলওয়েজ। এটা নিয়ে কোনো মানে এক্সামে না লিখলেও এটা আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই জিনিসটা। সো এখানে আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স প্রথমে ডেবিট হবে 15,000 আর রিসিভেবল ক্রেডিট হবে 15,000। এটা তো ক্লিয়ার যে রিসিভেবল আমার কমে যাচ্ছে 15,000, আর অ্যালাউন্স ফর রিসিভেবল আমি দেখছি আমার কত টাকা আছে, 100 টাকা আছে। এখন অ্যালাউন্স ফর রিসিভেবল কত হয়ে দাঁড়াচ্ছে? 200 হয়ে গেছে। তাইলে খেয়াল করবেন এই জিনিসটা, ইনক্রিজ টু মানে কি? 100 থেকে বেড়ে গিয়ে 200 হয়েছে। 200 পর্যন্ত। হ্যাঁ, আপ টু 200। তার মানে হচ্ছে 100 থেকে বেড়ে যদি 200 হয়, তার মানে আমার 100 টাকা আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্সকে আমি ডেবিট করব, আর অ্যালাউন্স ফর রিসিভেবলকে ক্রেডিট করব 100 টাকা। এইটা কি কারো বুঝতে কোনো কনফিউশন আছে? স্যার এখানে স্টুডেন্টস আমি শুনতেছি আপনাদের এই যে ইরিকভারেবল ডেট এক্সপেন্স 15 টাকা ছিল কার? যেটা ডাইরেক্ট রাইট অফিসে। আর 100 টাকা হচ্ছে আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স, সেটা কোনটা? যেটা কিনা আমার অ্যালাউন্স বেড়ে গেছে, যেটা 100 ছিল সেটা হয়ে গেছে 200। আর যেহেতু আমরা জানি যে ইরিকভারেবল ডেট এক্সপেন্স কি নেচারের এক্সপেন্স? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, সে ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ঢুকাই দিয়েছে জিনিসটাকে। ঠিক আছে, আর রিসিভেবল কমে যাবে 15, আর ওইদিকে অ্যালাউন্স বেড়ে দাঁড়াবে হচ্ছে, যেহেতু 200 বেড়ে গেছে আমি অ্যালাউন্স এখানে 200 100 বৃদ্ধি করে নিয়ে আসি। টেল মি, কোশ্চেন থাকলে বলেন। স্যার ট্রায়াল ব্যালেন্স না 10 টাকা ছিল স্যার। এইসব কথাবার্তা যদি বলেন আপনারা, তাহলে আপনাদের অবস্থা কি হয়ে দাঁড়াবে? এই যে দেখেন 100। ঠিক আছে, ওকে। নাম্বার 5 ইনকাম ট্যাক্স ডিউ অন প্রফিটস ফর দ্য ইয়ার ইজ এস্টিমেটেড এট 7,50,000। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ইনকাম ট্যাক্স এস্টিমেটেড। এস্টিমেট মানে কি? আমি ক্যালকুলেট করেছি কিন্তু চার্জ করেছি আদৌ করিনি। নো স্যার। তাহলে আমাকে কি করতে হবে? ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট। ঠিক আছে, আর ইনকাম ট্যাক্স পেয়েবল কে করতে হবে ক্রেডিট। এই পেয়েবলটা যাবে ব্যালেন্স শিট কারেন্ট লায়াবিলিটিতে, আর ইনকাম ট্যাক্স এক্সপেন্স যাবে আমার ইনকাম স্টেটমেন্টের লাইন আইটেমের মধ্যে যাবে, কি শেষ লাইন আইটেমের আগের লাইন আইটেমটা। ঠিক আছে, এতটুকু আমাদের ক্লিয়ার। এটা দেখেন, এটা ইন্টারেস্টিং, এটা আপনাদের জন্য, এটা বলবো এক্সাম স্ট্যান্ডার্ড। ওকে, লোন নোটস আর রিপেয়েবল ইন ফুল ইন 10 ইয়ার্স টাইম। ঠিক আছে, 10 বছরে আপনার লোন পরিশোধ করবেন। ইন্টারেস্ট ইজ পেইড ইন 2 ইকুয়াল ইনস্টলমেন্টস পার অ্যানাম। আমি ইন্টারেস্ট 2 ভাগে দিয়ে থাকি। এই টাইপের সামে কি হয় আপনাদেরকে বলি, আপনার যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে সেখানে সচরাচর কি হয়, আপনার এক ভাগের বুঝছেন, মানে আপনার এক ইনস্টলমেন্টের 2 ইনস্টলমেন্ট যদি বছরে থাকে, আপনাদের এক ইনস্টলমেন্ট পেমেন্ট করে রেকগনাইজ করে, আর আরেক ইনস্টলমেন্ট কি করে আনরেকর্ডেড থেকে যায়। ওই আনরেকর্ডেড টাকা আমাকে কি করতে হয়? ফাইন্যান্স কস্টকে ডেবিট করতে হয়, মানে এক্সপেন্স চার্জ করতে হয়, আর বাকিটা যেহেতু আপনার পেমেন্ট হয় নাই, রেকর্ডই হয়নি, ওটা আমার ইন্টারেস্ট পেয়েবল হিসেবে কারেন্ট লায়াবিলিটিতে আমার নিয়ে যেতে হয়। ঠিক আছে, এই জিনিসটাই আমাকে এর বেশি হিন্ট ইউজুয়ালি থাকে না, আমাদেরকে খুব কেয়ারফুল হতে হয়। ঠিক আছে, আমি এই জন্য হিন্ট দেখবো। খেয়াল করেন, আমার লোনটার দিকে দেখবো যে কিভাবে বুঝবেন যে কথাটা আমি বললাম যে 6% লোন নোটস, 1000 টাকার লোন আছে। এই 1000 টাকা যদি 6% হয় স্টুডেন্টস, তাহলে কিভাবে হয়? 6% হলে কত হবে? 1000 টাকার 6% 60 টাকা স্যার। 60 টাকা হবে। ঠিক আছে, 600 হচ্ছে 10% হলে হতো। ঠিক আছে, তাহলে আপনার 60 টাকা হচ্ছে। তো 60 টাকা যদি আমার ইন্টারেস্ট হয়, এই যে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা, অনেক সময় এক্সাম এটাও বলবে না যে লোন নোট ইন্টারেস্ট 6 মান্থস টু 36 2002। দেখেন আমার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হচ্ছে 31 ডিসেম্বর 2002, কিন্তু লোনের ইন্টারেস্ট আমি রেকগনাইজ করছি কত পর্যন্ত? হাফ ইয়ারলি পর্যন্ত করেছি। আর আমরা জানি বাৎসরিক 2 বার পেমেন্ট করা হয়, তাহলে ডিসেম্বর বাবদ যে পেমেন্টটা সেটা কি আমার রেকগনিশন আছে? অ্যানসার ইজ নো, সেটাকে আমার রেকগনাইজ নাই, করতে হবে। সেটার জন্য আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইজ গোইং টু বি দিস, ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স কস্ট ডেবিট 30, আর এটা হচ্ছে আমার ইন্টারেস্ট পেয়েবল বা লোন পেয়েবল ক্রেডিট 30 টাকা। ঠিক আছে, শেষটা 148 bonus issue relating to issued equity shares was made out of retained earnings on 31st December 2002. There were no new issues of preference shares during the year. সহজ জিনিস, বোনাস ইস্যু হয়েছে 1:8, 8টা যার সে পাইছে একটা। ঠিক আছে, was made out of retained earnings on 31st December 2002. 31st December 2002 মানে আমি রিটেন আর্নিংস থেকে বোনাস শেয়ার ইস্যু করছি, এখানে আর কোনো গল্প নাই, আমার শেয়ার প্রিমিয়ামকে ধরতে হয়নি। ঠিক আছে, देयर वर नो নিউ ইস্যুস অফ প্রেফারেন্স শেয়ারস ডিউরিং দ্য ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সামে কিন্তু এটাই করে যে নতুন কিছু ইস্যু করায়। তার মানে কি জানেন কত জায়গায় ইমপ্যাক্ট ক্রিয়েট করে সে? মানে আপনার শেয়ার ক্যাপিটালের যে লাইন আইটেম সেখানে আপনাকে ওয়ার্কিং করে আসতে হবে, রিটেন আর্নিংসের যে লাইন আইটেম সেখানেও আপনাকে মানে ইয়ে করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। তারপর আপনার মানে শেয়ার প্রিমিয়াম যেটা আছে ওইখানে অনেক সময় ট্রিটমেন্ট করতে হয়, আর ক্যাশ ইস্যু যখন হবে তখন আপনাকে ওই ক্যাশের পোর্শন আপনাকে ট্রিটমেন্ট করে আসতে হয়। কতগুলো জিনিস আছে আপনাদের। ঠিক আছে, এখানে আপনাদের জন্য সহজ করে দিয়েছে, খালি বলছে রিটেন আর্নিংস থেকে বোনাস শেয়ার ইস্যু, তাহলে দুটো জিনিস অ্যাডজাস্ট হবে, রিটেন আর্নিংস কমবে আর শেয়ার ক্যাপিটাল বাড়বে। আমরা এখন শেয়ার ক্যাপিটালে চলে যাব। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, একটু সময় নিয়ে যাতে করে বুঝেন যে কোনটা কিভাবে লিংক করবেন। ইস্যুড ইকুইটি অফ শেয়ারস মানে 800 টাকার শেয়ার আছে, আমরা জানি যে যার 8টা তার একটা, তার মানে এখন 800 হইলে এখন কত নতুন করে বেরোচ্ছে? 100 স্যার। 100 করে বেরোচ্ছে, ওই কি পদ্ধতিতে বেরোচ্ছে। ঠিক আছে, মানে 8 হইলে যদি 1 হয়, 800 হইলে আপনার 100 হবে। ঠিক আছে, এই 100 টাকা কোথা থেকে আমি বের করছি? রিটেন আর্নিংস থেকে। সো কোথায় আমার রিটেন আর্নিংস? রিটেন আর্নিংস হচ্ছে
এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে? রিটেন আর্নিংস হচ্ছে 1100 টাকা। এই 100 টাকা আমার এখান থেকে বেরোয় যাবে, ঠিক আছে? হ্যাঁ, 1100 টাকা, 100 টাকা বেরোয় যাবে রিটেন আর্নিং থেকে, চলে আসবে আমার ক্যাপিটালের মধ্যে। তাহলে আমি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে রিটেন আর্নিংস ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, ঠিক আছে? আর ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ওই অ্যাডজাস্টেবল ফিগারস গুলোকে দিয়ে আপনারা ফিগারসটা আপডেট করে নেবেন আর কি জিনিসটা, ঠিক আছে? এই অনুযায়ী আপনারা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন। ইনকাম স্টেটমেন্টটা একযোগে একটু দেখাই নেই, রেভিনিউ আইটেমে কোনো চেঞ্জ আসে নাই, কস্ট অফ সেলস এর ওই যে জিনিসটা ওপেনিং স্টক, অ্যাড পারচেজ, লেস ক্লোজিং স্টক, গ্রস প্রফিট পাচ্ছেন, আদার ইনকাম আছে আমার ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আমরা ওয়ার্কিং করে বের করেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার মেইনলি কি ছিল, ইরিকভারেবল ডেট এক্সপেন্স আছে স্টুডেন্টস, ঠিক আছে? এই যে জিনিসটা খেয়াল করেন, দেখলে দেখাই দিই আপনাদেরকে। এই টেবিলটা করবেন, আমি একটু পরে যখন ওয়ার্কিং করাবো আপনাদেরকে এই জিনিসটাতে নিয়ে আসবো, যে ইরিকভারেবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে আপনার যেটা ট্রায়াল ব্যালেন্সের ফিগার আছে এটা নিয়ে স্টার্ট করবেন, আপনার স্যালারিজ আছে, অফিস স্যালারিজ আছে, স্টাফ স্যালারি ওটা এখানে আসবে, আর ইরিকভারেবল ডেট এক্সপেন্স আপনার এর মধ্যে ঢুকে যাবে কি আপনার জিনিসগুলো, ঠিক আছে? এটা খুব সেলফ এক্সপ্লেনেটরি, খুব সহজ জিনিস, আপনারা দেখে এটা নিন। আমার ফোকাস হবে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে দেওয়া, ঠিক আছে? যাতে করে ওখানে কোনো দুর্বলতা না থাকে। এইবার আমি আপনাদেরকে কোশ্চেন ব্যাংকে নিয়ে যাবো যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ফরম্যাট অফ প্রফিট, এক্সামে এক্স্যাক্টলি জিনিসটা পাবেন, খালি এখানে মানে এগুলো গ্যাপ থাকবে আপনাদের, ঠিক আছে? আর এখানেও ব্যালেন্স শিট দেওয়া থাকবে, বাকি ফিগারগুলো আপনাদের জন্য সব গ্যাপ দাও মানে গ্যাপ থাকবে, আপনি এটাকে ফিল আপ করে নেবেন এখানে। এখানে একটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস অফ ইকুইটিও করেছে, এটা এক্সামে ইউজুয়ালি আসে না, বইতে আপনারা ভালো করে দেখে নিয়ে জিনিসটা, ঠিক আছে? দিস ইজ ইজি, এরকম ইজি আপনাদের এক্সামে আসবে না। ওকে, সো আমরা এখন কি করবো? আমরা কি একটু শর্ট ব্রেক নিয়ে এসে কোশ্চেন ব্যাংক করবো, যেহেতু না, বই স্যার। পড়েছি? না, একটু ব্রেক দেওয়া উচিত, ঠিক আছে? আমি এটা বলার কিছু কারণ আছে, মানে এই চ্যাপ্টারটা মানে ক্রিটিক্যাল আছে, ঠিক আছে? আর আপনাদেরকে বলি, আপনাদের প্রশ্ন থাকলে আমাকে বলেন ওভারঅল এই চ্যাপ্টার থেকে কোশ্চেন, এক্সপেকটেশন অর এনি চ্যালেঞ্জেস প্লিজ। স্টুডেন্টস, আপনারা কি মানে ভয় পেয়ে ইয়ে হয়ে গেছে নাকি চ্যাপ্টারে? আই ওয়ান্ট bold question askers like নূরজাহান, সামাদ, সানাউল্লাহ, নাবিলা, ঠিক আছে? আপনারা আমাকে প্রশ্ন করেন। আজমাল আমাকে প্রশ্ন করেছেন, অ্যাপ্রিশিয়েট দ্যাট, ঠিক আছে? পাপড়ি প্রশ্ন করেছেন, অ্যাপ্রিশিয়েট দ্যাট। আমাকে প্রশ্ন না করলে আপনারাও ক্লিয়ার হবেন না। অনেক জায়গায় আপনারা ক্লিয়ার করলে আপনাদের কলিগেরও কিন্তু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? ইটস আ ডিফিকাল্ট চ্যাপ্টার, আপনাদের পাস। ইয়েস, হ্যাঁ, বাট কোশ্চেন থাকলে আমি পরে করবো স্যার, সমস্যা নেই। না ঠিক আছে, মানে আমার কথা আমি চাই কি জিনিসটা যদি বুঝে থাকেন যাতে করে ইয়ে না হন। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কোশ্চেন ব্যাংক। আমি লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে? আপনারা এবার যেটা করবেন, কোশ্চেন ব্যাংকের চ্যাপ্টার 12 এর যে সামগুলো আছে আপনারা মানে নাম্বার 10 আর নাম্বার 9 বাদে আপনারা সবগুলো প্র্যাকটিস করতে পারেন। আর যদি বলেন যে ইম্পর্টেন্ট কোনগুলা, আমি আপনাদেরকে সবসময় একটা ইয়ে রাখি, লাস্ট ক্লাসেও দিয়েছিলাম, ঠিক আছে? ওটা পরে দেই, ওটা আমি এখন দেওয়াটা ঠিক হবে না, আগে আপনাদেরকে একটু রেডি করি আমি, ঠিক আছে? আজকে আজকে আপনাদের ক্লাসে আমার টার্গেট, আমার পার্সোনাল টার্গেট দুটো সাম করানো। এখন আপনাদেরকে করাতে পারবো কিনা দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ, এটা আমার লেভেলের চ্যালেঞ্জ, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে এটা করাবো, আমি একটু ছোট ব্রেক দিব 10 মিনিট ব্যাট বেস্ট ফোর্থ করাবো, ঠিক আছে? ফোর্থটা খুবই স্ট্যান্ডার্ড সাম। আমি যদি বলি যে একদম অ্যাজ পার ইওর এক্সাম স্ট্যান্ডার্ড, কি জিনিস নাই, সব আছে, 10 ধরনের নোটস আছে আপনাদের, ঠিক আছে? ফোর্থ করাবো। আর যদি পারি আপনাদের কাছে কোনটা স্কাইলার না করোলা আর হয়তো এরিয়াল করাবো, ঠিক আছে? এই দুটো করাবো আমি আপনাদের। ওকে, সো ব্রেক স্টার্টস নাও। 9টা 7 বাজে, আমি 9টা 17 আমি আপনাদের সাথে আবার বসতেছি, ঠিক আছে? ইন বিটুইন এনি কোশ্চেন্স, এনি অবজারভেশনস, এনি চ্যালেঞ্জেস প্লিজ আমাকে আপনারা জানান। এই কোশ্চেন ব্যাংকটা গ্রো করেছিলাম, এই 4D এর যে রেভিনিউ ওয়ার্কিংটা, এটা করলে কি আমাদের রেভিনিউর সাইডটা ক্লিয়ার হবে? এর বাইরে থেকে কি কিছু আসতে পারে? গুড কোশ্চেন। এর বাইরে রেভিনিউর একটা আছে, পরে আমি যেটা দেখেছি, বাট ওটা আসলে অতটা ডিফিকাল্ট না, বাট এইটাই আমাদের জন্য সর্বাত্মক রেভিনিউ রিলেটেড আপনার সাম, ঠিক আছে? এইটা আমি ইউজুয়ালি যেটা করি জুনিপার আর ফোরটা কি ইউজুয়ালি করে রাখি, ঠিক আছে? আরো আপনাদের যদি আমি পারি, আমি যদি সময় পাই, আমি আপনাদেরকে বাকি কিছু ক্রিটিক্যাল নোটস, যেমন কোশ্চেন ব্যাংকের এখানে যতগুলো সাম আছে সবগুলোর মধ্যে কিছু ক্রিটিক্যাল নোটসের আমি ট্রিটমেন্টগুলো আপনাদেরকে আমি শিখাই দেবো, যাতে করে অ্যাটলিস্ট এক্সামে বসে নোটস রিলেটেড আপনাদের কোনো জায়গায় কোনো উইকনেস না থাকে, ঠিক আছে? সো দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। সো আজকে আমি ইউজুয়ালি যেটা করবো, এই ফোর্থ এন্ড জুনিপার আই উইল টিচ ইউ। সো উই মিট এট 9:17, ঠিক আছে স্টুডেন্টস? এনি কোশ্চেন? ওকে স্যার। কারো কি মনে হচ্ছে যে কোথায় এসে পড়লাম, যে এটা কি ধরনের জিনিস পড়ানো হচ্ছে? মানে আমি অনেস্টলি বলি, কিছু কিছু কোর্স আমিও করি, আমার জন্য এরকম হয়। কদিন আগে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, তাহলে বুঝবেন যে আপনারা যে আমাকে মনে করেন যে আমিও খুব মানে সর্বাশের বা সবকিছু, আমিও খুব নরমাল একটা হিউম্যান বিং। আপনাদেরকে বলি, কদিন আগে একটা মানে একটা ইন্টারন্যাশনাল কোর্সে আমি গিয়েছিলাম, ওখানে একদিনের ক্র্যাশ কোর্স। ওখানে ছিল যে আপনার রোবোটিক্স ইউজ করে যে পেমেন্টস এর ওভারঅল ওয়ার্কফ্লোটাকে কি করে অটোমেট করা যায়। আমার নিজের কাছে নিজেকে মনে হচ্ছে একটা কেজি 2 এর বাচ্চার মতো। বাট আমার যে ইস্যুটা সেটা হচ্ছে আমি ওই মোমেন্টে আমি হয়তো উইক থাকতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে আমি ওখান থেকে যখন বের হয়ে আসবো, আমার যে উইকনেসগুলো আছে সেগুলোকে আমি পিন পয়েন্ট করছি, যে আমার দুর্বলতা। আমি যদি র্যাঙ্কিং করেছি, ওখানে ছিলাম আমরা 30 জন, 30 জনের মধ্যে আমার র্যাঙ্কিং, আমি নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলি যে আমি 25 থেকে 30 এর মধ্যে একজন ছিলাম, আমার কাছে মনে হয়েছে। কিন্তু নিজেকে পরে রিফাইন করে স্টাডি করে ওই উইকনেসগুলো কভার করে আমি চেষ্টা করি যাতে করে আমি 5 এর মধ্যে থাকতে পারি অন দ্যাট লেভেল। সো আপনাদেরকেও আমার সবসময় আমার এক্সপেকটেশন এটা, যে উইকনেস নিয়ে যেতে পারেন, মানে থাকতে পারে, কিন্তু উইকনেস নিয়ে ঘুরে বেড়াবেন না। আর আমি আছি আপনাদের সাথে, সো যেখানে আটকাবেন সেটা বলবেন, যেটা চ্যালেঞ্জ হবে আমি আপনাদেরকে থামাই দিয়ে বলি। দেখেন, আমি আপনাদের ক্লাসে সানাউল্লাহকে আমি মাঝে মধ্যে থামাই দিয়ে আমি আপনাদেরকে বলি যে প্লিজ আস্ক কোশ্চেন। ডু ইউ নো ওয়াই? আমি সানাউল্লাহকে আমি স্টপ করি না, ডু ইউ নো দ্যাট? এটাকে কিন্তু সানাউল্লাহকে আমি ডিসরেসপেক্ট করি না। সানাউল্লাহ কি শুনছেন? এটার মেইন অবজেক্টিভ হচ্ছে আমি জি স্যার। আপনাকে চাই যে আপনার সুপিরিয়র নলেজটা যেটা আছে সেটা থাক, বাট এটা নিয়ে যাতে করে আমার বাকি স্টুডেন্টদের যাতে করে ইয়ে না হয়, ঠিক আছে? যাতে করে আমি সবার কাছে রিচ করতে পারি। বাট আই ডু অ্যাপ্রিশিয়েট যে স্টুডেন্ট হু ইজ কামিং আপ উইথ অ্যান অ্যাডভান্স পয়েন্ট অফ নলেজ আন্ডারস্ট্যান্ডিং। বাট আমার কথা হচ্ছে যে যারা আছেন এখান থেকে যাতে করে যে গ্যাপ নিয়ে আসছেন সেটা মিট করে যান, আর গ্যাপ যদি থেকে থাকে ওটা পরে সেটা ঠিক করে যাবেন, বাট ডোন্ট ক্যারি দিস অ্যারাউন্ড, ঠিক আছে স্টুডেন্টস? এটাই। ইয়েস স্যার। ওকে, আই কাম ব্যাক এট 9:17, আমি আপনাদেরকে একটু ব্রেক দিচ্ছি স্টুডেন্টস। ওকে।
স্টুডেন্টস লেটস স্টার্ট। আপনারা আছেন সবাই? জি স্যার আছে। ওকে, ঠিক আছে। ধৈর্য দিয়ে এটা ভালো করে দেখেন জিনিসটা। এক্সাম স্ট্যান্ডার্ড সময় নিয়ে আমি এটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, দেখি তাহলে এটা। তাহলে আমাদের ফর্ট পিএলসি, ওকে? এইভাবে জিনিসটা আসবে। ফর্ট পিএলসি is a company which publishes a single textbook and provides tuition courses relating to that text. The following trial balance was extracted from the nominal ledger of Fort PLC on 31st March 2006. এখানে দুটো জিনিস খেয়াল করবেন যখন এই ফার্স্ট লাইনটা পড়বেন যে এটা কি ধরনের বিজনেস। এটা কি ম্যানুফ্যাকচারার, এটা কি ট্রেডার, নাকি এটা আমার সার্ভিস প্রোভাইডার। সো এখানে পড়ে আমরা কি বুঝতে পারছি কি ধরনের বিজনেস সে? স্টুডেন্টস, সার্ভিস স্যার সার্ভিস প্রোভাইডার, রাইট? ওই ক্যাটাগরির মধ্যে চলে আসে আর কি। ওকে, রিলেটিং টু দ্যাট টেক্সট। আর পরে যেটা আমাদেরকে খেয়াল করতে হবে হচ্ছে যে অ্যাকাউন্টিং পিরিয়ডের ক্লোজার ডেটটা, এটা সবকিছুতে ইম্পর্টেন্ট। আমি আপনাদের যখন ইউজুয়ালি অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস পড়াই, আমি এই প্যারামিটারগুলো আপনাদেরকে সবসময় খেয়াল রাখাই। যেমন এক হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং পিরিয়ড কবে শেষ, তারপর হচ্ছে আমার বিলিং পিরিয়ড কবে শেষ, তারপর আমি দেখি যে আমার ফ্র্যাকশন পিরিয়ড কতটুকু, তারপর দেখতে হয় যে আমার অন অ্যাডভান্স হচ্ছে না অন পেয়েবল হচ্ছে। এই জিনিসগুলো আমাদের অ্যাক্রুয়াল প্রিপেমেন্টস এই 4টা 5টা প্যারামিটার জানলে একেবারে পানির মতো সহজ হয়ে যায় জিনিসগুলো, ঠিক আছে? তাহলে আমার এখানে অ্যাকাউন্টিং পিরিয়ড 31st মার্চ 2006 আমরা নোট করে নিচ্ছি, ঠিক আছে? এখন একটু জাস্ট আপনাদেরকে ওয়াক থ্রু করে দিই কয়টা জিনিস, ঠিক আছে? পারচেজেস আছে। সো পারচেজেস থাকা মানে আপনারা একটু হাফ ছেড়ে বাঁচেন। পারচেজেস আছে মানে কি আছে? আপনার ওপেনিং ইনভেন্টরি আছে। আর ওপেনিং ইনভেন্টরি আর পারচেজ যদি থেকে থাকে তার মানে কি খালি ক্লোজিং ইনভেন্টরিটা খুঁজে বের করবেন আপনার নোট থেকে, ঠিক আছে? তাইলে আপনি কি পেয়ে যাচ্ছেন? কস্ট অফ সেলস এর একেবারে বেসটা পেয়ে যাচ্ছেন। গুড, এই তো গেল একটা জিনিস। এইবার আমার অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি আসলে সোজা কথা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার্ট। ওকে, ডিস্ট্রিবিউশন কস্ট আছে। ডিস্ট্রিবিউশন কস্ট নিয়ে যা ওয়ার্কিং করবেন তার বেস হচ্ছে এই ব্যালেন্সটা, এই ডিস্ট্রিবিউশন কস্ট। ওকে, তার সাথে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স থাকতে পারে, ডিস্ট্রিবিউশন ডেপ্রিসিয়েশন থাকতে পারে, আরো কিছু থাকলে আমরা দেখব। ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি, এটার একটাই কাজ, এটা আপনার পারচেজের সাথে অ্যাড হবে কস্ট অফ সেলস ক্যালকুলেশনে। ওকে, ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিংস, এই জায়গাতে যেটা আমি বারবার বলি যে কেন বই থেকে এই কোশ্চেন ব্যাংকগুলো ইম্পর্টেন্ট এন্ড এক্সামে যেটা আসে। কারণ আমাদের কোশ্চেন যেগুলো হয় সেগুলো তো আইসিডব্লিউর পাস পেপারস বা এসএসসি এর P3 থেকেই হয়, বাইরে থেকে তো আর হয় না, ঠিক আছে? মাঝে মধ্যে কিছু ইন্ডিয়ান বই থেকে করতে এখন এগুলো করে না, মাঝে মধ্যে এটাও করে। আমি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং কেস বলি। একবার আমাদের নাম বলবো না, এক আফ্রিকান কান্ট্রি থেকে আরো 3 বছর আগে আমরা একটা লিগ্যাল নোটিস পেয়েছিলাম যে কেন ওদের কোশ্চেন আমাদের অ্যাপ্লিকেশন লেভেলের পরীক্ষাতে আমরা হুবহু নকল করেছি, ঠিক আছে? আমরা ভাবছিলাম আমরা খুব স্মার্ট একটা কিছু কাজ করে বেঁচে গেছি, যে স্টুডেন্টরাও কে আফ্রিকার কোনো পেপার খুঁজে পাবে না আর ওরাও খুঁজে পাবে না, বাট দে আইডেন্টিফাইড এন্ড লিগ্যাল নোটিস পাঠাইছে। ওটাকে ঠিক করতে আপনার 6 মাস লাগছে, ঠিক আছে? ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিংস গেল। এখানে আমাদের খুব মনোযোগ দিয়ে দেখেন যে ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিংস এর টোটাল ভ্যালু হচ্ছে 25,50,000, তাই তো? কিন্তু 25,50,000 কিন্তু আমার ল্যান্ড এন্ড বিল্ডিং এর মানে এটা সেগ্রিগেটেড। ল্যান্ডের ভ্যালু হচ্ছে 17,50,000 আর বিল্ডিং এর ভ্যালু হচ্ছে আমার বাকিটা। এখন আপনাদেরকে এখানে একটা ডিস্টিংশন আমি যেটা বলি যে বইতে নাই আমরা পড়বো, এটা দেখতে হবে। দেখেন ডেপ্রিসিয়েশন, আমরা কি ল্যান্ডের ডেপ্রিসিয়েশন কখনো হয়? চিন্তা করে কথাটা বলেন আপনারা নো স্টুডেন্ট। স্যার, নো স্যার কারো কি মনে হয় যে হতে পারে অ্যামোর্টাইজেশন ইম্পেয়ারমেন্ট হয়। হলেও ইম্পেয়ারমেন্টের অঙ্ক আমি আমার জীবনে দেখি নাই, ঠিক আছে? বাট বাস্তবে ইম্পেয়ারমেন্ট আছে, ঠিক আছে? ল্যান্ডে অনলি রিভ্যালুয়েশন হয়, ল্যান্ডে কখনো আমরা ডেপ্রিসিয়েশন করি না। ওই একটা আমরা যখন ছোট ছিলাম তখন একটা রানিং জোক ছিল, আমি যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম তখন কিছু ওদের গ্রুপ লেভেলের ওদের আমি কিছু প্র্যাকটিস দেখতাম, আমার কাছে খুব মজা লাগতো যে মানে একেবারে বোকা অ্যাকাউন্টেন্ট হিসেবে তাকে ট্রিট করে জানেন যে ল্যান্ডে ডেপ্রিসিয়েশন করে, মানে তাকে সবাই মিলে দেখতে যায়, ওরকম একটা জোক চালু থাকে, ঠিক আছে? সো আমরা যেটা বলছি আপনাদের কথার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিস যদি কখনো দেখেন যে ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং যদি আপনার লাইন আইটেম থাকে তাহলে আপনি জানবেন আপনার ভিতর ল্যান্ডের একটা ভ্যালু আছে, আর ল্যান্ডের ভ্যালুটাকে আলাদা করে বের করে নেবেন, কারণ ল্যান্ডের ভ্যালু ডেপ্রিসিয়েশন হয় না। তাহলে আমার টোটাল ভ্যালু থেকে যদি ল্যান্ডের ভ্যালুকে আমি বের করে নিতে পারি তাহলে আমার বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার বিল্ডিং এর ভ্যালু বা বিল্ডিং এর কস্ট, এন্ড বিল্ডিং এর উপর কি আমার ডেপ্রিসিয়েশন হয়? জি স্যার হ্যাঁ, আবার এটা বললেন না কেউ যে ল্যান্ড আর বিল্ডিং তো এক, ল্যান্ডে যদি ডেপ্রিসিয়েশন না হয় তাহলে তো বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হবে না। এগুলো আপনি প্রশ্ন করছেন আপনারা এক সময়, ঠিক আছে? সো আমি এটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ল্যান্ড আমি আলাদা করে তাকে বের করে সরিয়ে রাখবো ফ্রম দ্য টোটাল অ্যামাউন্ট, আর বাকিটা যেটা থাকবে দ্যাট ইজ দ্য বিল্ডিং অ্যামাউন্ট, যেটার উপর আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার বাকিদের কি অবস্থা? ওকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমার যে ডেপ্রিসিয়েশন 4,80,000 আছে, এটা কি আমার ল্যান্ড এন্ড বিল্ডিং দুটো মিলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন? নো স্যার এটা জাস্ট বিল্ডিং No, sir. অনলি বিল্ডিং এর শুধু ডেপ্রিসিয়েশন। বিল্ডিং এর স্যার। ভেরি গুড, এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে, ঠিক আছে? এইবার আমরা আসি ইকুইপমেন্ট এন্ড ফিক্সচার্স, এখানে ঝামেলা নাই, কস্ট আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, ঠিক আছে? তারপর আমার এখানে অ্যাকুমুলেটেড, তারপর আমার বরিংস আছে, এই বরিংস গুলো হচ্ছে আমার লোন। সচরাচর বরিংস হয়ে থাকে আমার লং টার্ম লোন। ওকে, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 4%, এটা কি আমার ইকুইটি না লোন স্টুডেন্টস? রিডিমেবল প্রেফারেন্স শেয়ার এটা আমার লোন স্যার লোন কেউ আছেন এটাকে আপনারা শেয়ার দেখে ইকুইটি মনে করেন, বা মনে হতেছে যে আপনারা যারা বলতেছেন এটা কনফিডেন্টলি এটা লোন, যে দে আর নট রাইট, এরকম কেউ থাকলে প্লিজ টেল মি। ওকে, ট্রেড রিসিভেবলস, এটা তো আমার অ্যাসেট, ঠিক আছে? ট্রেড পেয়েবল, এটা আমার কারেন্ট লায়াবিলিটি। রিটেন আর্নিংস দেওয়া আছে, হ্যাঁ রিটেন আর্নিংস দেওয়া আছে আমার ওপেনিং রিটেন আর্নিংস সচরাচর যেটা থাকে এটা হচ্ছে আমার লাস্ট ইয়ারের প্রফিটটাকে কনসিডার করে যে ব্যালেন্সটা দ্যাট ইজ মাই রিটেন আর্নিংস, ঠিক আছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, ইকুইটি শেয়ার ক্যাপিটালটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনারা দেখবেন ভ্যালু কত, তারপর আপনারা দেখবেন যে পার ভ্যালু কত, মানে পার শেয়ার ভ্যালু কত। তো এটা করলে কি আপনারা নাম্বার অফ শেয়ার বের করে ফেলতে পারবেন না? জি স্যার তাহলে আমরা যদি দেখি যে 4 লাখ যদি হয় আমার শেয়ারের টোটাল শেয়ার হোল্ডিং ভ্যালু, আর 50 পয়সা যদি হয় আমার নমিনাল ভ্যালু, তাহলে আমার টোটাল নাম্বার অফ শেয়ার কত? 8 লাখ স্যার ভেরি গুড, সবসময় টোটাল ভ্যালু অফ শেয়ার ডিভাইডেড বাই পার ভ্যালু অফ শেয়ার। ওকে, নাও কাম শেয়ার প্রিমিয়াম, এটা আছে, এগুলো আমার ইকুইটি পার্ট। আমি আস্তে আস্তে ইকুইটিতে ঢুকে গেলাম। ওকে, তারপর হচ্ছে আমার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। এই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা যেটা আপনারা দেখে এখন এটা আবার মনে হতে পারে যে এই প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালকে কি আমি লং টার্ম লায়াবিলিটি হিসেবে দেখাতে পারি? নো স্যার এই প্রেফারেন্স sir. শেয়ার ক্যাপিটাল লং টার্ম লায়াবিলিটি দেখাতে পারি কি পারি না, ইট উইল ডিপেন্ড অন whether this is redeemable or irredeemable. irredeemable হচ্ছে আমার এটা ফেরতযোগ্য না, মানে যেমন শেয়ার যেমন আমি যখন আমি ইস্যু করি আমাকে কখনো আমি কাস্টমারদের কাছ মানে সাবস্ক্রাইবারদের কাছ থেকে ক্লেম করে নিতে পারবো না, জাস্ট লাইক দ্যাট irredeemable শেয়ার একবার কিনলে আমাকে ওভাবেই থাকতে হবে, আমি ওখান থেকে ডিভিডেন্ড পেতে থাকবো। সো এটার বিহেভিয়ার নেচার ট্রিটমেন্ট হবে ইকুইটির মতো। এবার আপনাদের একটা প্রশ্ন করি, irredeemable প্রেফারেন্স শেয়ারের যে ডিভিডেন্ডটা যেটা দেওয়া হবে এটা কি আমার ফাইন্যান্স কস্ট নাকি এটা আমার রিটেন আর্নিংস থেকে বের হবে? রিটেন আর্নিংস Return earnings. গুড, রিটেন আর্নিংস। তার মানে আমি একটা কথা বলতে পারি প্রেফারেন্স শেয়ারের যে ডিভিডেন্ড হবে এটা আমি কোথায় চার্জ করি? ফাইন্যান্স কস্টে চার্জ করি, ঠিক আছে? আর ওটা কারেন্ট পেয়েবল হিসেবে থাকে আমার ব্যালেন্স শিটে, ঠিক আছে? আর যখন আমি প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল নিয়ে কাজ করবো সেটা যদি আমার ইরিডিমেবল হয় তাহলে সেটা আমার ডিভিডেন্ড হিসেবে ট্রিট করে রিটেন আর্নিং থেকে আমি তাকে ডিডাক্ট করবো। ওকে, আর বা যদি বকেয়া থেকে থাকে তাহলে সেটা ওটা আমার ডিভিডেন্ড পেয়েবল হিসেবে কারেন্ট লায়াবিলিটি পড়ে থাকবে। আর এই যে ডিভিডেন্ড পেইড, এই ডিভিডেন্ড পেইড কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমার এই যে শেয়ার ক্যাপিটাল আছে, এই শেয়ার ক্যাপিটালের ডিভিডেন্ড পেইড হচ্ছে এটা, ঠিক আছে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে টোটাল অ্যামাউন্ট, এটা রেভিনিউ আছে 67 লাখ। আমাদের মানে মেইন কাজ হবে এটা নিয়ে। একটু আগে আপনাদের মনে হয় পাপড়ি মনে হয় বলছিলেন যে জিনিসটা যে রেভিনিউ এটাই কি আমার কমপ্লিট কিনা, এটা অনেক স্ট্যান্ডার্ড, আমি এর থেকে কঠিন দেখিনি।
ঠিক আছে, এতে কঠিন একটা P3 পেপার আমি দেখেছি, ওটা আসলে আমার মনে হয় না আপনাদেরকে টেস্ট করবে। ঠিক আছে, আর ফাইন্যান্স কস্ট এই আইটেমটা আছে। তাইলে আমি একটা ট্রায়াল ব্যালেন্স পেয়ে গেলাম। আমি আপনাদেরকে এই অ্যাপ্রোচটা কেন বললাম যে সবার আগে আপনারা দেখবেন যে কি ধরনের বিজনেস অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ কবে ট্রায়াল ব্যালেন্সটা একবার চোখ বুলায় যাবেন। ঠিক আছে, এইবার আসবেন আপনাদের নোটসে আসার আগে যে কাজটা আপনারা করবেন আমি আপনাদেরকে বলবো যে এই যে এক্সামের কিসের উপর আপনারা কাজ করবেন দেখে যান, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তাহলে আমি এই জিনিসটা আপনাদেরকে যতটুকু পড়ালাম তার সাথে কি মিলে যায়? রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিন, অপারেটিং প্রফিট, ফাইন্যান্স কস্ট, প্রফিট এন্ড লস বিফোর ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার, মানে প্রফিট আফটার ট্যাক্স, এটা কি মিলে যাচ্ছে? এইটাই। আর আমাদের ব্যালেন্স শিটও যেটা ওই যেটা আমাদেরকে দেখাইছি সেই জিনিসটাই আমাদের এখানে আছে। সো দ্যাটস ইট। দেখে একটু কনফিডেন্ট লাগছে, রাইট? যে আমাদের তো ফিলিং দ্য গ্যাপসগুলো যদি নোটস যদি আমরা যদি ট্যাকল দিতে পারি, 10টা নোটস যদি আমাদের মধ্যে কোনো গ্যাপ না থাকে, তাহলে নাথিং ইজ গোইং টু স্টপ আস। ওকে, এবার আমরা একটা করে ট্যাকল দিই স্টুডেন্টস, একদম ফুল ফোকাস চাই। The borrowings are repayable in 5 equal annual installments commencing on 1st April 2006. The interest payable has been correctly calculated and included within finance costs. এইখানে দুইটা খুব স্ট্রং মেসেজ দিচ্ছে, যেটাতে স্টুডেন্টরা একটা মেসেজ ধরে। borrowings আছে কত টাকা? 1 লাখ টাকা স্যার 1 লাখ টাকা আছে। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিই borrowings আমার লং টার্ম লায়াবিলিটি, আর এই borrowings এর উপর আমরা কি পেমেন্ট করি? ইন্টারেস্ট পেমেন্ট করি। তাহলে আমরা যে ইন্টারেস্ট পেমেন্ট করি, এই পার্টিকুলার ইন্টারেস্ট আমার কোথায় থাকে? এই যে কালপ্রিটের ভিতর থাকে, ফাইন্যান্স কস্ট। ঠিক আছে, তার মানে 35,000 টাকার ভেতরে আছে না নাই এটা আমাকে বের করতে হবে। খুব ফোকাস করব সেকেন্ড লাইন আইটেমটা, যেটা সবাই আপনারা মিস করেন, 80% মিস করেন, ইজ দিস: দ্য ইন্টারেস্ট পেয়েবল has been correctly calculated and included within finance cost. তার মানে আমার এই 1 লাখ টাকার লোনের যে ইন্টারেস্ট এক্সপেন্স আছে সেটা কি আমার ফাইন্যান্স কস্টের এই 35,000 এর ভেতর আছে না নেই? আচ্ছা আছে। আছে স্যার। তাইলে আপনার নতুন করে কি ফাইন্যান্স কস্টে কোনো ট্রিটমেন্ট দিতে হবে? নো স্যার No. এই 1 না, লাখ স্যার। টাকার মানে ইন্টারেস্ট পেয়েবল আমার এখানে রিকগনিশন করতে হবে না। দেখেন, নোটসে থাকলে আমরা সবসময় একটা অ্যাজিউম করে নিই যে এই ট্রায়াল ব্যালেন্সের ফিগারের মধ্যে এগুলোর কোনো ইনকর্পোরেশন নাই। ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে নোটস পড়বেন, নোটসে অনেক সময় বলে দিবে যে অলরেডি কনসিডার্ড। তাইলে কিন্তু আপনাকে এই কাজ করতে হবে না। যেমন একটা অ্যালাউন্স ফর রিসিভেবলতে ইরিকভারেবল ডেটস, আমি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস মাঝে মধ্যে পাই, এটা এসএসসি এই কাজটা করে, যে ট্রেড রিসিভেবল দেওয়া আছে, ইরিকভারেবল ডেট এক্সপেন্সও দেওয়া আছে আপনার লাইন আইটেমের মধ্যে। আবার আপনাকে এখানে দেখবেন যে ইরিকভারেবল ডেটসের কথা বলবে, আরেকটা কথা বলে ইট হ্যাজ অলরেডি বিন কনসিডার্ড। তাহলে আপনি ইরিকভারেবল ডেটস যদি কনসিডার হয়ে থাকে, আপনি নতুন করে কি রিকভারেবল ডেটস চার্জ করবেন? অ্যানসার ইজ নো। সেটা কি আপনার ট্রেড রিসিভেবল ব্যালেন্সে কমিয়ে দিবে? অ্যানসার ইজ নো। এগুলো অলরেডি অ্যাডজাস্টেড হয়ে আসছে। ঠিক আছে, সো আপনাদেরকে নোটস পড়েও বুঝে নিতে হবে জিনিসটা। তাইলে এই ফাইন্যান্স কস্টে আমার কোনো ইম্প্যাক্ট আছে এই বরোইং এর জন্য? অ্যানসার ইজ নো। আর এইবার আমরা যেটা খেয়াল করব, দ্য বরোইং আর রিপেমেন্ট ইন 5 পেয়েবল ইনস্টলমেন্টস কমেন্সিং অন 1st April 2006। তাইলে এই যে এই লোনটা, এই পার্টিকুলার বরোইংটা স্টুডেন্টস একটু ফোকাস রাখবেন। এই বরোইংটা 5 বছরের লোন, এই 5 বছরের কারেন্ট ইয়ারটা হবে আমার শর্ট টার্ম কারেন্ট লায়াবিলিটিতে, আর বাকি 4/5 মানে 5 ভাগের 4 ভাগ চলে যাবে আমার লং টার্ম লায়াবিলিটিতে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম আন্ডারস্ট্যান্ডিং, যেটা এখানে ফোকাস রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের জন্য যেটা ওয়েট করছি ইজ নাম্বার 2 রেভিনিউ। এটা আপনারা বইতে পাননি, বাট এটা আসবেই। ইয়েস স্যার আমার ওই যে ডেট যেটা দিছে 1 এপ্রিল ইয়েস, এটা নিয়ে কনফিউশন আছে না? আই আন্ডারস্ট্যান্ড এন্ড আই এম ভেরি হ্যাপি যেটা আপনি ধরছেন। আমি এটা নিয়ে ইচ্ছা করে আপনাদেরকে মানে করাইনি, ডিফিকাল্টি ফেলিনি। আমি তারপর আমি জিনিসটা বলছি। দেখেন, ইজ আ ভেরি গুড মানে পয়েন্ট সামাদ, রাইট? জি স্যার আচ্ছা দেখেন, আমার 31 মার্চ, ফার্স্ট টাইম হ্যাঁ না আপনাকে দেখা হয়েছে আমার ওইদিন। আশা করি আমি এবার ভুলবো না। আমার এটা একটা বড় প্রবলেম, মানে না দেখলে মানুষের থাকে না, বাট একবার দেখলে আমার সচরাচর আমি কখনো মানে ইনশাআল্লাহর মতো মেমরি এখনো একটু আছে। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, 31 মার্চ 2006 ইজ মাই অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লোজ। দেখেন, এই 31 মার্চ 2006 এ আমার অ্যাকাউন্টিং পিরিয়ড যদি শেষ হয়ে থাকে, তার মানে এই বরোইংটা তো আমি অ্যাকাউন্টিং পিরিয়ডের ভেতরেই করেছি। বুঝেন কিন্তু সামাদ? ঠিক আছে, এটা সবাইকে আমি বলছি। তার মানে অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে আমার এই বরোইংসটা হয়েছে 1 লাখ টাকা। ওকে, এই 1 লাখ টাকা যদি আমার বরোইং যদি হয় কারেন্ট পিরিয়ডে, তার মানে আমার আন্ডারস্ট্যান্ডিং কি ছিল যে সেটা কারেন্ট পিরিয়ডে সেটা যাবে শর্ট টার্ম লায়াবিলিটি, আর বাকিটা চলে যাবে লং টার্ম লায়াবিলিটিতে, যেহেতু আমি 5টা ইকুয়াল ইনস্টলমেন্টে পেমেন্ট করেছি। এইখানে যেটা প্রবলেম ক্রিয়েট করেছে বইতে, সেটা হচ্ছে বরোইংস আর রিপেবল ইন 5 ইকুয়াল অ্যানুয়াল কমেন্সিং অন 1st April 2006। যে কারণে সামাদ মনে করছে যে আমি এপ্রিল 1 থেকে এটা ডিউ হচ্ছে। বাট আপনি যখন লোন নেন, আপনাকে এখানে লোনের ডিউ কি আজকে যেদিন থেকে লোন নেন সেই দিন থেকে আপনার ডিউ হয়ে যায় না? জি স্যার ঠিক আছে, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই অঙ্কটাতে একটু ইলাবোরেট করলে ভালো হতো। আইসিডব্লিউ বইতে এখানে আরো ইলাবোরেট করে খুব সুন্দর করে, যে আপনার লোন কমেন্স হয়েছে, কিন্তু আপনি লোন যে ডেট থেকে নিয়েছেন এন্ড যে ডেট থেকে নিয়ে যেহেতু লোনের অ্যাক্রুয়াল শুরু হয়ে গেছে, তাহলে সেই পার্টিকুলার পিরিয়ড হবে আমার কারেন্ট পিরিয়ড। আর কমেন্সিং অন 1st April এটা একটা খুব মানে মারাত্মক ফিচার আছে। আপনি 1 তারিখের ডেটে পেমেন্ট করবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয়েছে কবে? 31 মার্চ 2005 31 মার্চ 2006 এ শেষ হয়েছে। কোথায় গেল আমার স্ক্রলটা? ঠিক হচ্ছে না? 31 মার্চ 2006। সো টেকনিক্যালি 31 মার্চ 2006 আর 1st April 2006 এর মধ্যে ডিসটিংশন কতটুকু? ডিসটিংশন হচ্ছে এগুলো আসলে নাই, এটা ক্লোজিং সেটাই ওপেনিং, ব্যালেন্স শিট ফিগার। ঠিক আছে, এটা হচ্ছে আমি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য, বাট অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে লোনটা আমি কোন পিরিয়ডে নিয়েছি? 31 মার্চ 2006 এর ভিতরে আমি নিয়েছি না? তাহলে সেই পিরিয়ডের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে আমার কারেন্ট, আর এরপর এগুলো চলে যাবে আমার লং টার্ম লায়াবিলিটি। আর রিপেবল যেটা, এই রিপেবল হচ্ছে আমার ইন্টারেস্ট পেয়েবল এর মধ্যে পড়বে, এটা আমার ব্যালেন্স শিট হিসাবে থেকে যাচ্ছে। এই ফাইন্যান্স কস্ট হচ্ছে আমার ডেবিট, আর ইন্টারেস্ট পেয়েবল আমার ক্রেডিট হয়ে ওর ফিগারটা আমার রয়ে গেছে কোনো না কোনো জায়গায়। ঠিক আছে, কারণ আমি পেমেন্ট শুরু করব অ্যাকাউন্টিং পিরিয়ডের পরে। স্টুডেন্টস, আমি বাকিদের সবার অ্যাটেনশন চাচ্ছি। আপনারা কি এতটুকু কি বুঝছেন যে বরোইংটা আমি নিচ্ছি আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে, দ্যাটস ওয়াই তার 5 ভাগের 1 ভাগ থাকবে আমার শর্ট টার্ম লায়াবিলিটি, আর বাকিটা চলে যাবে আমার লং টার্ম লায়াবিলিটিতে। এটা কি কারো কনফিউশন আছে কারো পজিশন থেকে? স্টুডেন্টস প্লিজ একেবারে আমি ক্লিয়ার শুনতে চাই জিনিসটা। ঠিক আছে, ওকে। এইবার যেটা সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত জিনিস, ঠিক আছে, রেভিনিউতে আমাকে এখানে বলা আছে 67 লাখ টাকা, এটা আমার ট্রায়াল ব্যালেন্স আছে। তার একটা ব্রেকডাউন আছে। রেভিনিউ হচ্ছে টিউশন ফিজ আছে, রেভিনিউ হচ্ছে আমি বই বেচে পাই, রেভিনিউ আমি অ্যাডভান্সও আমি পেয়েছি। দেখেন স্টুডেন্টস, আমি শেষটা থেকে আসবো। আমি একটা ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম যে রেভিনিউ রেকগনিশনের ট্রিটমেন্ট কি, যে রেভিনিউ যখন আমি আর্ন করব তখনই আমি সেলস রেকগনাইজ করব। যদি আমি আর্ন না করে থাকি, কাস্টমারের কাছ থেকে যদি পয়সা পাই, সেটাকে আমি রেভিনিউতে দেখাতে পারি? নো স্যার। ঠিক আছে, না, তাহলে এই 67 লাখ টাকার মধ্যে যে আমি 1 লাখ টাকার অ্যাডভান্স এখানে ঢুকায় বসে আছি, এটা কি আমার আসলে রেভিনিউতে থাকা উচিত? না, এটা লাইবিলিটি। রেভিনিউ থেকে কমে যাবে। ইয়েস, ভেরি গুড। এটা রেভিনিউ থেকে কমে যাবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা কমে গিয়ে কোথায় ঢুকবে? আনআর্নড ইনকাম, ডেফার্ড লায়াবিলিটি, ডেফার্ড ইনকাম যে নামে বলেন, সেটা কিনা? ইয়েস, এটা কিনা আমার কারেন্ট লায়াবিলিটির একটা পার্ট। আপনাদেরকে একটু জাস্ট করে দেখাইনি, এই যে কারেন্ট লায়াবিলিটি যা দেখতেছেন, ঠিক আছে, এই কারেন্ট লায়াবিলিটিতে ডেফার্ড ইনকাম একটা হিউজ পার্ট। এটা আপনারা বইতে ভাবে পড়েনি। সো ডেফার্ড ইনকামে 1 লাখ চলে আসলো আপনার অলরেডি। তারপর আমরা এটা নিয়ে পড়ালেখা করব। ঠিক আছে, নোটটা ভালো করে পড়ি। আপনাদের কাছ থেকে আমি কনফিডেন্ট হতে চাই জিনিসটা। দেখেন, 3 ভাগ। এক হচ্ছে টিউশন ফি, বই বেচা, অ্যাডভান্স তো চলেই গেল। এবার আমরা দেখব যে টিউশন ফি যে টাকাটা, টিউশন ফিজ all relate to courses held during the year except for fees of 3 lakh which relate to a 10-week course। ঠিক আছে, তার মানে আমার টিউশন ফিতে 3 লাখ টাকার একটা কোর্স আছে।
ঠিক আছে, যেটা কিনা 10 সপ্তাহ ব্যাপী। এই 10 সপ্তাহের মধ্যে 5 সপ্তাহ পড়ে গেছে আপনার কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে, যেটা কিনা 31 মার্চ 2006 এর ভিতর পড়েছে, আর বাকি 5 সপ্তাহ গিয়ে পড়েছে আপনার পরের অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে গিয়ে পড়েছে। ঠিক আছে, এখন আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে আমরা অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ কি করি, আমরা অনলি ইনকাম যতটুকু আর্ন হয়েছে ততটুকু আমি রেকগনাইজ করব। তাহলে 3 লাখ টাকার যে কোর্স, যেটা কিনা আমার কারেন্টলি এই 15 লাখ টাকার ভেতরে অলরেডি আছে, আমি কি 3 লাখ টাকা পুরোটাই রেকগনাইজ করতে পারি? অ্যানসার ইজ নো। কারণ 10 উইকের যে কোর্স, এই 10 উইকের 5 উইক পড়েছে, মানে অর্ধেক পড়েছে আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের ভেতরে, আর বাকি অর্ধেক পড়েছে আমার নেক্সট ইয়ারের অ্যাকাউন্টিং পিরিয়ডের ভেতরে চলে গেছে। তাহলে আমি 3 লাখের মধ্যে কতটুকু কনসিডার করতে পারি? 1.5 লাখ। 1,50,000 গুড। কারো ডিফারেন্ট অপিনিয়ন আছে? স্টুডেন্টস প্লিজ, মানে এটাই বলছি যে আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট। এখন আপনাদেরকে বলি সেকেন্ড কোশ্চেন, যে এই যে 1.5 লাখ টাকা আপনারা বলছেন যে আমি কারেন্ট ইয়ার রেকগনাইজ করবো, কিন্তু আমি তো রেকগনাইজ করে বসে আছি কত টাকা? এখানে তো 3 লাখ টাকা আমার, এর মধ্যে 15 লাখ টাকার মধ্যে তো আমার 1.5 লাখ টাকা ঢুকে বসে আছে, যেটা কিনা পরের অ্যাকাউন্টিং পিরিয়ড। তাহলে তাকে আমাকে কি করতে হবে? মাইনাস বের করে ফেলতে হবে। ঠিক আছে, বাদ দিব। আর সেটা বাদ দিয়ে মানে আমার সেলস কমে যে কোথায় গিয়ে ঢুকবে? এটা 1.5 লাখ টাকা Revenue এটার একটাই জায়গা, এটার একটাই জায়গা ডেফার্ড ইনকামে গিয়ে ঢুকবে। তাহলে ডেফার্ড ইনকামে আমার কত টাকা গিয়ে ঢুকলো? 1.5 লাখ 1 আর লাখ 1 টাকা লাখ ঢুকলো, তারপর আমার 1 লাখ 1.5 লাখ টাকা। ভেরি গুড। ঠিক আছে, এই যে দেখেন আস্তে আস্তে আপনারা মানে পজিশন বিল্ড করছেন। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, এটা আপনাদেরকে কনফিউজ করার জন্য। দ্য রিমাইন্ডার ইজ টু বি হেল্ড ইন জুন 2006। মানে সোজা কথা হচ্ছে বাকি পোর্শন 5 মাসের মানে 5 সপ্তাহের কোর্স অ্যাকাউন্টিং পিরিয়ড পরে গিয়ে জুন 2006 এ গিয়ে এটা হোল্ড করা হবে, তখন আপনি টাকা পাবেন বা সেলস রেকগনাইজ করতে পারেন। দেখেন, এটা কিন্তু আমাদের জন্য রিলেভেন্ট পয়েন্ট না। অনেক লাইন আইটেম থাকবে যেগুলো আপনাদেরকে কনফিউজ করবে। আপনি দেখবেন যে এটা তো বুঝলাম, কিন্তু এটা আবার কি, এটা তো বুঝলাম না, এইটা নিয়ে চিন্তা করে 10 মিনিট নষ্ট করবেন। আপনার এক্সামে হাইয়েস্ট আপনি 45 মিনিটের বেশি আপনি নষ্ট করতে পারবেন না ফর দিস। আচ্ছা, পরেরটা আমরা আসি। দ্য অ্যাডভান্স রিলেট টু দ্য ডেলিভারি অফ আ নিউ পাবলিকেশন হুইচ ফোর্ড পিএলসি হ্যাজ কমিশন এন্ড অ্যাডভার্টাইজ হেভিলি বাট হুইচ ইজ নট ইয়েট ইন প্রোডাকশন। মানে অ্যাডভান্স আপনি কাস্টমার থেকে টাকা নিয়েছেন এই যে 1 লাখ, কিন্তু এটা আপনি এখন প্রোডাকশনই জানেন। যদি প্রোডাকশনে যদি না যান, এটা কি কোনোভাবে আপনি প্রোডাকশনই করেননি, মানে ডেলিভারি তো দূরের কথা কাস্টমারকে, তাহলে সেটা কি আমার সেলসে থাকতে পারে? অ্যানসার ইজ নো। তাহলে 67 লাখ টাকা থেকে আমি 1 লাখ আর 1.5 লাখ টাকা আমি বের করে দিয়ে যেটা থাকে, দ্যাট ইজ ইওর জেনুইন রেভিনিউ। স্টুডেন্টস, এটা কি ক্লিয়ার? জি স্যার। কনফিউশন কার আছে? এই রেভিনিউ ভুল করলে কি হয় এটা কি বুঝতে পারছেন? রেভিনিউ ভুল করলে সব ভুল, ডাবল জিরো, মানে 4 পাবেন, মানে 4-5 পেতে পারেন, বাট আমি হলে জিরো দিতাম আপনাদেরকে। ঠিক আছে, ওকে। নাম্বার 3, এইবার এটা একটু ভালো করে দেখেন। দেয়ার ওয়্যার নো মুভমেন্টস অফ নন কারেন্ট অ্যাসেটস ডিউরিং দ্য ইয়ার। এটা দেখলে আপনারা খুব খুশি হয়ে যাওয়া উচিত। অ্যাসেটের নন কারেন্ট অ্যাসেটের মুভমেন্ট কখন হয় বলেন দেখি স্টুডেন্টস? আমি একটু আগে যদি বলেছিলাম সেল করে আপনাদেরকে। অথবা পারচেজ করে। ভেরি গুড। ঠিক আছে, আমি যখন অ্যাসেট ডিসপোজ করব বা আমি যদি অ্যাসেট আমি পারচেজ করি, তাহলে আমার মুভমেন্ট হয়। কেন আমি বলছি যে মুভমেন্ট হলে আমার জন্য বিপদ আছে? মুভমেন্ট হলে যখন ডিসপোজ করলেই তো আমার ওই যে ডিসপোজাল প্রসিডস বের করতে হবে, রিটার্ন ডাউন ভ্যালু করতে হবে। সোজা কথা, আমার গেইন না লস হচ্ছে ডিসপোজাল, এটা নিয়ে আমার ক্যালকুলেট করে বের করতে হবে, মানে আমার কাজটা বেড়ে গেল। এটা আমি আপনাদের ছেড়ে দিন, একটু পরে আমি করাবো যদি সময় পেয়ে আমি। ঠিক আছে, সো এখানে অ্যাসেট মুভমেন্ট নাই। আর যদি আমি অ্যাসেট মুভমেন্ট থাকে, যদি অ্যাসেট ক্রয় করি, অ্যাসেট ক্রয় করলে কি হয়? আমার অ্যাসেট ক্রয় করলে ওই অ্যাসেটের নতুন ডেপ্রিসিয়েশন করতে হয়। তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সে যে অ্যাসেটের ভ্যালু আছে, সেই অ্যাসেটের ভ্যালুর সাথে আমাকে নতুন অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কনসিডার করতে হবে ফর কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন। স্টুডেন্টস, আমার কথাগুলো খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো করে এগুলো ফোকাস করতেছেন। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে কোনো মুভমেন্ট নাই, আমরা হ্যাপি। সো মুভমেন্ট যদি থাকতো তাহলে আমাকে একদিকে ডিসপোজাল খুঁজতে হলো আর অ্যাডিশনাল অ্যাসেটের ডেপ্রিসিয়েশন খুঁজতে হতো আমার। ওকে। দ্বিতীয়ত, equipment and fixtures are depreciated on a 10% straight line basis। বলেই দিল কোন মেথড? স্ট্রেট লাইন মেথড। কাকে? equipment and fixture, taking into account the month of sale or purchase। ঠিক আছে, এই হলো আপনার প্রথম পয়েন্ট। ওকে, এখন আমরা আস্তে আস্তে পয়েন্টগুলোকে ধরি। আচ্ছা, এটা আপনাকে কনফিউজ করার জন্য দাও, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়। যেমন মান্থ অফ সেল এন্ড পারচেজ, আমি বলি পড়ার জন্য বলি, চ্যাপ্টার 10 আমি পড়লে এটা নিয়ে আপনাদেরকে বলতাম যে অনেক সময় অনেক অ্যাসেট দেখেন, আমি এই জন্য বলি অ্যাকাউন্টিং পিরিয়ড জানুয়ারি টু ডিসেম্বর। ঠিক আছে, আর অ্যাসেট পারচেজ পিরিয়ড যদি হয়ে যায় আমার জুলাই টু ডিসেম্বর, তাহলে আমি কত মাসের ডেপ্রিসিয়েশন হিসাব করব? অনলি জুলাই টু ডিসেম্বর 6 মাস। ডেপ্রিসিয়েশন চার্জ করব, 6 মাস। ঠিক আছে, আর যদি দেখা যায় আমি একটা অ্যাসেট ডিসপোজ করে ফেলি, লেটস জাস্ট সে আমি নভেম্বরে একটা অ্যাসেট মানে সেপ্টেম্বরে একটা অ্যাসেট ডিসপোজ করেছি, তাহলে আমি কয় মাসের পর্যন্ত ডেপ্রিসিয়েশন অনলি কনসিডার করে থাকবো ডিসপোজ অ্যাসেটের? সেপ্টেম্বর পর্যন্ত। আপ টু 9 মান্থ। ঠিক আছে, এইটা তো আপনাকে অঙ্ক করতে বলে দিয়েছে, টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য মান্থ অফ সেল অর পারচেজ। এটা আমাদের অ্যালার্ট হওয়া উচিত কি, যদি আমার ফ্র্যাকশন পিরিয়ডে যদি আমি কোনো অ্যাসেট ডিসপোজ করতাম বা পারচেজ করতাম, তাহলে আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন কিন্তু ফ্র্যাকশন পিরিয়ডের কনসিডারেশন নিতে হতো। আপনার জন্য এটা কোনো টেনশনের কিছু নাই, বিকজ আপনার অ্যাসেটে কোনো মুভমেন্ট হয় নাই নন কারেন্ট অ্যাসেটে, তাহলে আমার জন্য এই মান্থ অফ সেল আর পারচেজ কোনো ম্যাটার করে? স্টুডেন্টস, অ্যানসার ইজ নো। দেখেন, এই জন্য বলি কনসেপ্টের দৃঢ়তা থাকাটা কত ইম্পর্টেন্ট। যখন মুভমেন্ট নাই, তাহলে আমার জন্য পুরো ইররিলেভেন্ট, আর নাহলে এটা পুরো ভরগায় যাবে, এটা খুঁজবেন যেটা কোথায় আছে ইম্প্যাক্ট। ঠিক আছে, তাহলে ফিক্সচার এন্ড ফিটিং ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%, আমি ফিক্সচার এন্ড ফিটিংস খুঁজতেছি 6,20,000, তার 10% হচ্ছে আমার কত? 62,000 টাকা করে হচ্ছে। ঠিক আছে, এই তো, তাহলে 62,000 হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন চার্জ ফর ফিক্সচার এন্ড ইকুইপমেন্টস এন্ড ফিটিংস। গল্প শেষ না, আমাকে এখানে দেখতে হবে এটা কি ধরনের ডেপ্রিস, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নাকি এটা আমার সেলস এক্সপেন্স না কস্ট অফ সেলস? বলেন দেখি, কোথাও লেখা আছে? স্টুডেন্টস, আবার বলছি, ফিক্সচার এন্ড ফিটিংস, ইকুইপমেন্ট এন্ড ফিক্সচার, সেটা কোন ধরনের ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এন্ড ফিক্সচার ইজ প্রেজেন্টেড ইন কস্ট অফ সেলস। স্যার পড়বেন, এই জন্য বলি হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইউ স্টাডি ইজ ইম্পর্টেন্ট। আমাকে এই জন্য বলি যে বারবার অঙ্কতে চোখ রাখতে হবে। ঠিক আছে, আমরা অনেক ভালো স্টুডেন্ট আছি, বাট যেটা হয় আমাদের কনফিডেন্স আমাদের শেষ করে ফেলে। ঠিক আছে, ক্রিকেট খেলতে যেটা বলে না যে চোখ রাখতে হবে বলে, তাহলে আপনি লাইন মিস করবেন। ওকে, কস্ট অফ সেলস এর ভেতরে আপনার এই ইকুইপমেন্ট এন্ড ফিক্সচারের ডেপ্রিসিয়েশনকে ঢুকাই দিবেন। এটা যেটা কারণে ভুল করেছেন সেটা হচ্ছে সারা জীবন প্র্যাকটিস করছেন ইকুইপমেন্ট এন্ড ফিক্সচার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কিন্তু এক্সামে চলে আসলো কস্ট অফ সেলস, কি করার? ঠিক আছে, এটা ওখানে থাকলো। আর ফ্রি হোল্ড বিল্ডিংস আর ডেপ্রিসিয়েটেড ওভার দেয়ার ইউজফুল লাইফ অফ 40 ইয়ার্স। সো ফ্রি হোল্ড বিল্ডিংস 40 বছর ধরে ডেপ্রিসিয়েশন, 40 বছর ডেপ্রিসিয়েশন করবো, তার মানে কি ওই বিল্ডিং এর ভ্যালু বের করে তার 40 দিয়ে ভাগ দিব, আর তার যে ডেপ্রিসিয়েশন সেটা কোথায় যাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে সামনে পড়ে যেতে চাচ্ছিলাম, তাও দেখাই ফেলি এটা আমরা কিভাবে বের করি। ঠিক আছে, খুব সহজ হিসাব, ওয়ার্কিংসে যাবো। ঠিক আছে, আমি আপনাদেরকে ওয়ার্কিংসও কেমনে করে আমি এগুলো শিখাই দিব, নাহলে এগুলো এক্সামে মানে অনেক কষ্ট পাইতে হয় এই জিনিসে। ঠিক আছে, একটা সেকেন্ড আমাকে সময় দিন, এটা জিনিসটা দেখাই। এই নোটসগুলো আমি আপনাদেরকে যেভাবে বলবো কাইন্ডলি ভাবে করেন। ঠিক আছে, দেখেন আমার এখানে যে পার্টিকুলার ল্যান্ডের যে ভ্যালু, দেখেন ল্যান্ড এন্ড বিল্ডিং এর ভ্যালু কত? 25,50,000 না? এই 25,50,000 থেকে আমি 17,50,000 বাদ দিয়ে দিব, কারণ 17,50,000 আমার কিসের ভ্যালু স্টুডেন্টস? ল্যান্ডের ভ্যালু। রাইট, এইটাই 2550 1 2 3। ঠিক আছে, তার থেকে 17,50 বাদ দিব, তাহলে আমার যেটা থাকে একদম এক্সাক্টটা বের করে দিই, 8 লাখ থাকতেছে। ঠিক আছে, এই 8 লাখকে আমি এখন কত দিয়ে ভাগ করবো ভাই?
40 দিয়ে ভাগ করব। 40 ঠিক আছে, এইটাই এখানে যেটা করছে এই যে এটা ফর দ্য ইয়ার, তাহলে 40 দিয়ে যদি আমি ভাগ করি আমার ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে 20,000 টাকা, যেটা কিনা আমার কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন চার্জও এই 20 লাখ টাকা। এই 20 লাখ টাকা আমার 4,80,000 সাথে যেটা আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা কিনা শুধুমাত্র বিল্ডিং এর জন্য, তার সাথে নতুন করে 20,000 টাকা যোগ হলে আমি 5 লাখ টাকা পাবো। ঠিক আছে, এইটাই। তাহলে কি আমার ডেপ্রিসিয়েশনটি আমি কনফিডেন্ট? ফার্স্ট অফ অল ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে বের করতে হবে। দ্বিতীয়ত এই যে ট্রিকটা যে ল্যান্ড এন্ড বিল্ডিংস এর মধ্যে যে ঢুকেছিল, ল্যান্ডকে বের করে নিয়ে এসে আমাকে খালি বিল্ডিংটাকে বের করতে হবে, সেটা আমাকে বুঝতে হবে। তারপর আমাকে ফাইনালি এখানে আমার গল্প শেষ না, যে আমাকে জানতে হবে ডেপ্রিসিয়েশনটা আসলে কাকে আমি অ্যালোকেট করব। ঠিক আছে, আর অঙ্কটা কঠিন হয়ে যেত যদি দেখা যেত যে আমার কোনো ডিসপোজাল থাকতো বা পারচেজ থাকতো। ওকে, দিস মাচ ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আপনাদের? নো স্যার Good. পরেরটা সহজ। At the year end, the company was in process of legal action by one of its competitors, which claims that Ford's textbook has breached copyright. মানে আপনি নকল করছেন, কপিরাইট করা হয়েছে। The case is not due to be decided until June 2006. But Ford PLC's legal advisors think, মানে আপনার next accounting period পরে বুঝবেন যে রেজাল্ট কি। But Ford PLC's legal advisors think that the company has 70% chance of losing the case and estimate that this would cost Ford PLC 1 লাখ। দেখেন, আমি আপনাদেরকে কল্পনা করি এরকম দেখলে সচরাচর যখন দেখবেন যে মোর লাইকলি বা চান্স 50% এর উপর, তখনই বুঝতে হবে আপনাকে একটা প্রভিশন রিকগনাইজ করতে হবে, পিরিয়ড, আর কোনো কথা না। আর এখানে যদি অ্যামাউন্টের একটা এস্টিমেট দেওয়া থাকে তাহলে আপনাকে জানতে হবে যে প্রভিশন রিকগনাইজ করবেন এত টাকার প্রভিশন রিকগনাইজ করবেন, আর কোনো মানে গবেষণা করতে যায় না কেউ। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখানে কি হবে। আমরা একটা জিনিস আপনাদেরকে আবার বলি, এই টাইপের এক্সপেন্সেস গুলো মানে লিগ্যাল এক্সপেন্স, ওয়ারেন্টি এক্সপেন্স, এগুলো কি ধরনের এক্সপেন্স? অ্যাডমিনিস্ট্রেটিভ, কস্ট অফ সেলস, নাকি এটা আপনার মানে সেলস এন্ড ডিস্ট্রিবিউশন অ্যাডমিনিস্ট্রেটিভ, নাকি কস্ট অফ সেলস? বলেন দেখি। স্যার অ্যাডমিনিস্ট্রেশন কস্ট অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটিভ, অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটিভ। লিগ্যাল কেস টেস ওয়ারেন্টি যা পাবেন অলওয়েজ অ্যাডমিনিস্ট্রেটিভ এ ঢুকবে। ঠিক আছে, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা অ্যাড হয়ে যাবে, আর আরেক জায়গায় গিয়ে ঢুকবে। যেহেতু প্রভিশন করছি, কোথায় যাবে সে? স্টুডেন্টস, তার আরেকটা ঘর আছে লায়াবিলিটিতে, এই যে কারেন্ট লায়াবিলিটিতে প্রভিশনে গিয়ে ঢুকবে, যেটা কথা বললাম আপনাকে। ঠিক আছে, আপনারা কি ধরতে পারতেছেন নাকি আমি একটু স্লো ডাউন করব? আচ্ছা, নো স্যার ওয়ান অফ Ford PLC's কাস্টমার্স, এইবার হচ্ছে আপনাদের পছন্দের জিনিস ইরিকভারেবিলিটি। দেখেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখলে বলে ফেলতে পারবেন কি, যে একটা কাস্টমার যে আপনাকে 10,000 টাকা বকেয়া ছিল 31 মার্চ 2006, মানে অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লোজের মধ্যে, আপনি তখন জানতে পারলেন যে সে ইনসলভেন্ট অন দ্যাট ডে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অন দ্যাট ডে। ঠিক আছে, মানে আপনি ট্রায়াল ব্যালেন্স করার পর জানতে পারছেন যে এই ব্যক্তি আসলে দেউলিয়া হয়ে গেছে। তার মানে আমার রিসিভেবল যে ব্যালেন্স আছে, দ্য লিকুইডিটি ডাজ নট এক্সপেক্ট টু পে এনি মানি টু ক্রেডিটর্স এন্ড দ্য অ্যামাউন্ট ইজ কনসিডার্ড ইরিকভারেবল। তার মানে সোজা সাপটা কথা, এটা আমার ইরিকভারেবল ডেটস। এই ট্রেড রিসিভেবলে 37,500 আছে, এই 37,500 থেকে কি হবে? 10,000 টাকা কমে যাবে। কমে যাবে তাইলে আমার ট্রেড রিসিভেবল থেকে 10,000 টাকা মাইনাস, আর ওইদিকে আরেকটা এক্সপেন্স যেটা ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা আমার ইরিকভারেবল ডেট এক্সপেন্স। এটা কোন নেচারের হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ইরিকভারেবল ডেটস এক্সপেন্স সেটা যদি আমার রাইট অফ করে হয়, আর ইরিকভারেবল ডেট এক্সপেন্স যদি আমার অ্যালাউন্স ফর রিসিভেবল যদি বেড়ে হয়, এই দুটাই আমার যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, এই তো নাম্বার 6 নতুন, বুঝতে পারেন না এই জিনিসটা। ঠিক আছে, ভালো করে দেখেন, এটা দেখে আপনারা অনেকে ঘাবড়ে জানেন। এটা এক্সামে একটা কমন সাম, এটা আর মার্কআপ মার্জিনের সাম আছে, আমি সময় দিতে পারি, আমি আপনাদেরকে এই কোশ্চেন ব্যাংক থেকে পড়াই নিব আর কি আপনাদেরকে। ঠিক আছে, ক্লোজিং ইনভেন্টরিজ এট কস্ট অ্যামাউন্টেড টু 1,20,000, মানে ক্লোজিং ইনভেন্টরি কস্ট এত, উইদিন দিস ইজ ওভার ভ্যালুয়েশন অফ ফিক্সড ওভারহেডস অফ টাকা 10,000 টাকা। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, ওভার অ্যালোকেশন যদি ফিক্সড অ্যাসেট ওভারহেড যদি ঢুকে যায়, আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কি বেশি আছে না কম আছে? বেশি আছে ফিক্সড অ্যাসেটের ভ্যালু বেশি আছে, মানে কারেন্ট অ্যাসেট স্টকের ভ্যালু বেশি আছে, এটাকে তো আমার কমাতে হবে। আমি কিভাবে কমাবো? এটা আপনারা আগে কেউ দেখেন নাই, লেট মি শো ইউ। মানে প্রথম কথা এতটুকু বুঝতে হবে, ক্লোজিং ইনভেন্টরির ব্যালেন্স আমার বেশি আছে, এখন তাকে আমার কি করতে হবে? কমাতে হবে। এই ট্রিটমেন্টটা কোথায় হয়? কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ, নাকি আপনার ডিস্ট্রিবিউশনে? বলেন। কস্ট অফ সেলস স্যার কস্ট অফ সেলস অলওয়েজ কস্ট অফ সেলস। আর ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝেন, কস্ট অফ সেলসে যদি ভ্যালু কমে যায়, মানে আমার ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যদি কমে যায়, এটা কি আমার কস্ট অফ সেলস মানে আমার গ্রস প্রফিট বাড়বে না কমবে? ঠান্ডা মাথায় উত্তর দেন, এমনি বলবেন না কেউ। প্রসপেক্ট বাড়বে কস্ট অফ সেলস যদি আমার কমে যায়, দেখেন আবার বলি, ক্লোজিং ইনভেন্টরি কমে গেল, ভ্যালু 10,000 টাকা কমে গেছে, ক্লোজিং ইনভেন্টরি যদি কমে যায় তাহলে কস্ট অফ সেলস কি হবে আপনার? কস্ট অফ সেলস আপনার বেড়ে যাবে। কস্ট অফ সেলস যদি বেড়ে যায় তাহলে আমার গ্রস প্রফিট কি হবে? কমে যাবে স্যার এবার কি অ্যানসার আপনাদের অ্যানসার চেঞ্জ হয়েছে? দেখি আমি আপনাদেরকে এটা দেখাই জিনিসটা, এগুলা মানে মনে হচ্ছে কারো না কারো কিছু কোথাও একটা গার্বেজ আচ্ছা, কনসেপ্টে বুঝতে বসে আছেন। না, দ্যাট ইজ ইউ। ঠিক আছে, ক্লোজিং স্টক এগুলা আপনারা মানে আমি কিছু জিনিস টের পাই, যেটা ক্লোজিং স্টক এটা হচ্ছে আমার ভ্যালুয়েশন করে আমি বের করেছি, কিন্তু এখানে ওভার অ্যালোকেশন আছে। অ্যালোকেশন আছে, ঠিক আছে, ওভার অ্যালোকেশন যদি হয়ে যায় 10 টাকা, তার মানে আসলে ক্লোজিং ইনভেন্টরি কত? 110 টাকা। এই 110 টাকা যে আছে, দেখেন 120 টাকা দিয়ে যদি আপনি ক্লোজিং স্টক বের করতেন, ঠিক আছে, তাহলে আপনি এটা ক্লোজিং স্টকের কাজ কি? ক্লোজিং স্টকের কাজ হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কি করা? কমানো, কমানো। রিডিউস করা। দেখেন 120 দিয়ে যদি মাইনাস করতেন তখন কি হতো? বেশি কমতো, এখন 110 দিয়ে আপনি মাইনাস করতেছেন। সো আপনাদেরকে জিনিসটা যদি দেখাই যে ক্লোজিং স্টক যদি হয় 120, তার মধ্যে ওভার অ্যালোকেশন আছে আমার 10 টাকা, বেশি ঢুকে বসে আছে, তাইলে এই যে আপনাদেরকে আমি এখন ট্রিটমেন্টটা দেখাই, এটা দেখলে বুঝবেন। এইভাবে অ্যাপ্রোচ করলে আপনাদের জন্য ভালো। আমরা জানি এটা কস্ট অফ সেলসের পার্ট, রাইট? দেখেন আমি কি করছি, আমি কোনো কিছু না করে শুধু ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু অ্যাজ ইজ, মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ঠিক আছে, ওপেনিং স্টক, ঠিক আছে, অ্যাড পারচেজ, এই যে পারচেজটা যেটা আছে, ঠিক আছে, লেস ক্লোজিং স্টক। সো ক্লোজিং স্টক যখন লেস করছি আমি 120 দিয়ে করলে কি হতো? বেশি কমে যেত। এখন আমি 110 দিয়ে কমাচ্ছি, 110 দিয়ে কমালে আমার কি হচ্ছে? কম কমতেছে। সো যখন কম কমে তখন আমার প্রফিটের ইমপ্যাক্ট কি হয়? প্রফিট কম আছে। ঠিক আছে, আর যখন বেশি কমে তখন কস্ট অফ সেলস তো কমে গেল, তখন প্রফিট আমার বেশি হয়। এই জিনিসগুলো আমি বলি, এগুলো বিহেভিয়ারগুলো সবসময় ইয়ে করবেন। দেখেন আবারও লিখে রাখি আপনাদের জন্য, ক্লোজিং স্টক যদি ভ্যালু থেকে থাকে, আজকে যদি ক্লোজিং স্টকের ভ্যালু যদি ইনক্রিজ করে, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কি হবে? রিডিউস করবে। আর কস্ট অফ গুডস সোল্ড রিডিউস করলে গ্রস প্রফিট ইনক্রিজ করবে। এই কথাটা হাতে কোথাও পাশাপাশি আপনারা লেখেন, ঠিক আছে। তারপর যদি ক্লোজিং স্টক আমার যদি রিডিউস হয়, ঠিক আছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কি হবে? ইনক্রিজ হবে। তাহলে আমার গ্রস প্রফিট কি হবে? ডিক্রিজ হবে। এই জিনিসটা নিজে হাতে লেখেন আপনারা, এগুলো মুখে মুখে দেখবেন আবার ভুলে যাবেন, এক্সামে একেবারে বড় রকমের প্রবলেম হবে। দেখেন আমি এখানে কোনো কমপ্লেক্সিটি করিনি, এখানে অনেক ডিফারেন্ট ভাবে করার রাস্তা আছে। অ্যাবসলিউটলি ইজি অপশন হচ্ছে, আমি জানি যে আমার 1,20,000, আমরা জানি যে কস্ট অর নেট রিয়ালাইজেবল ভ্যালু, নেট রিয়ালাইজেবল ভ্যালু বলে আমার ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 1,10,000, নট 1,20,000। তাহলে আমি যখন কস্ট অফ সেলস ক্যালকুলেট করব, ওপেনিং স্টক, অ্যাড পারচেজ, লেস ক্লোজিং স্টক, সেটা থাকবে 1,10,000। আমার কিছু মানে কঠিন কিছু করার দরকার আছে?
ঠিক আছে, এই গেল। বাকিগুলো সহজ। দেখেন এগুলো হচ্ছে আমার অ্যাক্রুয়াল হয়েছে, বাট এগুলো আমার আসলে হিসাব নিকাশের খাতায় আসেনি। যেমন দ্য ফলোইং শুড বি অ্যাকাউন্টেড ফর দ্য ইয়ার এন্ড। ইনকাম ট্যাক্স 3,50,000, ইনকাম ট্যাক্স 3,50,000 হচ্ছে ইনকাম ট্যাক্স চার্জ, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট 3,50,000। এটা চলে যাবে একটা কারেন্ট লায়াবিলিটি, আর আরেকটা থাকবে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। দ্য ডিভিডেন্ড, মনোযোগ দিয়ে দেখেন, দ্য ডিভিডেন্ড অন দ্য 5% ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারস। ঠিক আছে, আমরা চলে যাই ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, এই যেটা এই 2 লাখ টাকার ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারে আমরা 5% করে ডিভিডেন্ড পে আউট করি, তাহলে 2 লাখের 5% কত হয়? 5 2 10, 10,000, তাই তো? এই 10,000 টাকা দিয়ে আমি ডিভিডেন্ড পেমেন্ট করেছি? অ্যানসার ইজ নো। তো ডিভিডেন্ড পেমেন্ট না করলে আমার কি হবে? ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার রিটেন আর্নিংস হবে ডেবিট, আর ওইদিকে ক্রেডিট কি হবে? এগুলো কিন্তু সব, হ্যাঁ, এগুলো কিন্তু ডিভিডেন্ডের রিটেন আর্নিংস এর সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। ওই কাজটা কিন্তু আমি ধরে রাখছি আপনাদের শেষে দেখানোর জন্য, ঠিক আছে? আর ওইদিকে ডিভিডেন্ড পেয়েবলের মধ্যে চলে যাবে কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে? গল্প শেষ না, এখানে আরেকটা আছে, আরেকটা এরকম আনপেইড জিনিস আছে, ডিভিডেন্ড অন 4% রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস হুইচ ইজ অ্যাক্রুড এট দ্য ইয়ার এন্ড। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার যখন আমরা বলবো, ওটা চলে যায় কোথায়? ফাইন্যান্স কস্টে। সো ফাইন্যান্স কস্ট আমার হচ্ছে এখানে কত টাকা আছে স্টুডেন্টস? 35,000 টাকা আছে। এই ফাইন্যান্স কস্টে কি তাহলে তার রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কি ইনক্লুডেড? ইয়েস অর নো? নো স্যার। স্টুডেন্টস সবাই কি ফলো করতেছে? রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 1 লাখের উপর আমার যে 4% মানে কত আসে? 4,000 টাকা আসে। এই 4,000 টাকা কি আমার এই ফাইন্যান্স কস্টে আছে? অ্যানসার ইজ নো, বিকজ এগুলা অ্যাকাউন্টেড ফর না, শুড বি অ্যাকাউন্টেড ফর বলছে, মানে আমাকে হিসাব নিকাশে নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই আমার রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের যে ইন্টারেস্ট আছে, which is my ফাইন্যান্স কস্ট, এই ফাইন্যান্স কস্টে ঢুকবে ডেবিট হয়ে, ঠিক আছে? আর ক্রেডিট হবে আপনার ডিভিডেন্ড পেয়েবল হিসেবে পড়ে থাকবে আপনার, বা ইন্টারেস্ট রিডিমেবল পেয়েবল হয়ে বসে থাকবে আপনার। এই তো গেল নাম্বার 7। এইবার একটা কঠিন জিনিস আসে। আমি এই চ্যাপ্টারটাতে পড়াতে ভালো অ্যাক্রুয়াল প্রিপেমেন্টের প্রচুর জিনিস আছে আপনাদের, দেখি যদি আমি পারি রিভিউ ক্লাসে আমি কিছু জিনিস দেখাই দিব আপনাদেরকে, বাট আপাতত এটা আমরা দেখি, ঠিক আছে? অ্যাক্রুয়াল প্রিপেমেন্টস আপনারা অনেক সময় ধরতে পারেন না পড়ে। ফোর্ট পিএলসি এমপ্লয় দ্য সার্ভিসেস অফ আ ট্রেনিং এন্ড কনসালটেন্সি ফার্ম, এটা খুব ইম্পর্টেন্ট এন্ড ট্রিকি, ঠিক আছে? মানে ফোর্ট পিএলসি একটা মানে এইচআর ফার্মের সার্ভিস নিছে আপনার ফর 6 month পিরিয়ড কমেন্সিং অন 1st February 2006 ফর আ টোটাল ফি অফ 60,000 টাকা। দেখেন ব্যাক অফ দ্য মাইন্ড আপনাদেরকে সবসময় মাথায় কি রাখতে হবে? আমার অ্যাকাউন্টিং পিরিয়ড কবে শেষ স্টুডেন্টস? কুইক 31 মার্চ 31 মার্চ, right? তাইলে আমি আমার অ্যাকাউন্টিং পিরিয়ড 31 মার্চে শেষ হয়, আর আমি যদি 1st February তে একটা সার্ভিস নিয়ে থাকি, তাহলে কি আমি পুরো পেমেন্ট কি করার চান্স থাকে? ইউজুয়ালি হয় না। No. 1st February মানে ফেব্রুয়ারি মার্চ, মানে কয় মাস আমি সার্ভিসটা ইউজ করতে পেরেছি? 2 2 মাস। মাস। অনলি 2 মাস। সো 2 টোটাল মাস। সার্ভিস, গুড, ভেরি গুড। টোটাল সার্ভিস যদি হয় 60,000, আর আমি যদি 2 মাস যদি সার্ভিস ইউজ করে থাকি, তাহলে আমার এক্সপেন্স অ্যাকচুয়ালি কত? 60,000 টাকা বুক হবে, নাকি অনলি 2 মাসের হিসাব বুক হবে? স্যার, 2 2 মাস। মাস। 2 মাসের হিসাব হবে। ভেরি গুড, ঠিক আছে? দেখেন এইভাবে করে করে আপনাদেরকে বুঝতে হবে জিনিসটা। পরেরটা আপনাকে কনফিউশনে ফেলার জন্য এগুলো ওস্তাদ। 50% অফ দিস ফি ইজ ডিউ ফর পেমেন্ট অন 1st April 2006। তার মানে আপনি যে 2 মাসের সার্ভিস ইউজ করেছেন, এটার জন্য কি পেমেন্ট করেছেন? পেমেন্ট করেননি। পেমেন্টটা কখন করবেন? অ্যাকাউন্টিং পিরিয়ড কিন্তু আমার 31 মার্চ 2006 এ শেষ, কিন্তু আপনি এই 50% অফ দ্য ফি মানে 60,000 এর 30,000 টাকা আপনি পেমেন্ট করবেন পরের অ্যাকাউন্টিং পিরিয়ডের প্রথম দিনে। তাইলে আমার এই যে 2 মাস আপনি সার্ভিস ব্যবহার করেছেন, 60,000 এর মানে 6 ভাগের 2 ভাগ আপনি সার্ভিস নিয়েছেন, এই 6 ভাগের 2 ভাগের যে সার্ভিস সেটা কি পেমেন্ট করেছেন? অ্যানসার ইজ নো। No. এন্ড পেমেন্ট যে করেন নাই, দিস ইজ দি প্রুফ, কারণ আপনার পেমেন্ট হবে অ্যাকাউন্টিং পিরিয়ডের পরে এসে, ঠিক আছে? while the balance is to be paid within 30 days of the contract conclusion। আর বাকি টাকা কন্ট্রাক্ট যখন শেষ হবে, মানে ফেব্রুয়ারি 2006 শুরু হয়েছে, তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে জুলাই শেষ হয়ে আপনার 30 দিন পর আপনাকে পেমেন্ট করবে। সোজা কথা, এটা আপনার জন্য ইরিলেভেন্ট। আপনার জন্য অনলি রিলেভেন্ট হচ্ছে এই 60,000 টাকার 2 মাসের আপনি খালি হিসাব কনসিডার করবেন। এটা আমার কি হিসাবে বুক হবে? অ্যাক্রুয়াল, ঠিক আছে? সো এটা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। সবসময় মনে রাখবেন যে অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের পার্ট। ওকে, সো অ্যাক্রুয়ালস চলে যাবে আমার, এক্সপেন্স হবে গেট ডেবিট 20,000 টাকা, ঠিক আছে? আর ক্রেডিট কি হবে? এটা তো টাকা তো আমরা দেই নাই, ক্রেডিট হয়ে যাবে এই যে স্টুডেন্টস আপনাদের জন্য জিনিস জমা হচ্ছে এখানে, এই যে অ্যাক্রুয়ালস ওয়ার্কিংস 1, ঠিক আছে? ক্লিয়ার স্টুডেন্টস? এতটুকু কি বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? এনি কোশ্চেন? স্যার আরেকবার বলবেন, একটু কনফিউশন লাগতেছে এটা। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি সহজ করে বলি যে আমি একটা এইচআর সার্ভিস হায়ার করেছি 60,000 টাকার জন্য। এই সার্ভিসটা আমি স্টার্ট করেছি কবে থেকে? ফেব্রুয়ারি 2006 থেকে, ঠিক আছে? সো 6 মাসের জন্য যদি সার্ভিস নেই, সেটা আমার শুরু হলো ফেব্রুয়ারি, শেষ হবে গিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই থেকে আমার সার্ভিসটা শেষ হচ্ছে। এখন আমার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হচ্ছে কবে? স্যার মার্চের 31 তারিখ। মার্চের 31 তারিখ। তাহলে আমি সার্ভিস স্টার্ট করেছি ফেব্রুয়ারিতে, তাহলে কত মাস আমি সার্ভিস আমার এই কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের ভিতরে পড়ছে? স্যার 2 মাস। 2 মাস। তাহলে আমি কি 60,000 টাকা রেকগনাইজ করব, নাকি অনলি 60,000 এর 2 মাসের হিসাব বাবদ আমি রেকগনাইজ করব? টেল মি। মানে 2 মাসের স্যার 2 মাস। অ্যাক্রুয়ালসের কনসেপ্ট আবার আমি যাই, একেবারে বেসিকে যাই, যে আমি যত টাকার সার্ভিসই নেই না কেন, আমি অ্যাকাউন্টিং এক্সপেন্স বুক করব হচ্ছে মানে আনুপাতিক হারে। আমি যতটুকু আমার সার্ভিস ইউজ করেছি অ্যাকাউন্টিং পিরিয়ডে, আমার অ্যাকাউন্টিং পিরিয়ড যদি ক্লোজ হয়ে যায়, আমি অনলি ততটুকুর হিসাব আমি দিব, বিকজ অ্যাক্রুয়াল কনসেপ্ট সেজ আই উইল এক্সপেন্স, ঠিক আছে, ওয়েন সার্ভিস ইজ অ্যাক্রুড, ঠিক আছে? এর বাইরে না, যতটুকু পর্যন্ত যে আমার 2 মাস ইউজ হয়েছে, আমি 60,000 এর কি 60,000 কে আমি ভাগ দিব 6 দিয়ে, মাল্টিপ্লাই করব 2 দিয়ে, এটাই হচ্ছে আমার এক্সপেন্সটা, যেটা আমি আমার অ্যাকাউন্টিং পিরিয়ডে চার্জ করব। ইজ দিস ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, এটা বুঝেন জিনিসটা। আর আপনাকে এই কনসেপ্টটাকে আরো স্ট্রং করছে কিভাবে, যে আপনার এটা যে বকেয়া আছে, আপনি 2 মাসের সার্ভিস কোশ্চেন হতে পারে যে 2 মাসের সার্ভিস নিয়ে আমি পেমেন্ট করে দিতে পারি 2 মাসের, তাহলে তো এটা আমার অ্যাক্রুয়াল না। এটা আপনাকে কনফিউশন ক্লিয়ার করেছে যে 50% অফ দিস ফি মানে 60,000 এর 50% মানে 30,000 টাকা আপনাকে এপ্রিলের 1 তারিখে পেমেন্ট করবে। এন্ড এপ্রিলের 1 তারিখে আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের ভেতরে না বাইরে? স্যার বাইরে। বাইরে। তার মানে কি আমার কোনো পেমেন্ট হয়েছে? অ্যানসার ইজ নো। No, sir. তাহলে 2 মাসের এক্সপেন্স হয়েছে? ইয়েস। 2 মাসের এক্সপেন্সের পেমেন্ট হয়েছে? অ্যানসার ইজ নো। তাহলে আমার অ্যাক্রুয়াল এক্সপেন্স আমি চার্জ করব। অ্যাক্রুয়াল এক্সপেন্স হবে গিয়ে মানে এটা হবে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে গিয়ে ডেবিট, আর আমার অ্যাক্রুয়ালস পেমেন্ট অ্যাক্রুয়াল লায়াবিলিটি হবে গিয়ে আমার ক্রেডিট। এবার কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। No record has been made in respect of this in the Fort PLC's account. মানে অ্যাক্রুয়াল রেকর্ড কিপিং করেন না, এগুলো জাস্ট ওয়ার্ডস। The contract should be included in administrative expenses। মানে আমরা যে এই অ্যাক্রুয়ালটা করলাম, এটা অ্যাডমিন এক্সপেন্সে যাবে। পরেরটা ট্রিকি, এটা কিন্তু দেখতে সহজ মনে হচ্ছে, জিনিসটা কিন্তু কঠিন। এন্ড এটা পারফেক্ট এক্সাম স্ট্যান্ডার্ড জিনিস এটা। নাম্বার 9, Fort PLC entered into a short term rental agreement। এটা দেখে কি কনফিউশন করেন আপনারা, আমি এটা বলবো যে আপনি একটা রেন্টাল এগ্রিমেন্ট করছেন টু সিকিউর অ্যাডিশনাল অফিস স্পেস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, ঠিক আছে? রেন্ট ইজ ডিউ কোয়ার্টারলি ইন অ্যাডভান্স। আগে এটা আমরা বুঝি, এটা হচ্ছে আপনি একটা নতুন একটা অফিস প্রেমিসের জন্য একটা চুক্তি করেছেন যে আপনার কিছু স্টাফ ওখানে গিয়ে অফিস করবে, ঠিক আছে? তো যখন চুক্তি করেন, এটা রেন্টাল এগ্রিমেন্ট করেন, তার মানে কি আপনি কি এক্সপেন্স করেন না ইনকাম করেন? আগে এটা বের করে নিতে হবে। এক্সপেন্স অর ইনকাম স্টুডেন্টস? এক্সপেন্স স্যার। এক্সপেন্সই তো, মানে আমি যখন রেন্ট পেমেন্ট করব, কারোর সাথে চুক্তি করলাম যে এই যে আমার এই 10টা স্টাফ আপনার এই এলাকাতে অফিস করবে, আপনাকে প্রতি মাসে মাসে ভাড়া দিব, এই রেন্টাল ডিড এটা একটা এক্সপেন্স হলো, এটাও বের করতে হবে। আমি আপনাদেরকে সময় থাকলে আমি অনেকগুলো জিনিস বলতে পারতাম যে এক্সপেন্স না ইনকাম আগে ডিটারমাইন করতে হয়।
তারপর ডিটারমাইন করতে হয় অ্যাক্রুয়াল নাকি এটা আমার প্রিপেমেন্ট, তারপর ডিটারমাইন করতে হয় যে এটা আমার বিলিং পিরিয়ড আর অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে ডেভিয়েশন আছে কিনা, ফ্র্যাকশন পিরিয়ড আছে কিনা, তারপর অন অ্যাডভান্স পেমেন্ট করি নাকি অ্যারিয়ার পেমেন্ট করি। এইগুলো এই 5টা 6টা কনসিডারেশন করলে জানলে আপনার এই সব জিনিস একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাইলে 30 মিনিটের সামটা শেষ করে আসতে পারেন এই যেগুলো আমাদের এখানে থাকে। ঠিক আছে, আমি আপনাদেরকে সময় পেলে আমি এগুলো খুব কুইকলি 15-20 মিনিটস বুঝাই দিব জিনিসটা। ওকে, এটা আমি আসি। তার মানে আমি এখন রেন্ট পেমেন্ট করব, ইটস মাই এক্সপেন্স, প্রথম ক্যাটাগরি হলো। এইবার দ্বিতীয় পয়েন্ট, রেন্ট ইজ ডিউ কোয়ার্টারলি ইন অ্যাডভান্স। নাও ইন অ্যাডভান্স যখন চলে আসছে এখন আমাকে কেয়ারফুল হতে হবে। অ্যাডভান্স মানে হচ্ছে আমি যখন এই দেখেন কোয়ার্টারলি পেমেন্ট করি, মানে জানুয়ারির 1 তারিখে যখন পেমেন্ট করি তার মানে আমার রেন্ট হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য। আবার যখন আমি এপ্রিলের 1 তারিখে রেন্ট পেমেন্ট করি সেটা হচ্ছে আমার এপ্রিল মে জুন 3 মাসের জন্য। ঠিক আছে, এইটা আমাকে আগে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে হাই চান্স থাকে যখন অ্যাডভান্স বলা থাকে এখানে আমার প্রিপেমেন্ট হওয়ার চান্স আছে। ওকে, আমরা এখন দেখব যে ফর পিএলসি মেড আ পেমেন্ট অফ 20,000 অন 31st March 2006। দেখেন আমরা রেন্টটা পেমেন্ট করি কি কোয়ার্টারলি পেমেন্ট করি, এন্ড সেটা কি ফরম্যাটে করি অ্যাডভান্স। তাহলে যখন ফর যদি 20,000 টাকা যদি 31 মার্চ কি আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের একেবারে শেষ দিন, তাহলে অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ দিন যদি আমি পেমেন্ট করি এই রেন্টাল এক্সপেন্সটা কি আমার কারেন্ট ইয়ারের কোনো ব্যাপার? ইয়েস অর নো? ইয়েস স্যার। No. এটা একটা No, জি, normal স্যার। একটা- এটা একেবারে গার্বেজ কথাবার্তা বলে। ঠিক আছে, আবার বলি জিনিসটা, আমি যদি আমার পেমেন্ট করলাম, দেখেন বুঝেন জিনিসটা, আমি পেমেন্ট করি অ্যাডভান্সে। সো 31st মার্চের মধ্যে আমার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ দিনে যদি আমি পেমেন্ট করে থাকি সেটা কবের জন্য? ফার্স্ট স্টেপ মানে সেটা হবে এপ্রিলের জন্য, সেটা হচ্ছে মের জন্য, সেটা হচ্ছে জুনের জন্য, পরবর্তী এপ্রিল মে accounting জুন period জন্য। আমার নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য। সো নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য যদি চলে যায়, শুড দিস বি কনসিডার্ড ইন মাই কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড? আমার এক্সপেন্স হিসাবে কি কনসিডার হবে? না, আমি তোমায় স্যার। বলছি আমি এটা এক্সপেন্স ফার্স্ট। প্রিপেমেন্ট হিসেবে কনসিডার হবে। ইয়েস, দিস ইজ এটা অ্যাডভান্স। আস্তে আস্তে আসছি। ঠিক আছে, এটা আমার প্রিপেমেন্ট, ইয়েস ঠিক আছে, বাট এটা আমার কারেন্ট ইয়ারের এক্সপেন্স না। সো যদি আমাকে এখানে খেয়াল রাখতে হবে প্রিপেমেন্ট হবে এবার ডেবিট, মানে অ্যাডভান্স যেটা আপনাকে বলতেছেন ডেবিট হচ্ছে, ক্রেডিট কে হচ্ছে এই যে এখানে দুর্ঘটনা ঘটে আছে, দিস হ্যাজ বিন ইনক্লুডেড ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যে আছে, এটা তো বলি আমাদের ভুলগুলো কোথায় হয়। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের যে লাইন আইটেম আছে 4,10,500, এই 4,10,500 এর মধ্যে যে 20,000 ঢুকেছে এটা তো আমার কারেন্ট পিরিয়ডই না। যদি কারেন্ট পিরিয়ড না হয়ে থাকে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাহলে তাকে আমার কি করতে হবে বলেন? মাইনাস বাদ দিতে হবে। বাদ দিতে হবে, দিয়ে মাইনাস দিতে করতে হবে। হবে। তার মানে প্রিপেমেন্ট এক্সপেন্স ডেবিট এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ক্রেডিট, বা আমরা বাদ দিয়ে নিই জিনিসটা। এই তো Fine. গেল আমাদের মোটামুটি শেষ। লাস্ট ওয়ান, বোনাস ইস্যু। ঠিক আছে, আপনাকে 1:4 বোনাস ইস্যু হয়েছে, টাকাটা আসছে কোথা থেকে? শেয়ার প্রিমিয়াম থেকে আসছে, আর কোনো কোশ্চেন নাই। দিস হ্যাজ নট বিন রিফ্লেক্টেড ইন দি অ্যাকাউন্টস, তার মানে আমি এটা হিসাব নিকাশ করি নাই। তাহলে আমরা চলে যাব এই জায়গায় শেয়ার ক্যাপিটালে চলে যাব। ঠিক আছে, এগুলো অ্যাপ্রোচও আছে, মানে এলোমেলো খুঁজবেন না। এই যে চলে যাব আমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, এটা আমি অঙ্ক না করে আপনাদের বলতে পারি। যেমন 4 লাখ যদি থাকে আমার শেয়ার ক্যাপিটাল 4:1 কত, মানে কত টাকা আমার ইস্যু হয়েছে? 4 লাখ যদি ভ্যালু হয় টোটাল 4:1 হলে 1 লাখ আমার ইস্যু হয়েছে। তার মানে আমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমার নেক্সট ব্যালেন্স শিটে যখন দেখাবো কত দেখাবো? 4 লাখ না 5 লাখ দেখাবো। ঠিক আছে, আর ওইদিকে টাকাটা আসে কোথা থেকে? শেয়ার প্রিমিয়াম থেকে। তাহলে শেয়ার প্রিমিয়াম আছে 1 লাখ, সেটা হয়ে যাবে 0। ঠিক আছে, এই জি, তো স্যার। অঙ্কের বেস আমাদের কভার্ড। এইবার আমরা খালি এখন ফিল ইন দ্য গ্যাপস আর কি ঢুকে ঢুকে এক জায়গায় ঠিক করবো। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাই রেভিনিউতে আমরা কি করেছি স্টুডেন্টস। রেভিনিউতে 67 লাখ টাকা ছিল। আমি এখানে যে কাজটা করেছি 67 লাখ টাকা থেকে কি চেঞ্জ করেছি? ওই যে অ্যাডভান্স আছে 1 লাখ টাকা বের করে দিয়েছি, তারপর ফিজ ইন অ্যাডভান্স 1,50,000 আমি বাদ দিয়ে দিয়েছি, যে 5 মাসের 5-7টা যেটা আছে, তার মানে 2.5 লাখ টাকা যদি বাদ দিয়ে দিই 67 থেকে, এইটাই হচ্ছে আমার ব্যালেন্স, এই 64,50,000। ঠিক আছে, এই গেল এক মার্কস পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমার কস্ট অফ সেলস। স্টুডেন্টস আমি যে জন্য আমি পেশেন্টলি অপেক্ষা করেছি, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ফরম্যাটটা আপনারা এক্সামের জন্য সবাই করবেন। এই ফরম্যাট আপনাকে হাতে ধরে করতে হবে। আমি এভাবে বলি যে একটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে একটা হচ্ছে কি কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স কস্ট। আরেকটা চাইলে করতে পারেন ইনকাম ট্যাক্স। তাহলে আমার কয়টা ক্যাটাগরি হবে? 4টা ইউজুয়ালি যেটা থাকে, আর যদি চান আরেকটা ইনকাম ট্যাক্স করে 5টা বানাতে পারেন। ঠিক আছে, এই ব্যালেন্সগুলোকে নিয়ে আমরা কাজ করব। দেখেন কস্ট অফ সেলস এর জন্য আমরা যেটা পাই ট্রায়াল ব্যালেন্স থেকে যদি দেখতে পারি, আমরা এখানে কি ছিল আমাদের? ওই যে পারচেজ ছিল স্টুডেন্টস, খেয়াল করি সহজ, মানে আমি এই অ্যাপ্রোচে গেলে আপনাদের জন্য কোনো কঠিন হবে না জিনিসটা। আমাদের পারচেজ আছে, কোথায় পারচেজ? এই যে পারচেজ প্রথম লাইনে 4450। ঠিক আছে, তাইলে অ্যাজ পার ট্রায়াল ব্যালেন্স, বা আমি যদি এখান থেকে আপনাদের বলি এই যে পারচেজ 4450। ঠিক আছে, আপনার ওপেনিং ইনভেন্টরি আছে কোথায়? এই যে ওপেনিং ইনভেন্টরি, যেটা আপনার অ্যাড হয় কস্ট অফ সেল বের করতে গিয়ে। ক্লোজিং ইনভেন্টরি আমরা একটা ওয়ার্কিং করে দেখেছি 1,20,000 হবে, এটা 1,10,000 হবে, এটা আমরা মাইনাস করব। আর ওই যে একটা ডেপ্রিসিয়েশন আছে ইকুইপমেন্ট 65,000 টাকা, যেটা কিনা বলেছি আমরা কস্ট অফ সেলস এর পার্ট। তার মানে এই সব কিছু মিলায় অ্যাডজাস্ট করলে যে ফিগারটা পাচ্ছি দ্যাট ইজ মাই কস্ট অফ সেলস। এই টেবিলটা করলে আপনার জন্য অনেক সুবিধা হবে, খুব সহজ করে বসাতে পারবেন। এইবার হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার প্রথম লাইন আইটেম দেওয়া আছে 4,10,500 টাকা। এর মধ্যে আমার ডেপ্রিসিয়েশন ঢুকেছে কাটটা, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন ঢুকেছে 20,000 টাকা। ঠিক আছে, এর মধ্যে আমি একটা প্রভিশন করেছি ওই যে লিগ্যাল আমি যদি ক্লেমে হেরে যাই 1 লাখ টাকার ইরিকভারেবল ডেট স্টুডেন্টস, ওই যে 10,000 টাকার ইরিকভারেবল ডেট আমি আর পাবো না, এটা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এবার বলি প্রিপেমেন্ট রেন্ট। আপনি যে রেন্ট 31 তারিখ ডিসেম্বর লাস্ট ক্লোজিং ইয়ারের লাস্ট ডেটে যে আপনি একটা অ্যাডভান্স দিয়েছেন, সেটা তো আমার কারেন্ট পিরিয়ড না, সেটা তো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের 4,10,000 ঢুকে বসে আছে। তাহলে তাকে কি করতে হবে? প্রিপেমেন্ট বের করে নিয়ে আসতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে, গুড। আর এরপর হচ্ছে কনসালটেন্সি ফি, ওই যে এইচআর কোম্পানিকে যে 60,000 টাকা দিয়ে আমি নিয়োগ করেছি, তার জন্য যে 2 মাসের আমি সার্ভিস নিয়েছি, এই 2 মাসের সার্ভিস নিয়োগ হচ্ছে 60,000 এর, মানে 6 ভাগের 2 ভাগ করলে আমার 20,000 আসে। দ্যাট ইজ মাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, নাথিং মোর। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে কোনো হাত পড়েনি। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যেভাবে ছিল আমার 3,75,000 ঠিক সেইভাবে আছে, এই জন্য বলি টেবিল করা ইম্পর্টেন্ট। আর ফাইন্যান্স কস্ট এটা শুরু হয়েছিল 35,000 দিয়ে, এটার মধ্যে আমরা দেখেছিলাম বরোইং এর কস্ট আসলে কনসিডার করা হয়ে গেছে অলরেডি, সো নো অ্যাডজাস্টমেন্ট। আর যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটা কার? সেটা হচ্ছে রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের যেটা আনপেড ডিভিডেন্ড আছে, এই 4,000 টাকা এখানে ঢুকেছে। তার মানে ফাইন্যান্স কস্ট আমার আপডেট হয়ে গেছে। এইটা যদি হয়ে যায়, এই টেবিল যদি আপনারা ঠিক করতে পারেন, নাও ইউ টেল মি, আপনার 12 মার্কস বের করতে কোনো ডিফিকাল্টি আছে? এই যে রেভিনিউ, কস্ট অফ সেলস, গ্রস প্রফিট Sir. পেয়ে গেলেন, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আপনি অপারেটিং প্রফিট পেলেন, ফাইন্যান্স কস্ট, প্রফিট বিফোর ট্যাক্স, ইনকাম প্রফিট চার্জ যেটা করেছেন সেটা নিয়ে আসেন, ইউ গেট ইউর প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার। ইয়েস প্লিজ, কোশ্চেন ছিল আপনার, টেল মি। কোশ্চেন কে করেছিলেন আমাকে, বা কোনো কনফিউশন বা কোনো আন্ডারস্ট্যান্ডিং রিলেটেড ইস্যু? ওকে, ঠিক আছে। দেখেন কঠিন মনে হলো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাম, এক্সাম স্ট্যান্ডার্ড সাম, সো হ্যান্ডেল করতে পারবেন আপনারা। বাট কিছু স্ট্র্যাটেজি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, আর এই টেবিলটা করেন। এই টেবিলটা না করলে আপনাদের কস্টগুলো এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, বসাতে পারবেন না। ট্রায়াল ব্যালেন্স থেকে পিক করবেন এই অ্যাডমিন, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স কস্ট। আর কস্ট অফ সেলসের জন্য হচ্ছে গিয়ে ওপেনিং ইনভেন্টরি, পারচেজ, ক্লোজিং স্টক। ঠিক আছে, আর বাকিটা যদি অ্যাডমিন কস্ট অফ সেলসে যদি কোনো ডেপ্রিসিয়েশন চলে আসে বা কিছু থেকে থাকে। দিস মাচ ক্লিয়ার? কারো কোনো কনফিউশন স্টুডেন্টস? আচ্ছা ঠিক আছে, এইবার আমরা আসি জাদরেল ইয়েতে। ঠিক আছে, আমাদের মানে ব্যালেন্স শিটে আমরা আসি। আমাদের ব্যালেন্স শিট প্রথমত ছিল কি? ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং।
এখানে আমাকে কিছু কাজ করতে হবে, ইকুইপমেন্টের ফিক্সচার, কোনো গুডউইল নাই, কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিছু ওয়ার্কিং করব। ওয়ার্কিং করতে গিয়ে ল্যান্ড এন্ড বিল্ডিং এর জন্য আমাকে দেখতে হবে যে আমার ট্রায়াল ব্যালেন্সের কস্ট দেওয়া আছে কত, 25,50,000 আছে না? ঠিক আছে, ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং। তো যেহেতু আমি কোনো পারচেজ করি নাই আর ডিসপোজ করি নাই, তাহলে আমার ব্রট ডাউন কি হবে? সেটাই হবে, তাই তো? যাই থাকবে তাই থাকবে। ইকুইপমেন্ট এটা বলি, খুব মনোযোগ দিয়ে করেন যে কস্ট থাকতে পারে, এডিশন থাকলে এডিশন হবে, তারপর ডিসপোজাল হলে লেস হবে ডিসপোজাল, তারপর থাকবে আমার ক্যারিং ব্যালেন্স আর কি। আর ডিসপোজ যখন আমরা করি, আমরা কোন অ্যামাউন্টে মানে কোন অ্যামাউন্টটাকে টার্গেট করি, সবসময় যে অ্যাসেটটাকে ডিসপোজ করি তার কস্ট অ্যামাউন্টটাকে আমার শো করতে হবে, নট ক্যারিং অ্যামাউন্ট, নট ডিসপোজাল প্রসিড, ঠিক আছে? এগুলো আপনারা নেক্সট ক্লাসে শুনবেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এগুলো, ঠিক আছে? সো যাই ছিল তাই আছে। ডেপ্রিসিয়েশনে কিছু খেলা আছে। ডেপ্রিসিয়েশনে আমার ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং এর শুরু ছিল 4,80,000, কারেন্ট ইয়ারে চার্জ হয়েছে 20,000, অনলি বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন আমি করেছি এখন হচ্ছে 50,000। আর ইকুইপমেন্ট এন্ড ফিক্সচারে আমার ক্যারিং অ্যামাউন্ট ছিল 3,37,000। এটা কিভাবে আমরা জানি 3,37,000? ঠিক আছে, আপনাদেরকে আমি একেবারে ফিগার টু ফিগার মিলাই দেখাতে চাই জিনিসটা, ঠিক আছে? 3,37,000 এই যেখানে আছে আপনার, কোথায়? এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আছে 3,37,000, ঠিক আছে? সো 3,37,000 যদি আমি বলি, এইটাকেই আমি, মাউসটা একেবারে ধ্বংস হয়ে গেছে আমার, ঠিক আছে? সো তার কারেন্ট ইয়ারের চার্জ করে আমি আমার ক্যারিং অ্যামাউন্ট পাচ্ছি। দেখেন এখন আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আমার ক্যারিং ফিগার, দুইটার জন্য ইকুইপমেন্ট আর ফ্রি হোল্ড ল্যান্ড, তার সাথে আমি যদি ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং এর ওপেনিং ব্যালেন্স থেকে যদি মানে সরি ক্লোজিং ব্যালেন্স থেকে যদি আমি এখন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে আমি পাবো আমার ক্যারিং অ্যামাউন্ট। এই দুটার জন্য এটা কি ক্লিয়ার আপনাদের? এইভাবে আপনারা করবেন, হাতে করে করবেন স্টুডেন্টস। আমি আবার বলছি, ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং যখন অ্যাসেটের কস্ট নিয়ে করবেন, যেটা ব্যালেন্স শিটে ক্যারি ফরওয়ার্ড, তারপর তার সাথে এডিশন, তার সাথে আপনার ডিসপোজাল করে ক্লোজিং ব্যালেন্স বের করবেন, তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসবেন, যেটা কিনা ট্রায়াল ব্যালেন্সের ফিগার আছে, তার সাথে আপনার কারেন্ট ইয়ারের যে চার্জ আছে সেটাকে নিয়ে আসবেন, করে যেটা পাবেন, ঠিক আছে? এটার সাথে এই ক্লোজিং ফিগারের সাথে আপনি কস্টের ক্লোজিং ফিগারকে বাদ দিলে আপনি পেয়ে যাবেন আপনার ক্যারিং অ্যামাউন্ট, যেটা কিনা আমার এক্সপেকটেশন। দিস ইজ ইট। এটা দেখতে কঠিন মনে হয়, কিন্তু এটা হাতে করে করতে হবে, তাহলে কিন্তু পারবেন না এক্সামে। এই যে ফ্রি হোল্ড ল্যান্ড এন্ড বিল্ডিং 2,50,000, এটা হচ্ছে আপনার ক্যারিং অ্যামাউন্ট, আর 2,21,000 এটা হচ্ছে ইকুইপমেন্ট এন্ড ফিক্সচারের ক্যারিং অ্যামাউন্ট, ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হাতে করতে হবে, কোনো ইয়ে নাই, এই যে দুটো টোটাল, ঠিক আছে? এবার বাকিটা আপনাদের জন্য সহজ। আমার কেন জানি মনে হচ্ছে এখানে আপনার কনফিউশন আছে আপনাদের। সামাদ, না স্যার। ঠিক আছে? সানাউল্লাহ, নুরজাহান, ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার। স্টপ করেন না কেউ, কারণ Yes, যদি মনে হয় আটকাচ্ছেন আমাকে স্টপ করেন, ঠিক আছে? ইনভেন্টরিজ আমরা 1,20,000 না, আমার এখানে 1,10,000 হবে, ঠিক আছে? ট্রেড রিসিভেবল আমরা 37,500 থেকে 10,000 বাদ দিয়ে দিব। প্রিপেমেন্টস হচ্ছে ওই যে রেন্টাল অ্যাডভান্স 20,000 টাকা যেটা আমি দিয়েছি একবার শেষ দিনে, সেটা চলে আসছে এখানে। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট একদম ট্রায়াল ব্যালেন্স থেকে তুলে নিয়ে আসা হয়ে গেল কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট মানে ফিক্সড অ্যাসেট যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি এখান থেকে মিনিমাম 7 মার্ক 8 মার্ক আপনার চলে আসছে। দেখেন স্টুডেন্টস, ইজ দিস ডিফিকাল্ট? স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। এইবার কঠিন পার্টে আমরা আসবো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 4 লাখ, হয়ে গেল এখন 5 লাখ, কারণ 1 লাখ বোনাস ইস্যু করেছি, ঠিক আছে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যেটা কিনা ইরিডিমেবল 2 লাখ, এই 2 লাখ চলে আসবে আমার এখান থেকে, ওই জায়গা থেকে চলে আসবে 2 লাখ, ঠিক আছে? তারপর হচ্ছে আমার কি আছে, রিটেইন আর্নিংস আছে। এখানে আমি বলি স্টুডেন্টস, এই জায়গাতে আপনারা 85% আপনারা একেবারে ভেঙে পড়েন। দেখেন স্টুডেন্ট, আপনাদেরকে লাস্ট ক্লাসে একটা টি অ্যাকাউন্টে দেখিয়েছিলাম, আবার আমি আপনাদেরকে দেখাবো। রিটেইন আর্নিংস ইউজুয়ালি কি হয়, এখানে তো মানে টি অ্যাকাউন্ট দেখাই নাই, ওটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম। দেখেন রিটেইন আর্নিংস এর একটা ক্যারিং অ্যামাউন্ট আছে, রাইট? এই ক্যারিং অ্যামাউন্টটা কোথা থেকে আমরা পাই? লাস্ট ইয়ারের ক্লোজিং ডেটে ট্রায়াল ব্যালেন্স থেকে। লাস্ট ইয়ারের যে ক্লোজিং প্রফিট সহ যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে আমার রিটেইন আর্নিংস এর ব্যালেন্স। এই রিটেইন আর্নিংস 1 এপ্রিল 2005 2,12,500। এখন এই ব্যালেন্সটা তো আমি আর এখানে আনতে পারবো না, তাই না? এটা আমার কোনো প্রশ্নই আসবে, এখন এর সাথে আমাকে ওয়ার্কিং করতে হবে। সো রিটেইন আর্নিংস বাড়ে কখন? কারেন্ট ইয়ারের প্রফিট। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে কমন মিস্টেকটা আপনারা করেন, শুরুতে বলছিলাম যে প্রফিট কত প্রকার ও কি কি? গ্রস প্রফিট একটা প্রফিট, অপারেটিং প্রফিট একটা প্রফিট, প্রফিট এন্ড লস বিফোর ট্যাক্স একটা প্রফিট, আর প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার একটা প্রফিট। সো চারটা প্রফিটের মধ্যে কোন প্রফিটকে নিয়ে আপনারা আসবেন? অবভিয়াসলি profit প্রফিট and loss প্রফিট for the year এটা ঠিক আছে? একদম আমরা মাথায় নিট প্রফিট বলি স্যার। মাথায় না, এটা নেট প্রফিট না স্যার, একেবারে আন্দাজি কথাবার্তা। নেট প্রফিট হচ্ছে আমার ইউজুয়ালি যেটা আমরা বলি এটা হচ্ছে Operating অপারেটিং প্রফিটটা, ঠিক আছে? আর এগুলো আমরা বলি প্রফিট মানে নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, স্যার, ঠিক আছে? এই ডিসটিংশনগুলো ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করি, বাট খুব খেয়াল রাখতে হবে। সো প্রফিট যখন করব, এটা আমার রিটেইন আর্নিংস এর সাথে অ্যাড হবে, ঠিক আছে? এই যে আমার রিটেইন আর্নিংস এর সাথে ঢুকে গেল, এই প্রফিটটা অ্যাড হয়ে গেল, ওকে? আর ওই যে ডিভিডেন্ডগুলো দিলাম, ভুলে যান এখানে একটা ডিভিডেন্ড আছে, এই যে ডিভিডেন্ড পেইড 20,000 টাকা, রাইট? এই যে ডিভিডেন্ড পেইড যেটা 20,000 টাকা, এটা কিন্তু আমাকে এখন এখানে নিয়ে আসতে হবে রিটেইন আর্নিংস কমানোর জন্য। আর ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারের জন্য আমি একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছি না, বাট পেমেন্ট এখনো করিনি। ওই ডিভিডেন্ড ডিক্লেয়ারটা যে 5% অফ 22 লাখ টাকা, যেটা কিনা 10,000 টাকা, এটাও আমার ডিভিডেন্ডকে রিটেইন আর্নিংসে কমিয়ে দিবে, কারণ ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারের যে ডিক্লারেশন যখন হয়, ঠিক আছে, সেটা আমার সবসময় রিটেইন আর্নিং থেকে কমে যায়। তাহলে কি আমার রিটেইন আর্নিংস এর অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল না? আজ ছিল 2,12,000, ঠিক আছে? ডিভিডেন্ড কমে গেল, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার কমাই দিলাম, প্রফিট দিয়ে আমি অ্যাড করলাম, আমার এখানে থাকতেছে 8,12,500 টাকা। এই ফিগারটাই হচ্ছে আমার ফিগারটা। এটা যে পারবেন না, বড় রকমের প্রবলেম হবে। কারণ কি আমি বলি, ক্যাপিটাল এন্ড রিজার্ভে যদি এই ব্যালেন্সটা আপনি ভুল করেন, তাহলে আপনার ক্যাপিটাল এন্ড রিজার্ভ ভুল হবে। আর এটা যদি ভুল করেন, আপনার টোটাল যখন ইকুইটিতে এই ফিগারটা নিয়ে আসবেন, এটা আপনার ভুল হবে। সো এটা হবে আপনার 50% মার্কস এই ক্যাপিটাল এন্ড ইকুইটি পার্ট থেকে চলে যাবে, ঠিক আছে? মানে 4 মার্কের মতো হারানোর আপনার চান্স আছে। সো এইটাতে আপনাদের খুব সলিড হতে হবে, ঠিক আছে? নন কারেন্ট লায়াবিলিটি সহজ, আমরা আমাদের এখানে বড়োইংস এর 5 ভাগের 4 ভাগে কনসিডার করতেছি, আর রিডিমেবল প্রেফারেন্স শেয়ারকে আমরা 1 লাখের 1 লাখে আমরা শো করতেছি, কারণ রিডিমেবল ইজ ডেট, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটিতে বড়োইংস এর ওই 1 লাখের 5 ভাগের 1 ভাগ নিয়ে আসবো। অ্যাক্রুয়ালস আছে আমার প্রিপেমেন্ট, ঠিক আছে? অ্যাক্রুয়ালস হচ্ছে এইচআর কনসালটেন্সি কস্ট, যেটা 2 মাসের আমি পেমেন্ট করি নাই, বকেয়াটা নিয়ে আসবো। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এটা তো আমি এখনো পেমেন্ট করিনি, খালি ডিক্লেয়ার করেছি, তো সেটা চলে আসছে আমার এখানে পেয়েবল। রিডিমেবলটা আমি ডিক্লেয়ার করেছি, পেমেন্ট করিনি, সেটাও পেয়েবল। ট্রেড পেয়েবল কোনো চেঞ্জ হয়নি, জাস্ট আমি ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে আসি ডেফার্ড ইনকাম, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অ্যাডভান্সের 1 লাখ, আর ওই যে টিউশন ফিজের ভিতর যে আপনার ওই আছে না যে আনার্ন ইনকাম ঢুকায় বসে রয়েছে, যেটা ওটা আমরা বের করে নিয়েছিলাম 1.5 লাখ টাকা, ঠিক আছে? প্রভিশন করেছিলাম লিগাল মামলা হেরে যাওয়ার ভয়ে, আর ইনকাম ট্যাক্সের জন্য আমরা প্রভিশন ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? দ্যাটস ইট। এটা ছিল আমার কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটিতে ইউজুয়ালি অনেক ট্রিটমেন্ট আছে ছোট ছোট, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমার টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি। মিলে গেলে তো আপনার জন্য ভালো, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি আর যখন আপনার এই টোটাল অ্যাসেটের পার্টটা আপনার মিলে যাচ্ছে। দ্যাটস ইট স্টুডেন্টস। আই থিংক আমরা আপনাদেরকে এক্সাম রেডি করার জন্য যদি স্ট্যান্ডার্ড সাম থাকে, আই থিংক দিস ইজ দ্য ওয়ান। এবার আপনাদেরকে বলবো যে কোনটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে স্টুডেন্টস? মনোযোগ দিয়ে শুনুন। হেক্সাম প্র্যাকটিস করতে পারেন, হেক্সাম সহজ দেখে আমি পড়াই না আপনাদেরকে, ঠিক আছে? ওকে, বাট চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এক, হেক্সাম প্র্যাকটিস করবেন, বাট ছেড়ে দিতে পারেন। ফর ইজ মাস্ট, ফর ছাড়া যাবে না, ঠিক আছে? নাম্বার 2, নাম্বার 3, জুনিপার ইজ মাস্ট। জুনিপার একটা ইন্টারেস্টিং ট্রিটমেন্ট আছে, যেটা কিনা অন্য কোনো সামে নাই আপনাদের, ঠিক আছে? নাম্বার 2টা জুনিপার আমি আপনাদেরকে স্লাইডসও আছে, সময় থাকলে পড়াতাম, সময় নাই তাই আমি পড়াচ্ছি না আপনাদেরকে, ওকে? নাম্বার 4 স্কাইলার সহজ আছে, এটা আপনাদের কষ্ট দিবেন না, পড়তেও পারেন নাও পড়তে পারেন, পড়লে ভালো, প্র্যাকটিসের জন্য ভালো। নাম্বার 5 করলা সহজ, প্র্যাকটিস করেন,
ছেড়েও দিতে পারেন। এরিয়ালসটা আমি বলবো যে জুনিপারের পর যদি ইম্পর্টেন্ট থাকে এরিয়াল ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু ডিফারেন্ট। আর এনার্জি সেলটাও আছে, এটা আমি বলবো যে প্র্যাকটিস করতে পারেন, না করতে পারেন, নো লস। 4 করে গেলে এগুলোর কোনো প্রবলেম না, বাট 8 আর 9 মানে 8 পর্যন্ত করেন, ঠিক আছে, বাট কোলবল্ট আর আপনারা করেন না, এটাতে আপনাদের জন্য পরীক্ষা খারাপ হবে। ওয়াটারফোর্ড তো একদমই না। কেন আমি বলি, আপনারা বলবেন যে আমি আন্দাজে বলতেছি, কারণ সে অঙ্ক শুরুই করতেছে গ্রস প্রফিট দিয়ে। এই ধরনের অঙ্ক আমরা এক্সামে করি না, ঠিক আছে স্টুডেন্টস। সো ওয়াটারফোর্ড মাস্ট বি অ্যাভয়েডেড। ক্রস প্রফিট দিয়ে আমাদের কোনো পরীক্ষাতে কোনো সাম আসবে না, আমাদের রেভিনিউ দিয়ে শুরু হবে লাইন আইটেম। এটাই আমাদের সিলেবাসের পার্ট, এটা হচ্ছে ব্রিটিশ সিলেবাসে অ্যাপ্লিকেশন জিনিস এখানে ঢুকে আনছে। দ্যাটস ইট স্টুডেন্টস, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আই থিংক মানে আই এম এন্ডিং দ্য ক্লাস ফর টুডে। স্টুডেন্টস কি অবস্থা আপনাদের, কি মনে হচ্ছে যে পরীক্ষাতে সিনারিও বেস কোশ্চেনের জন্য কি আপনারা মানে প্রিপারেশন কি আছে কিছু? জি স্যার। গুড, ঠিক আছে। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্র্যাকটিস করতে হবে। এটা খালি ক্লাসে দেখে শুনতে ভালো লাগে, মনে হচ্ছে সহজ, কিন্তু হাতে করতে গেলে বুঝবেন যে এগুলো খুঁজে বের করে করাটা কতটা কঠিন। করার সময় মনে থাকে না। ইয়েস, মানে লিঙ্ক করে সাজিত আমাদেরকে এগুলোকে ঠিক করে নিয়ে আসতে হয়। ঠিক আছে স্টুডেন্টস, আপনাদেরকে দম নেন, বড় চ্যাপ্টার ছিল, কঠিন চ্যাপ্টার ছিল। নেক্সট ক্লাস যদি আসে, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নেক্সট ক্লাসটা হচ্ছে আমার যদি হয়ে থাকে সেটা হচ্ছে আইডিয়ালি আমি আরো দুটো ক্লাস পেয়ে থাকি, দুটো ফ্রাইডে আপনাদের কাছে পেয়ে থাকতে পারি। আমার তো একটা অফিসিয়াল কন্টেন্ট বাকি আছে, সেটা হচ্ছে ওই যে সোল প্রপার্টিশিপ এন্ড পার্টনারশিপ, সেটা আমি খুব দ্রুত শেষ করে যাবো, কারণ সোল প্রপার্টিশিপ এন্ড পার্টনারশিপের বড় অঙ্ক আপনাদের এক্সামে আসে না, বাট যেটা আপনাদের জন্য এক্সামে আসে বা যতটুকু আপনাদের জন্য এক্সামে আসে ততটুকু আমি আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে আমি দিয়ে যাবো, ঠিক আছে। আর তারপর যদি আমার সময় থাকে, আমি লাস্টে আমি নূরজাহানের সাথে দেখা হয়েছে আপনাদের ক্লাস মনিটরদের সাথে আইসিবি একটা প্রোগ্রামে, আমার কাছে মনে হয়েছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল। এই জায়গাটা দিয়ে আপনাদেরকে আমি যদি কিছু পারি আমি আপনাদেরকে করাবো, এন্ড ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য আলাদা করে আমি হয়তো আপনাদেরকে কিছু প্রিপারেশন নিব। এন্ড ইন অ্যাডিশন টু দ্যাট যদি স্কোপ থাকে আমি আপনাদের অ্যাকচুয়াল প্রিপেমেন্টের কিছু কঠিন সাম করাবো, কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যাতে করে এই সিনারিও বেসড কোশ্চেনে অ্যাকচুয়াল বেসড জায়গাতে যেখানে স্টুডেন্ট আটকায় থাকে, আমি যেটা দেখেছি আপনাদের 10টা নোট থাকে আর আপনারা স্টুডেন্টরা অ্যাকচুয়াল প্রিপেমেন্ট এমন ভাবে আটকান, ওটা শেষ করতে গেলে দেখেন আপনারা 10-15 মিনিট লাগান, তারপর আপনারা শেষ করতে পারেন না, 1 ঘন্টা লাগাই ফেলেন, ভুলও হয়। ওইভাবে কি আপনারা পাস করতে পারবেন? পারা এমসিকিউ তো করতে পারবেন না স্টুডেন্টস, দ্যাট শুড নট হ্যাপেন, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসের আমার নেক্সট আরো দুটো ক্লাস থাকলে এইভাবে আমি শেষ করব আপনাদের কাছে। আপনাদের কি কোনো আপত্তি আছে বা কোনো অবজারভেশন আছে বা কোনো কিছু আলাদা করে শিখতে চান? আমি হ্যাপি হেল্প স্টুডেন্টস, ফ্লোর দিচ্ছি আপনাদেরকে যদি কোনো কিছু জানার থাকে। আর ইরিকভারেবল ডেট বা অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে যদি কিছু স্যার এক্সট্রা কিছু করাইতেন তাহলে ভালো হতো আমাদের জন্য হয়তো। আজমাল, ইরিকভারেবল ডেটস আমি যতটুকু এক্সামে আসবে, আপনি আমার লাস্ট ক্লাসের রেকর্ডিংটা নেন, তাহলে আপনার লাস্ট ক্লাসটা নেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় যেটা অতটা ডিটেইলে গেছে সেটা নতুন করে ডিটেইলে যাওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। ইয়েস, তার প্রবলেম হচ্ছে গিয়ে আপনার লাস্ট দুইটা ক্লাস রেকর্ডিং আমরা পাইনি। আইসিবি থেকে বলা হয়েছে যে ওই দুইটা ক্লাস রেকর্ডিং হয়নি। ও মাই গুডনেস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তারপর আপনাদের কনসিডারেশন অবশ্যই নিব। রিকভারেবল ডেটসের কিছু টেকনিক্যাল কিছু জিনিস আমি আপনাদেরকে করিয়ে নিব, ঠিক আছে, যাতে করে আপনাদের অ্যাটলিস্ট এক্সাম স্ট্যান্ডার্ড প্রিপারেশন থাকে। ওকে, এইটা আজমাল ক্লাসে থাকেন না কেন? স্যার ক্লাসে থাকি, ওই ক্লায়েন্টের সাথে ক্লাস করতে পারি না, ক্লায়েন্টের একটু প্রেশার ছিল দেখে ক্লাস মিস হয়েছে। ওসব করে না, ঠিক আছে। ক্লাসটা তো থাকে অল্প কয়েকটা ক্লাস, আর ফ্রাইডে তো ধরেন আমি চেয়ে নেই আমাদের যাতে ফ্রাইডেতে যেখানে স্টুডেন্টদের সবাইকে আমি পাই, এই জন্য আমি নেই ইউজুয়ালি, ঠিক আছে। ইয়েস নূরজাহান, আপনার কোশ্চেন ছিল। স্যার আমার ওই যে রিডেমেবল প্রেফারেন্সিয়াল আর ইররিডেমেবল প্রেফারেন্সিয়াল এই দুইটা জিনিস অনেক বেশি কনফিউশন হচ্ছে স্যার। লাস্ট ক্লাসে এটা আমার ঠিক করে ক্লিয়ার হয়নি। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, এই জন্যই আমাদের এই সময়টা, ঠিক আছে। আমাদের ক্লাস শেষ, আমরা আমাদের প্রবলেমগুলো এখন ডিসকাস করছি, সো আই ক্যান পুট ইট অ্যাট লিবার্টি। প্রথম কথা, যদি মুখস্থ করতে চান রিডিমেবল প্রেফারেন্স শেয়ার দেখবেন। আমার মাথায় ঢুকাইতে হবে না, মনে আচ্ছা, থাকবে না। না ঠিক আছে, সহজ করে বলি, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার দেখবেন, তার মানে তার জন্য যদি ডিভিডেন্ডও হয় আর তার নামে যদি শেয়ারও থাকে, সে কখনো ইকুইটি না, সে কখনো শেয়ার ক্যাপিটালের পার্ট না। রিডিমেবল শেয়ার যদি থেকে থাকে সেটাকে আমরা লং টার্ম লায়াবিলিটিতে শো করতে হবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1। এন্ড তার যদি কোনো ডিভিডেন্ড যদি থেকে থাকে, ওই ডিভিডেন্ড আপনার নরমাল ডিভিডেন্ডের মতো না, যেহেতু লোনের যদি আপনার অ্যাক্রু হয় যেটা, সেটাকে আমরা কি বলি? ইন্টারেস্ট বলি না। বরং এর জন্য যে টাকাটা আমরা পেমেন্ট করি তাকে আমরা কি বলি? ইন্টারেস্ট বলি। তাহলে মানে রিডিমেবল ডেট যেটা, তার জন্য যে আমার তাকে আমরা লং টার্ম লায়াবিলিটিতে শো করি, তো তার জন্য যে ডিভিডেন্ড যেটা দেই ওটা ডিভিডেন্ড না, ওটা অ্যাকচুয়ালি আমার কি, ওটা হচ্ছে আমার নূরজাহান, ওটা হচ্ছে আমার ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট ফাইন্যান্স কস্ট হিসেবে রাখতে হবে। So এটাই বলি, আমাদেরকে মাথায় যেটা ডিস্টার্ব করে সেটা হচ্ছে নামে দেখি শেয়ার, কিন্তু কর্ম হচ্ছে আসলে তার ডেটের মতো, লং টার্ম লায়াবিলিটির মতো। এন্ড এখানে আমাদের প্রবলেমটা হয়। সেটা কেন? এখন যদি আমি আপনাকে কনসেপ্টের কথা বলি, কনসেপ্ট কি বলে? কনসেপ্ট বলে যে আপনি যদি আজকে একটা লোন নেন, এই যে বরোইংস এর কথা বললাম যে 5 বছরের লোন নেন, 5 বছরের লোন মানে কি? 5 বছর ইকুয়াল অ্যামাউন্টে অল্প অল্প করে আপনি পরিশোধ করে দিবেন, মানে যেটা পরিশোধযোগ্য সেই জিনিসকে আমরা লোন বলে থাকি, ঠিক আছে। এখন জি, কেন স্যার। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার লোন? কেন রিডিমেবল প্রেফারেন্স শেয়ার লোন? বিকজ আমি যখন আজকে শেয়ার ইস্যু করলাম আপনার কাছ থেকে, যখন আমি শেয়ার নিচ্ছি মানে টাকা নিচ্ছি, দেখেন আমি আজকে 1 লাখ টাকা একটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করছি, করলে কি করছেন? আপনি আমার কাছ থেকে শেয়ার নিচ্ছেন আর আপনার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিচ্ছি, ঠিক আছে। জি, এই স্যার। পর্যন্ত তো সব ভালো, কিন্তু এই 1 লাখ টাকা আপনাকে 5 বছর পর আমাকে ফেরত দিয়ে দিতে হবে উইদাউট এনি কোশ্চেন্স আস্কড। এটাই হচ্ছে রিডিমেবল, মানে যে টাকাটা আপনাকে আমার পরিশোধযোগ্য। এবার বলেন যে কোন ধরনের জিনিস পরিশোধযোগ্য হয়? লোন হয় পরিশোধযোগ্য। এন্ড কোন ধরনের জিনিস আপনার লং টার্ম লোন হয়? যদি 5 বছর পর আমি যেহেতু আপনাকে পরিশোধ করে দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই মানে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, তার নাম শেয়ার হলেও তার কর্ম যেহেতু আপনার কিসের মতো? লং টার্ম লোনের মতো। দ্যাটস ওয়াই দিস শুড বি ট্রিটেড অ্যাজ আ লং টার্ম লায়াবিলিটি। এন্ড তার জন্য যে ডিভিডেন্ড, যদি নামেও ডিভিডেন্ড হয়, সেটা হবে কি? ফাইন্যান্স কস্ট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। আর ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার তো সহজ, মানে আমি আজকে আপনাকে শেয়ার ইস্যু করলাম, আপনি আমাকে টাকা দিলেন আর আমি বিনিমূল্যে আপনাকে আমি শেয়ার দিলাম, কিন্তু এই শেয়ারের টাকা আপনাকে আমার ফেরত দিতে হবে না, আপনাকে আমি হয়তো টাইম টু টাইম ডিভিডেন্ড পেমেন্ট করব। সো সেটাই তো হয় আমার নরমাল শেয়ার হোল্ডার ইকুইটি হয়। নরমাল শেয়ার হোল্ডার ইকুইটি হয়। আমি যখন আজকে শেয়ার ইস্যু করলাম, আমার ক্লাসে যদি ধরেন 50 জনই শেয়ারটা কিনেন, এই টাকাটা যে আপনারা শেয়ারটা কিনে নিলেন, ঠিক আছে, আপনাকে কি কোনো সময় শেয়ারটাকে আমার ফেরত দিতে আমি বাধ্য? নো, নট এট অল। জাস্ট লাইক দ্যাট ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার আপনাকে ফেরত দিতে আমি বাধ্য না। তাহলে তার বিহেভিয়ার কিসের মতো? শেয়ারের মতো, ইকুইটির মতো। দ্যাটস ওয়াই এটাকে আমরা শেয়ার ক্যাপিটালের আন্ডারে শো করি। এন্ড তার যে ডিভিডেন্ড হয়, ওই ডিভিডেন্ড আমার কিসের ভিতর দিয়ে যায়? ওই ডিভিডেন্ড আমার রিটেন আর্নিংস এর ভিতর দিয়ে যাবে, জাস্ট লাইক নরমাল ডিভিডেন্ড। এবার ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ Okay. স্যার। এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে। এইবার তাইলে আমাদের আর কি আছে? তাহলে নেক্সট ক্লাসের টার্গেট আমি যদি বলে থাকি সেলস, মানে কি বলিস, মানে সোল Sole প্রোপ্রাইটারশিপ proprietorship and পার্টনারশিপ, এন্ড আই উইল বি ভেরি কুইক। এটা নিয়ে আমি বেশি যাব না। আর আপনাদের এক্সটেন্ডের জন্য ব্যাংক রিকনসিলিয়েশন একটু ভালো করে পড়াবো, ঠিক আছে। ওটাতে আমার একটা আলাদা হ্যান্ডআউট আছে। আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, জাস্ট অ্যাটলিস্ট এক্সাম প্রিপারেশনের জন্য যতটুকু আমি হয়তো একটা কোশ্চেন ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট করাবো, ঠিক আছে। আর হচ্ছে এই তো, আর ইরিকভারেবল ডেটস যদি কিছু থেকে থাকে, ঠিক আছে। আই থিংক দ্যাট ইজ ইট ফ্রম জি, মাই স্যার। সাইড স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস। আল্লাহ হাফেজ। ক্লোজিং ফর টুনাইট আজকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।